হ্যালো, কথা কি শোনা যাচ্ছে? সব কিছু কি ওকে আছে? একটু আমাকে জানাও। আমি ততক্ষণে ওয়েবসাইটে ক্লাসটা অ্যাড করছি। আচ্ছা, ওকে, ঠিক আছে। কি অবস্থা সবার? একটু বলো যে সব ওকে আছে কিনা। যারা ক্লাসে চলে আসছো, কাইন্ডলি একটু ক্লাসটা শেয়ার করে দাও। আমি ততক্ষণে আমিও শেয়ার করে দিচ্ছি মেডিওলজি গ্রুপে এবং আমাদের লস প্রজেক্টের গ্রুপে। সবকিছু ঠিক আছে। মেডিওলজি গ্রুপে এবং আমাদের লস। ওকে, ফাইন। আচ্ছা, আচ্ছা, ওয়েবসাইটে সব ঠিক আছে? ওয়েবসাইটে যারা ক্লাস করছো একটু জানাও যে ওয়েবসাইটে সব ওকে আছে কিনা। ওয়ালাইকুম আসসালাম মাহিমা। নাভিলা, একটু আমাকে জানাও যে ওয়েবসাইটে সব ঠিক আছে কিনা। আচ্ছা, ক্লাসটা কিন্তু ওয়েবসাইটেও করা যাচ্ছে, অর্থাৎ আমাদের ক্লাসগুলো কিন্তু লাইভে ফেসবুকেও করা যায়, ওয়েবসাইটেও করা যায়। গতকাল টেকনিক্যাল প্রবলেমের জন্য আমরা ওয়েবসাইটে ক্লাসটা নিতে পারিনি, তবে আজকে থেকে ওয়েবসাইটে ক্লাসটা হচ্ছে। সব ওকে? হ্যাঁ, ঠিক আছে। তো আজকে থেকে ওয়েবসাইটে ক্লাসটা হচ্ছে নাম্বার 1। আর দ্বিতীয়ত হচ্ছে গতকালের যে ক্লাসটা, যেটা আমরা আসলে করাপ্টেড হয়ে গেছে গতকাল ফেসবুকের সমস্যাটার জন্য, তো ওই ক্লাসটা হচ্ছে আমি আগামীকাল সকালে রেকর্ড করে এটা দিয়ে দিব। আর আজকে হচ্ছে আমরা আসলে 4, 5, 6 এই 3টা অধ্যায় পড়ব। তো আশা করি যে আমরা খুব সুন্দরভাবে শেষ করে ফেলতে পারবো। আমরা ক্লাসটাকে আসলে 3টা পার্টে ভাগ করছি। 3টা পার্টের মধ্যে আছে, যারা ক্লাসে চলে আসছো সবাই একটু আমাদের ভিডিওটাতে রিয়াক্ট দিতে পারো, যাতে রিচ বেশি হয় বা বেশি মানুষের কাছে এটা পৌঁছে যায়। সবাই আমাদের মেইন ভিডিওটাতে একটা রিয়াক্ট দিতে পারো। আচ্ছা, আরেকটা ব্যাপার হচ্ছে গতকাল হচ্ছে কি বলা যায়, আমি খুবই হতাশ হয়ে গেছি, কারণ প্রথমত ক্লাসটা শেষই করতে পারি নাই। তোমরা অনেক স্টুডেন্ট ক্লাস করতেছিলা, স্টিল আমি ক্লাস শেষ করতে পারি নাই। ক্লাস করাপ্টেড, মানে গতকালের ক্লাসের কিচ্ছু নাই। শুধুমাত্র যে বাচ্চাগুলো লাইভে ক্লাস করছে তারাই ক্লাসটা ঠিকঠাক করতে পারছে। তো ঠিক আছে, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে, আমি একটু কমেন্টগুলো লোড করার চেষ্টা করছি। জাস্ট আ মোমেন্ট। আচ্ছা, ঠিক আছে, তাহলে চলো আমরা ক্লাসটাকে 3টা পার্টে ভাগ করছি। আমাদের প্রথম পার্টে আমরা আসলে যে অধ্যায়গুলো পড়বো তাদের কনফিউশন যে জায়গাগুলোতে হয়, সেই কনফিউশনগুলো আগে একসাথে ক্লিয়ার করে ফেলবো। এবং শুধুমাত্র এগুলো কনফিউশনের জায়গা এটা না, এই জায়গাগুলো খুব ইম্পর্টেন্ট জায়গা। আর সেকেন্ড পার্টে আমরা প্রশ্ন ব্যাংক থেকে দেখবো যে কোন জায়গাগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, এবং লাস্টে প্রশ্ন ব্যাংক দেখার পরে আমরা বইয়ে এসে আমরা বলে দিব যে কোন জায়গাটায় তুমি সবচেয়ে বেশি গুরুত্ব দিবা, কোন জায়গাটার গুরুত্বটা একটু কম। তবে একটু বলে রাখি, এই যে চ্যাপ্টারগুলো 3টা চ্যাপ্টারে মানব দেহের চ্যাপ্টার, এবং মনে রাখবা মানব দেহের চ্যাপ্টারগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। কারণ যারা প্রশ্ন করেন তারা ডাক্তার মানুষ, এবং তাদের কাজই হচ্ছে মানব দেহ নিয়ে। এবং একজন টিচার যখন একটা চ্যাপ্টার খুব ভালো জানেন, তখন সেই চ্যাপ্টার থেকে উনি ভালো প্রশ্ন করেন, কঠিন প্রশ্ন করেন, একটু ডিপ প্রশ্ন করেন। এই জন্য খেয়াল করবা যে মানব দেহের মোটামুটি যা প্রশ্ন হয়, সবচেয়ে ডিপ প্রশ্ন হয় কিন্তু জিওলজি থেকে।
এবং আরো স্পেসিফিক ভাবে বলতে গেলে মানবদেহ থেকে। কেন? কারণ প্রশ্ন ডাক্তাররা করেন এবং ডাক্তাররা মানবদেহ সবচেয়ে ভালো জানেন। ফলে যার কারণে তোমাকে আসলে এই চ্যাপ্টারগুলা শুধুমাত্র তোমার বই পড়লে হবে না, অন্যান্য বইয়েরও যতটুকু যা পড়া করা যায়, বিশেষ করে সেকেন্ড রাইটার আলিম স্যার, যতটুকু তুমি আলিম স্যার কভার করতে পারো সেটা অবশ্যই তোমাকে করতে হবে। এবং 2 নাম্বার যে পয়েন্টটা, সেটা হচ্ছে এই অধ্যায়গুলো তোমার বেসিক খুব স্ট্রং থাকতে হবে, খুবই স্ট্রং বেসিক থাকতে হবে। আদারওয়াইজ এই অধ্যায়গুলো থেকে আমি আবারও বলি, যে প্রশ্নগুলো হয় সেগুলো পারার জন্য ভালো বেসিক ছাড়া এই অধ্যায়গুলোর প্রশ্ন পারাটা একটু কঠিন। আচ্ছা, সাউন্ড প্রবলেম। আচ্ছা ঠিক আছে, আমরা সাউন্ড প্রবলেমটা ঠিক করে দিচ্ছি, কোনো সমস্যা নাই। আচ্ছা, হোপফুলি এখন ঠিক আছে না? একটু বলো তো যে সাউন্ড প্রবলেমটা কি এখন ঠিক আছে? একটু আমাকে বলো যে সাউন্ড প্রবলেমটা এখন ঠিক আছে কিনা। আচ্ছা আচ্ছা, একটু বলো যে সাউন্ড প্রবলেমটা এখন ঠিক আছে কিনা। ওকে, আচ্ছা আমি ট্যাব নিয়ে আসলাম যাতে হচ্ছে তোমাদের কমেন্টগুলো ঠিকঠাক দেখতে পারি, আর যাতে সামনে হচ্ছে কমেন্টগুলো থাকে। আচ্ছা আমি দেখছি, জাস্ট এ মোমেন্ট। আচ্ছা এখন ঠিক আছে, ওকে ফাইন, ঠিক আছে। আমি ট্যাব নিয়ে আসলাম, এখন হচ্ছে আমার সামনে ট্যাবটা আছে। আশা করি এখন তোমার কোনো কমেন্ট মিস যাবে না, বা সাউন্ডে প্রবলেম হইলে কোনো সমস্যা নাই, ঠিক আছে? আচ্ছা ওয়েট, ওকে ঠিক আছে ফাইন। কালকের ক্লাসটা হচ্ছে আমি আগামীকাল সকাল 8টায় রেকর্ড করব। আমি আজকে রেকর্ড করার সুযোগ পাইনি, আগামীকাল সকাল 8টায় রেকর্ড করব। এবং আরেকটা গুড নিউজ আছে তোমাদের জন্য, সেটা হচ্ছে আগামীকাল থেকে অফিসে, একটু বলে রাখি ব্যাপারটা বুঝাই বলি, মানে প্রথমত বুঝবা, যারা হচ্ছে আমাদের গোল্ড ডিগার্সের স্টুডেন্ট, যারা বইটা 280 টাকা দিয়ে কিনছে, তাদেরকে কালকেই কুরিয়ার করা হবে বইগুলা, এবং তারা পরশুদিন থেকে পাওয়া শুরু করবে, তারা অফিসে আসবে না। গোল্ড ডিগার্সের সবাইকে কুরিয়ার করা হবে, অর্থাৎ গোল্ড ডিগার্সের স্টুডেন্টদের জন্য অফিস কালেকশনের কোনো সুযোগ নেই, সবাইকে কুরিয়ার করে পাঠিয়ে দেওয়া হবে কালকেই। আর যারা হচ্ছে গোল্ড লস প্রজেক্টে আর আইসিইউ এক্সাম ব্যাচে আসো, মানে যারা হচ্ছে বইটা কিনছো, তাদের কথা বললাম, যে তাদের বই অফিস থেকে কালেকশনের কোনো সুযোগ নেই, কালকেই তাদের বইটা কুরিয়ার করা হবে, সবার বই চলে যাবে। আচ্ছা এখন একটু চলে আসো, আচ্ছা ঠিক আছে, এখন একটু চলে আসো। আচ্ছা আমি পড়তেছি। আচ্ছা এখন একটু চলে আসো, যারা হচ্ছে লস প্রজেক্টের এবং আইসিইউ এক্সাম ব্যাচের, তোমাদের ক্ষেত্রে তোমরা বইটা হচ্ছে তোমাদের কিনা লাগে নাই, তোমরা কোর্সের সাথে পাচ্ছ। সেক্ষেত্রে তোমরা কালকে আমরা মেসেজ পাঠাই দিব, যারা অফিস কালেকশন সিলেক্ট করছো, যে যারা অফিস থেকে নিতে চাইছো, তারা কালকে সকাল 10টার পর থেকে অফিস থেকে নিতে পারবা। এবং কালকে আমি অফিসে থাকবো, আসিফ ভাই অফিসে থাকবে, তো অফিস থেকে নিতে পারবা। আর বাকি যারা যারা আসলে কুরিয়ার, তাদেরটা কালকে কিছু অংশ, এবং 14-15 তারিখ মোটামুটি সব চলে যাবে। ব্যাপারটা বোঝা গেছে? ব্যাপারটা ক্লিয়ার? ক্লাস রুটিন হচ্ছে আমরা গ্রুপেও আছে, সব জায়গায় আছে, ক্লাস রুটিন গ্রুপে আছে, সব জায়গায় আছে। এই হচ্ছে মোটামুটি ঘটনা। আর এর সাথে তুমি 3টা জিনিস পাবা। একটা হচ্ছে, আচ্ছা এর সাথে তুমি 3টা জিনিস পাবা। একটা হচ্ছে রুটিনটা পাবা, রুটিনের একটা সুন্দর একটা রুটিন পাবা, সিক্রেট সাজেশন তো পাবাই, আর জিকে আন্তর্জাতিকের একটা শীট পাবা, 16 পেজের একটা শীট, সুন্দর একটা শীট আমরা দিয়ে দিছি। ফলে বই কয়েকদিন পরে পাইছো, কিন্তু যেই জিনিস পাচ্ছ সাথে, এইটা আসলে মারাত্মক একটা জিনিস, ঠিক আছে?
এই ক্লাস ইউটিউবে পাবা। তাহলে চলো, আমরা অনেক কথাবার্তা হয়ে গেছে, আমরা এখন ক্লাস শুরু করি। আমরা এখন একটু ক্লাস শুরু করতে যাচ্ছি। ওকে, চলো। আচ্ছা, তো আমরা ফার্স্টে রক্ত দিয়ে শুরু করতেছি। তো রক্তে কে কি আবিষ্কার করছে এটা নিয়ে প্যাচ লাগে, এবং সবগুলো আমাদের বইয়েও নাই, তো আমরা একটু একসাথে করে নিয়ে আসছি। উইলিয়াম হার্বের ব্যাপারটা আছে, উনি রক্ত সংবহনের বর্ণনা দেন, রক্ত সংবহন। আর জন লুইস হচ্ছে প্রথম ওপেন হার্ট সার্জারি, এখানে হার্ট হবে, প্রথম ওপেন হার্ট সার্জারি করেন কে? জন লুইস। আর জার্ভিক হচ্ছে প্রথম, এই জায়গাটা একটু ভুল আছে, প্রথম কৃত্রিম হৃৎপিণ্ড, তাহলে এখানে হবে প্রথম কৃত্রিম হৃৎপিণ্ড। আর ডাভরিস কৃত্রিম হৃৎপিণ্ড মানবদেহে সংস্থাপন করেন। তাহলে এইটা যতটুকু ভুল আছে এটা আমরা ঠিক করে দিয়ে দিব, ঠিক আছে? ফার্স্ট স্লাইডে একটু ভুল হয়ে গেছে। আচ্ছা, গ্রয়েনজিক যেটা করছে সেটা হচ্ছে এনজিওপ্লাস্টি, দেখো গ্রয়েনজিক বর্গীয় জ, এনজিওপ্লাস্টির বর্গীয় জ। আর হেলস হচ্ছে রক্তচাপ পরিমাপ করছে। আর এইটা বাদ রেন লেনেক স্টেথোস্কোপ আবিষ্কার করছে, রেন লেনেক স্টেথোস্কোপ আবিষ্কার করছে। আবারও বলি, রেন লেনেক স্টেথোস্কোপ আবিষ্কার করছে। আর হেলস রক্তচাপ পরিমাপ করছে, হেলস হচ্ছে রক্তচাপ পরিমাপ করছে। আমি এটা মুছে দিচ্ছি। নেক্সট পেজে চলে আসো। সবগুলা তৈরির প্রক্রিয়া আমরা একসাথে করছি, যে লিম্ফ মানে লসিকা, ফলে জেনেসিস মানে তৈরির প্রক্রিয়া, ফলে লিম্ফ তৈরির প্রক্রিয়া হচ্ছে লিম্ফোজেনেসিস। রক্তকণিকা মানে হচ্ছে হিম, হিম মানে রক্ত, ফলে রক্তকণিকা তৈরির প্রক্রিয়া হিমাটোপয়েসিস। এরিথ্রো মানে হচ্ছে লোহিত রক্তকণিকা, এরিথ্রোসাইট, ফলে লোহিত রক্তকণিকা তৈরির প্রক্রিয়া এরিথ্রোপয়েসিস। লিউকোসাইট হচ্ছে শ্বেত রক্তকণিকা, ফলে শ্বেত রক্তকণিকা তৈরির প্রক্রিয়া লিউকোপয়েসিস। প্লেটিলেট হচ্ছে থ্রোম্বোসাইট, অনুচক্রিকা হচ্ছে থ্রোম্বোসাইট, ফলে অনুচক্রিকা তৈরির প্রক্রিয়া থ্রোম্বোপয়েসিস। আর সর্বশেষ এই জায়গাটা প্যাচ লাগে, খেয়াল করো, রক্তকণিকা তৈরির প্রক্রিয়া হচ্ছে হিমাটোপয়েসিস, কিন্তু এই লাস্টের লাইনটা হচ্ছে রক্ত তঞ্চনের প্রক্রিয়া, এটা কিন্তু তৈরির প্রক্রিয়া না। রক্ত তঞ্চনের প্রক্রিয়া হচ্ছে হিমোস্টাসিস। তাহলে রক্ত তঞ্চন, হিমোস্টাসিস। এরপরে রক্তকণিকা, হিমাটোপয়েসিস। আচ্ছা, আর একটা শব্দ তোমরা পাবা, হোমিওস্টাসিস। হোমিওস্টাসিস কি? হোম মানে বাড়ি, হিম মানে রক্ত, হোম মানে বাড়ি। হোমিওস্টাসিস মানে হচ্ছে অভ্যন্তরীণ ভারসাম্য ঠিক রাখা। তাহলে একটা হচ্ছে হোমিওস্টাসিস, অভ্যন্তরীণ ভারসাম্য ঠিক রাখা। হিমোস্টাসিস এটা রক্ত তঞ্চন, হিমাটোপয়েসিস রক্তকণিকা তৈরির প্রক্রিয়া। লসিকা তৈরির প্রক্রিয়া হচ্ছে, লসিকা তৈরির প্রক্রিয়া হচ্ছে লিম্ফোজেনেসিস। লসিকা তৈরির প্রক্রিয়া হলো লিম্ফোজেনেসিস। চলে আসো, আমরা একটু দেখি লোহিত কণিকায় কে কে থাকে না। আসলে লোহিত কণিকায়, যেহেতু তোমরা জানো যে লোহিত কণিকায় একেবারে অপরিণত অবস্থায়, লোহিত কণিকায় কিন্তু নিউক্লিয়াস ছিল, তাই না? লোহিত কণিকা যখন অপরিণত ছিল তখন থেকে নিউক্লিয়াস ছিল, কিন্তু তুমি জানো যে যখন হিমোগ্লোবিন আসতে থাকে, হিমোগ্লোবিন জায়গা নিতে থাকে, আস্তে আস্তে নিউক্লিয়াসটা নাই হয়ে যেতে থাকে। এবং পরিণত লোহিত কণিকার কিন্তু নিউক্লিয়াস নাই, নিউক্লিয়াসই নাই, অন্যান্য অঙ্গাণু কই থেকে আসবে? ফলে লোহিত কণিকাতে আসলে কোনো অঙ্গাণু নাই। হ্যাঁ, এইগুলা এইভাবে না শিখলেও চলতেছে, লোহিত কণিকাতে আসলে কোনো অঙ্গাণু নাই। এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ, এখান থেকে মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রশ্ন আসছে। এই জায়গাটা হচ্ছে, ভাইয়া একটু বড় করি। আচ্ছা, ঠিক আছে, দেখো আরবিসি কোন বয়সে কোথায় তৈরি হয়, এটা খুব গুরুত্বপূর্ণ, এটা আমাদের বইতে এভাবে নাই। তো এটা হচ্ছে ভ্রূণের প্রাথমিক পর্যায়ে, ভ্রূণের প্রাথমিক পর্যায়ে এটা কুসুমথলি না, কুরিয়ার ঠিকানা এখন পরিবর্তন করা সম্ভব না, কারণ এগুলো অলরেডি কুরিয়ারে আছে, তোমাদের অ্যাড্রেস গুলো অলরেডি কুরিয়ারে। এখন আমি এটা কিভাবে চেঞ্জ করব বলো? ঠিক আছে। আর আরেকটা ব্যাপার হচ্ছে, আমাদের এত কুরিয়ার, যে এত কুরিয়ার যখন আমি হ্যান্ডেল করতেছি, একটা ম্যানুয়াল যখন তুমি আমাকে বলতেছো ভাই অ্যাড্রেসটা চেঞ্জ করে দেন, সেটা আসলে পুরা মানে সিস্টেমটাই হয়ে যায়, কারণ ম্যানুয়াল কোনো কিছু করাটাই টাফ আমাদের জন্য। ঠিক আছে, তাহলে একটু চলে আসো। প্রাথমিক পর্যায়ে 3 সপ্তাহ বয়স হচ্ছে কুসুমথলি, কুসুমথলি 6 মাস পর্যন্ত যকৃৎ এবং প্লীহা। এটা খুব ইম্পর্টেন্ট, যে তুমি যখন মায়ের পেটে ছিলা তখন কিন্তু যকৃৎ এবং প্লীহাই আরবিসি তৈরি করতো। পরবর্তীতে তুমি জানো যে তুমি এখন প্রাপ্তবয়স্ক, তোমার আরবিসি ভাঙে কে? এই যকৃৎ এবং প্লীহা। কারণ পরবর্তীতে এটাকে এই লাল অস্থিমজ্জা, কোন লাল অস্থিমজ্জা? দেখো কোন হাড়গুলা, যে হাড়গুলা একটু বড় সাইজের, যার অস্থিমজ্জা আছে, তাই না? একটু বড় সাইজের যে হাড়গুলা, পরশুকা, কশেরুকা, স্টার্নাম, শ্রোণী চক্রের হাড়, এই হাড়গুলাতে হচ্ছে অস্থিমজ্জা আছে, লাল অস্থিমজ্জা আছে।
এবং এই লাল অস্থিমজ্জা যেহেতু আরবিসি তৈরি করে, যকৃৎ এবং প্লীহা কিন্তু তোমার আরবিসি কে এখন ভাঙে, কিন্তু যখন 6 মাসের আগে পর্যন্ত কিন্তু যকৃৎ এবং প্লীহাই তোমার আরবিসি তৈরি করতো। যকৃৎ এবং প্লীহা আরবিসি। পিডিএফ কি ওয়েবে দিয়ে দিবে না ভাইয়া? সবই আমরা ওয়েবে দিয়ে দিই। ওয়েবে পিডিএফ নামে একটা ফোল্ডার আছে, সেই পিডিএফ ফোল্ডারে গেলে ভাই কোনো পিডিএফ তোমার আলাদাভাবে খুঁজে পাওয়া লাগবে না, ভাই এই পিডিএফ কই, ওই পিডিএফ কই, ভাই এই পিডিএফ দিছেন, ভাই ওই ফোল্ডারেই সব পিডিএফ অ্যাড করা হয়। ক্লিয়ার জিনিসটা? ওই একটা ফোল্ডারেই সব পিডিএফ অ্যাড করা হয়। যদিও আমি মাঝে মাঝে পিডিএফ গুলো দিই আলাদা করে টেলিগ্রাম গ্রুপে, ফেসবুক গ্রুপে, যে দেখো পিডিএফ দিছি, কিন্তু ভাই ওই ফোল্ডারে গেলেই তুমি সব পিডিএফ পাবা। তো বারবার এটা বলা যে ওয়েবসাইটে পিডিএফ দিবেন না দিবেন না, ভাইয়া ওই একটা ফোল্ডারই, ওটা একটা গুগল ড্রাইভ, ওখানে যখন আমি কোনো কিছু অ্যাড করি সেটা সব জায়গায় চলে যায়। ঠিক আছে, এখন একটু চলে আসো এই জায়গাটা, নিউক্লিয়াস নাই কোন কোন কোষে। তো আরো বেশ কিছু কোষ আছে যেখানে নিউক্লিয়াস নাই, তবে সবচেয়ে ইম্পর্টেন্ট যে চারটা কোষে নিউক্লিয়াস নাই, আর সেই চারটা কোষ হচ্ছে প্লেটিলেট, অনুচক্রিকাতে কখনোই নিউক্লিয়াস থাকে না। আর আরবিসি যেটা, এটা আসলে পূর্ণাঙ্গ লোহিত রক্তকণিকা হবে, পূর্ণাঙ্গ লোহিত রক্তকণিকাতে আরবিসি থাকে না। এর বাইরে তোমরা সিপ কোষ পড়ছো আর কর্নিয়া পড়ছো, চোখের যে কর্নিয়া, তাহলে সিপ কোষ এবং কর্নিয়াতে হচ্ছে লোহিত রক্তকণিকা, সরি নিউক্লিয়াস নাই, নিউক্লিয়াস নাই। এখন এই জায়গাটা আমরা জানি মোটামুটি সবাই যে আরবিসির সংখ্যা এভারেজে 50 লাখ ধরা হয়, তাই না? যদিও একটু এই সংখ্যাটা কিন্তু খেয়াল করতে হবে যে ভ্রূণ দেহে কত, স্ত্রী দেহে কত, পুরুষ দেহে কত। তো আরবিসির সংখ্যা এভারেজ যদি 50 লাখ ধরি, কোনো কিছু কম হওয়া হচ্ছে অ্যানিমিয়া, কোনো কিছু বেশি হওয়া পলি মানে অনেক বেশি। আর আরবিসির হিমোগ্লোবিন সংশ্লেষের সমস্যা হলে সেটা হচ্ছে থ্যালাসেমিয়া। তাহলে তুমি অ্যানিমিয়া পলিসাইথেমিয়া পারবা, তবে এটা একটু সাথে খেয়াল রাখতে হবে, হিমোগ্লোবিন সংশ্লেষের যদি সমস্যা হয়, যদি হিমোগ্লোবিন সংশ্লেষের সমস্যা হয় সেইটা হচ্ছে থ্যালাসেমিয়া। ক্লিয়ার? তাহলে 25% কম হইলে অ্যানিমিয়া, 65 লাখের বেশি হইলে পলিসাইথেমিয়া, আর হিমোগ্লোবিন সংশ্লেষের সমস্যা হইলে সেটাকে আমরা বলতেছি থ্যালাসেমিয়া। এখন এই জায়গার যে কাজগুলা, এগুলা প্যাচ লাগে কেন? এখানে আসলে কাজের মধ্যে কাজ আছে। যেমন তুমি যখন আরবিসি পড়বা দেখবা যে ওরা হাইড্রোজেন সালফাইড তৈরি করে, আবার হাইড্রোজেন সালফাইড আর একটা কাজ করে, সেটা হচ্ছে রক্তনালীর সংকোচনের সংকেত প্রদান করে। খুবই মারাত্মক মারাত্মক ইম্পর্টেন্ট চারটা তথ্য আমরা একসাথে করছি। সেটা হচ্ছে আরবিসি হাইড্রোজেন সালফাইড তৈরি করে, সেইটা রক্তনালীর সংকোচনের সংকেত দেয়। যেমন তুমি মাঝে মাঝেই পড়ছো যে এই যে হেপারিনের কাজ কি, এগুলো আসছে, তাই না? সেরাটোনিনের কাজ কি, এগুলো আসছে, ফলে এই হাইড্রোজেন সালফাইডের কাজটা কিন্তু আসতে পারে। আচ্ছা, নাইট্রিক অক্সাইড তৈরি করে যেটা এল আর্জিনিন। আর্জিনিন কি বলতো? আর্জিনিন, হিস্টিডিন, এগুলো কি? তাহলে আরবিসি যে নাইট্রিক অক্সাইড তৈরি করে, এর বাইরে আরবিসির বাকি কাজগুলো যে ইম্পর্টেন্ট না তা না, কিন্তু এগুলা হচ্ছে কাজের মধ্যে কাজ আছে। যেমন আরবিসির আরো কাজ আছে, তোমার ব্লাড গ্রুপিং এর জন্য দায়ী আরবিসি। আরবিসি অক্সিজেন পরিবহন করে, অম্লক্ষারের ভারসাম্য রক্ষা করে। তাহলে আরবিসি আর্জিনিনের মতো ব্যবহৃত হয়, বেসোফিল হেপারিন তৈরি করে। এই হেপারিন, বেসোফিল দুটো জিনিস তৈরি করে, হেপারিন আর হিস্টামিন। হিস্টামিন হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, আর হেপারিন হচ্ছে রক্তনালীর অভ্যন্তরে রক্ত জমাট রোধ করে। আর হেপারিন হচ্ছে রক্তনালীর ভিতরে রক্ত জমাট রোধ করে। তাহলে এগুলো প্যাচ লাগানো যাবে না। দেখো, সেরাটোনিন যেটা করে সেটা হচ্ছে রক্তবাহিকাকে দ্রুত সংকোচন উদ্বুদ্ধ করে। আচ্ছা, রক্তবাহিকা সংকুচিত, তাড়াতাড়ি যদি সংকুচিত হয়ে যায় তাহলে কি হবে? কমে যাবে না? ফলে সেরাটোনিন যেটা করে রক্তবাহিকাকে সংকুচিত করে, ফলে ওই যে রক্তপাত বন্ধ হবে। কারণ তখন রক্তবাহিকা যদি কম্প্রেসড হয়ে যায় তখন রক্ত কম পড়বে, ব্লিডিং হবে না। তাহলে রক্তবাহিকাকে দ্রুত সংকোচনে, আর রক্তনালীর সংকোচনের সংকেত দেয় কে? হাইড্রোজেন সালফাইড। নাইট্রিক অক্সাইড কি করে? এল আর্জিনিনের মতো ব্যবহৃত হয়। নাইট্রিক অক্সাইড হচ্ছে এল আর্জিনিনের মতো ব্যবহৃত হয়। এখন একটু চলে আসো শ্বেতের কাজে কনফিউশন, অর্থাৎ শ্বেত রক্তকণিকার যে ইয়াগুলা, এর ভিতর তুমি জানো যে দানাদার আছে, অদানাদার আছে, অর্থাৎ গ্রানুলোসাইট, অ্যাগ্রানুলোসাইট। তো সেটা তো তুমি অবশ্যই জানবা। এর বাইরে তোমাকে আর কি কি জানতে হয় শ্বেত রক্তকণিকায় বলো তো? শ্বেত রক্তকণিকায় তোমাকে আসলে নিউক্লিয়াসের কত খণ্ড আছে সেটা জানতে হয়, আয়ুষ্কাল জানতে হয়, এই জায়গাগুলো তোমাকে জানতে হয়, ঠিক আছে। কিন্তু শ্বেত রক্তকণিকার যেটা আসে ঘুরে ফিরে সেটা হচ্ছে কাজ। তো প্রথমেই একটা কথা, মামনি। মামনি হচ্ছে মতে ম্যাক্রোফেজ, মতে হচ্ছে মনোসাইট, আর নিতে হচ্ছে নিউট্রোফিল। এর ভিতর মনে রাখবো যে মনোসাইট গুলা বড় হইলেই তাকে ম্যাক্রোফেজ বলে। মানে এই ম্যাক্রোফেজটা দেহের এক একটা অংশে গেলে আবার এক একটা নামে ডাকা হয়, তাই না? অ্যালভিওলার ম্যাক্রোফেজ, বিভিন্ন নামে ডাকা হয়। তো এই মনোসাইট বড় হইলেই তাকে ম্যাক্রোফেজ বলে, ফলে মনোসাইট ম্যাক্রোফেজ একই জিনিস। তাহলে মনোসাইট আর নিউট্রোফিল আর ম্যাক্রোফেজ, অর্থাৎ মামনি, এরা তিনজন হচ্ছে ফ্যাগোসাইটোসিস করে। তাহলে আর কি থাকলো? লিম্ফোসাইট। এখন লিম্ফোসাইট হচ্ছে অ্যান্টিবডি তৈরি করে। লিম্ফোসাইটকে বলা হয় আণুবীক্ষণিক সৈনিক। লিম্ফোসাইট অ্যান্টিবডি তৈরি করে, লিম্ফোসাইটকে বলা হয় আণুবীক্ষণিক সৈনিক। চলে আসো ইওসিনোফিল আর বেসোফিল।
তো একজন আছে ইয়াসিন আর একটা হচ্ছে এই যে বেসিন, ঠিক আছে, একজনের নাম ইয়াসিন আর একজনের নাম হচ্ছে বেসিন। তো ইয়াসিন কি করে, ইয়াসিন হচ্ছে অ্যালার্জিতে সাড়া দেয় আর কৃমির লার্ভা, তাহলে অ্যালার্জি আর কৃমি হচ্ছে ইয়াসিনের কাজ। তাহলে ইয়াসিন নামে একটা ছেলের কথা চিন্তা করো যে হচ্ছে অ্যালার্জি আর কৃমি, ঠিক আছে, ওরে কৃমি কামড়ায় আর ওর অ্যালার্জি আছে। এখন বেসিনের কথা খেয়াল করো, বেসিন হচ্ছে হেপারিন আর হিস্টামিন ক্ষরণ করে, তাহলে বেসোফিল হচ্ছে হেপারিন আর হিস্টামিন ক্ষরণ করে, তাহলে বেসোফিল হচ্ছে হেপারিন আর হিস্টামিন ক্ষরণ করে, ঠিক আছে। তাহলে আমরা আশা করি এটা বুঝতে পারছি। তাহলে বেসোফিল হচ্ছে হেপারিন আর হিস্টামিন ক্ষরণ করে। এখন আসো আমরা একটু কয়েকটা স্পেশাল নাম দেখি। তো এই দুইটা তো তুমি জানো যে এসএনোড আর এভিনোড। এসএনোড হচ্ছে প্রাকৃতিক পেসমেকার আর এভিনোডটা হচ্ছে রিজার্ভ পেসমেকার। এসএনোডটা হচ্ছে প্রাকৃতিক পেসমেকার আর এভিনোড যেটা সেইটা হচ্ছে রিজার্ভ পেসমেকার। ভাই আমি এখানে যা দেখাচ্ছি এগুলো অল্প কয়েকটা পেজই তুমি দেখতেছো, তাই না? বেশি পড়া না, কিন্তু খুব দ্রুত শেষ হয়ে যাবে। কিন্তু আমি যদি এটা লিখে লিখে দেখো, কিন্তু এই জিনিস রেডি করতে আমার 4 ঘন্টা লাগছে, এই এতটুকু রেডি করতেই আমার 4 ঘন্টা লাগছে। তো আসল ঘটনা হচ্ছে এটা, কারণ আমি যদি রেডি না করতাম তাহলে কি হতো, আমি লিখে লিখে পড়াইতাম, লিখে লিখে পড়ার সময় বেশি লাগতো। কিন্তু আমি এটা কেন করলাম, কারণ আমি জানি তোমার সময়ের মূল্য অনেক বেশি, আমি তোমার একটু সময় নষ্ট করতে চাই না। এখন আমি 3-4 ঘন্টা বসে বসে পড়াবো, এই 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 কাজ আমি করব না, কারণ তোমার 3-4 ঘন্টা নষ্ট খেয়ে দেওয়ার কোনো অধিকার আমার নাই এখন। এখন আসো তাহলে চলে আসো, মনোসাইট হচ্ছে রাবিশ কালেক্টিং সেল, মনোসাইট হচ্ছে ফ্যাগোসাইট সেল। তো ফ্যাগোসাইট গুলো আসলে সেই হিসেবে রাবিশ কালেক্টিং সেল। নিউট্রোফিলকে মাইক্রোফাজ বলে, এটা ইম্পর্টেন্ট, কারণ নিউট্রোফিল হচ্ছে মাইক্রোফাজ। ম্যাক্রোফেজ তো তুমি চিনো, মনোসাইট হচ্ছে ম্যাক্রোফেজ, আর নিউট্রোফিল কিন্তু মাইক্রোফাজ, ঠিক আছে, মাইক্রোবাস না, মাইক্রোফাজ। আচ্ছা, হিমোগ্লোবিনকে বলা হয় রবিনহুড অণু। কেউ বলতে পারবা কেন রবিনহুড বলে হিমোগ্লোবিনকে? হিমোগ্লোবিনকে বলে রবিনহুড অণু। এর বাইরে এসএনোডটা হচ্ছে প্রাকৃতিক পেসমেকার আর এভিনোডটা হচ্ছে রিজার্ভ পেসমেকার। এসএনোডটা হচ্ছে প্রাকৃতিক পেসমেকার, এভিনোড যেটা সেটা হচ্ছে রিজার্ভ পেসমেকার। এখন এই জায়গাটা আসলে আমরা একটু দেখি, এই জায়গাটায় যেটা আছে সেটা আসলে খুব চমৎকার জিনিস। সেটা তোমরা জানো যে দেখো, তোমার এটা হচ্ছে হার্ট, এটা হচ্ছে তোমার হার্ট, এই হার্ট থেকে তৈরি হয় কৈশিক জালিকা। দেখো ব্যাপারটা এরকম যে এটা আর একটা হার্ট, মানে ব্যাপারটা এরকম, হার্ট থেকে আসতেছে ধমনী, কি আসে? ধমনী, এটা হচ্ছে মহাধমনী, তাই না? তো ধমনী থেকে কৈশিক জালিকা, এই ধমনী দেখো, এই যে ধমনী, তাহলে ধমনী কই থেকে তৈরি হচ্ছে? হার্ট থেকে। তাহলে এই হার্ট থেকেই আসে হচ্ছে মহাধমনী, তাই না? তাহলে ধমনী তৈরি হচ্ছে হার্ট থেকে, ধমনী শেষ হচ্ছে কোথায়? কৈশিক জালিকাতে। আর এই কৈশিক জালিকা থেকেই তৈরি হচ্ছে শিরা। আর তোমরা জানো এই ঊর্ধ্ব মহাশিরা নিম্ন মহাশিরা কোথায় প্রবেশ করে? হার্টে প্রবেশ করে। ফলে ধমনী তৈরি হচ্ছে হার্টে, শেষ হচ্ছে কৈশিক জালিকাতে। আর শিরা তৈরি হচ্ছে কৈশিক জালিকাতে, শেষ হচ্ছে হার্টে। তৈরি হচ্ছে কৈশিক জালিকাতে, শেষ হচ্ছে হার্টে। আচ্ছা, এরপরে চলে আসো পালমোনারি ধমনী আর পালমোনারি ফুসফুস। তুমি জানো যে পালমোনারি ধমনী যেটা, পালমোনারি মানে ফুসফুস সম্পর্কিত। তো ক্যারোটিড মানে কি সম্পর্কিত বলো তো? মস্তিষ্ক সম্পর্কিত, তাই না? করোনারি মানে হার্ট সম্পর্কিত। এখন এই যে পালমোনারি ফুসফুস সম্পর্কিত, পালমোনারি ধমনী কিন্তু ফুসফুসে ঢুকে, আর পালমোনারি শিরা ফুসফুস থেকে বের হয়। তাহলে পালমোনারি ধমনী হার্ট থেকে ফুসফুস, আর পালমোনারি শিরা ফুসফুস থেকে হার্ট। পালমোনারি শিরা হচ্ছে ভাইয়া ফুসফুস থেকে হার্ট। ক্লিয়ার? ওকে, এখন চলে আসো আমরা নেক্সটে যাই। আচ্ছা, এইটা একটু প্যাচ লাগে, এর ভিতর একটা পর মেডিকেল ভর্তি পরীক্ষা আসছে, সেটা হচ্ছে রক্ত তঞ্চনে কতক্ষণ আর রক্ত ক্ষরণে। এখন বলো তো, তঞ্চনে থেকে ক্ষরণে যদি বেশি সময় যায় তাহলে সমস্যা না? তাড়াতাড়ি রক্তপাত বন্ধ হইতে হবে। ফলে রক্তক্ষরণ বেশিক্ষণ হয় না, 1 থেকে 4 মিনিট, ম্যাক্সিমাম 4 মিনিট। আর রক্ত জমাট বাঁধতে সময় লাগে বেশি, 4 থেকে 5 মিনিট, মিনিমাম 4 মিনিট লাগবে রক্ত জমাট বাঁধতে। তাহলে রক্তক্ষরণ 1 থেকে 4 মিনিট, আর রক্ত তঞ্চন কাল হচ্ছে 4 থেকে 5 মিনিট। রক্ত তঞ্চন কাল যেটাকে আমরা বলছি সেটা হচ্ছে 4 থেকে 5 মিনিট, 4 থেকে 5 মিনিট। চলে আসো আমরা এই জায়গাটা চলে আসি। তো আমরা এখানে একটু কয়েকটা প্রাচীর একটু একসাথে দেখতে চাচ্ছি। আমরা এখানে কয়েকটা প্রাচীর একটু একসাথে দেখি, চলো। তো এখানে হৃৎপিণ্ডের প্রাচীর যেটা, তো হৃৎপিণ্ডে একটু ঝামেলা লাগে। হৃৎপিণ্ডের প্রাচীরের ক্ষেত্রে আছে হচ্ছে এপিকার্ডিয়াম, মায়োকার্ডিয়াম, এন্ডোকার্ডিয়াম। আচ্ছা বলো তো পেরিকার্ডিয়াম কি? পেরিকার্ডিয়াম, পেরিকার্ডিয়ামটা হচ্ছে হৃৎপিণ্ডের আবরণ। খেয়াল করে, এটা প্যাচ লাগে। পেরিকার্ডিয়াম হচ্ছে হৃৎপিণ্ডের আবরণ, আর এপিমায়ো এন্ডো হচ্ছে কার্ডিয়া মানে হৃৎপিণ্ড। আচ্ছা, এপিমায়ো এন্ডো হচ্ছে প্রাচীর। আসো, ধমনী আর শিরা,
এখানে আছে টিউনিকা এক্সটার্না, মিডিয়া ইন্টারনা। এক্সটার্না মানে বাইরে, মিডিয়া মানে মাঝে, ইন্টারনা মানে ভিতরে। এক্সটার্নাল আরেকটা নাম অ্যাডভেন্টিসিয়া, মিডিয়া তো মিডিয়া, আর ইন্টামাকে টিউনিকা ইন্টিমা বলে। আচ্ছা, স্নায়ুতন্ত্র যেটা, এটাকে ড্যাপ দিয়ে আমরা বুঝাই, তাই না? মানে ড্যাপ দিয়ে মনে রাখি, ড্যাপ। ডিতে ডুরা ম্যাটার, এতে অ্যারাকনয়েড স্পেস, পিতে বায়োম্যাটার। তাহলে স্নায়ুতন্ত্রের আবরণ যেটা, সেটা তিনটা লেয়ার আছে, যা ঝিল্লির তিনটা লেয়ার আছে, ডুরা ম্যাটার, অ্যারাকনয়েড স্পেস আর পায়া ম্যাটার। ডুরা ম্যাটার, অ্যারাকনয়েড স্পেস আর হচ্ছে পায়া ম্যাটার। ঠিক আছে, এখন চলে আসো জরায়ু প্রাচীর যেটা। জরায়ু প্রাচীর হচ্ছে এটা মেট্রিয়াম। তাহলে পেরি, মনে রাখবা, পেরি যদি কোথাও থাকে বুঝবা যে এটা পুরা জায়গা জুড়ে আছে। ঠিক আছে, পেরি যদি থাকে তাহলে পুরা জায়গা জুড়ে, মানে পেরি এপি এগুলা নরমালি আবরণ হয়। ঠিক আছে, তাহলে পেরি, মায়ো মানে মাঝে, যদি মায়ো পাও, মিডিয়া পাও, বুঝবা যে এটা মাঝে। আর এন্ডো মানে ভিতরে, যদি এন্ডো পাও, ইন্টারনা পাও, এগুলা ভিতরে। তাহলে আমরা এই জায়গাটা বুঝতে পারলাম। এখন চলে আসো, আমরা এরপরে যেটা দেখতে চাই সেটা হচ্ছে, এখান থেকে কিন্তু প্রশ্ন আসছে, এই যে পালস অক্সিমিটার আসছিল 21 সালে। তো যেটা হয়েছিল যে 20 সালে করোনা গেল, এবং করোনার সময় মোটামুটি সবার ঘরেই পালস অক্সিমিটার ছিল। যারা একটু সতর্ক সবার ঘরে পালস অক্সিমিটার ছিল। তো পালস অক্সিমিটার দিয়ে পালস মাপে। পালস মানে কি? এই যে হৃদস্পন্দন। আর অক্সিমিটার রক্তে অক্সিজেন মাপে। এই পালস অক্সিমিটার আসছিল 21 সালের মেডিকেল ভর্তি পরীক্ষায়। তাপমাত্রা পরিমাপ করে থার্মোমিটার দিয়ে, বাতাসের চাপ পরিমাপ করে ব্যারোমিটার দিয়ে, আর রক্তচাপ পরিমাপ করে হচ্ছে স্ফিগমোম্যানোমিটার দিয়ে। দেখো, বডির ভিতরে রক্তচাপের কিছু রক্তচাপ মাপার জন্য বডির ভিতরে, মানে তোমার আল্লাহ দিছে কিছু ব্যারো রিসেপ্টর। আল্লাহ কি দিছে? কিছু ব্যারো রিসেপ্টর, বুঝো। আর বায়ুচাপ মাপে ব্যারোমিটার দিয়ে, বুঝো। আমাদের বডিতে রক্তচাপ মাপার জন্য আল্লাহ দিছে ব্যারো রিসেপ্টর, আর বাতাসের চাপ মাপে ব্যারোমিটার দিয়ে। আর রক্তচাপ মাপার জন্য একটা যন্ত্র নিয়ে ওই যে ডাক্তাররা বসে, ওই যন্ত্রের নাম হচ্ছে স্ফিগমোম্যানোমিটার। তাহলে ডাক্তাররা যেটা ইউজ করে সেটা স্ফিগমোম্যানোমিটার, আর রক্তের নালীর ভিতরে যেটা আছে সেটা হচ্ছে ব্যারো রিসেপ্টর। আর দেখো, রক্তচাপ বাড়ানোর এজেন্ট হচ্ছে অ্যানজিওটেনসিন 2। রক্তচাপ বাড়ানোর প্রধান এজেন্ট কোনটা? অ্যানজিওটেনসিন 2। কি বললাম? রক্তচাপ বাড়ানোর প্রধান এজেন্ট হচ্ছে অ্যানজিওটেনসিন 2। রক্তচাপ বাড়ানোর প্রধান এজেন্ট অ্যানজিওটেনসিন 2। চলে আসো, এই জায়গা থেকে আবার পরীক্ষায় প্রশ্ন আসছে যে রক্ত তো সব জায়গায় আছে, বডির প্রত্যেকটা অঙ্গের ভিতর দিয়ে আসলে রক্ত পরিবাহিত হয়। তবে এর মধ্যে যকৃতের মধ্য দিয়ে এটা 1350 হবে, প্রতি মিনিটে 1350 ml রক্ত যায়। কিডনির ভিতর দিয়ে 1100, আর মস্তিষ্কের ভিতর দিয়ে 700 ml রক্ত যায়। তাহলে কি বললাম? রক্ত সবার মধ্য দিয়েই যায়, এটা নিয়ে কোনো ইস্যু নাই। তবে যকৃতের মধ্য দিয়ে 1350, বৃক্কের মধ্য দিয়ে 1100, আর মস্তিষ্কের মধ্য দিয়ে 700 ml রক্ত যায়। মস্তিষ্কের মধ্য দিয়ে হচ্ছে ভাইয়া 700 ml রক্ত যায়। ক্লিয়ার? আচ্ছা, ঠিক আছে। এক্সাম টাইম মনে হয় আধা ঘন্টা বাড়াই দেওয়া হয়েছিল, সেক্ষেত্রে এতক্ষণে তো এক্সাম রেজাল্ট পাবলিশ হয়ে যাওয়ার কথা। তোমরা দেখো যে ওখানে টাইমই ওঠে তো, যে কখন এক্সাম শেষ হচ্ছে, টাইম দেওয়া আছে। আচ্ছা, যেহেতু আমি এক্সাম দিই নাই, আমি বলতে পারতেছি না। এখন একটু চলে আসো সিগন্যাল পরিবহনের সময়। তো এটা তোমরা জানো যে মোট সময় লাগে হচ্ছে 0.16 সেকেন্ড। 0.16, তাহলে কোনটাই কত? এসএ নোড থেকে এভি নোডে লাগে 0.3, এটা আসলে 0.03 হবে, এটা 0.03 হবে। এভি নোডাল ডিলে, এভি নোডাল এসে কিছুক্ষণ দেরি করে, যেটা হচ্ছে 0.09। এভি নোড থেকে ভেন্ট্রিকলে 0.04, মোট হচ্ছে 0.16 সেকেন্ড। তাহলে আবারও বলি, এসএ নোড থেকে এভি নোডে 0.03, এভি নোডাল ডিলে 0.09, এভি থেকে ভেন্ট্রিকল 0.04, আর এসএ নোড থেকে ভেন্ট্রিকল হচ্ছে 0.16 সেকেন্ড। এসএ নোড থেকে ভেন্ট্রিকল কি বললাম ভাইয়া? 0.16 সেকেন্ড। ভাইয়া এগুলা সিক্রেট সাজেশনে নাই ভাই, এইটা আমি এখন বানাচ্ছি। এটা আমি সিক্রেট সাজেশনে কেমনে দিব? আমি কি জাদুকর? আমি কি ম্যাজিশিয়ান? আমি ঢুকাই দিব? আমি এগুলো এখন বানাই তোরে ক্লাসের করার জন্য এগুলো পড়াচ্ছি। এগুলো আমি সিক্রেট সাজেশনে কেমনে দিব বলো? আচ্ছা, তাহলে চলে আসো আমরা একটু এই জায়গাটা দেখি। এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট। এখানে আলিম স্যার, আজমল স্যার দুইটাই অ্যাড করছি এই জন্য যে এই রক্তচাপ মারাত্মক ইম্পর্টেন্ট, এই জন্য। ঠিক আছে, এই জন্য দুইটা একটু এখানে পড়বা। আবার সব জায়গায় সব তথ্যমূলক ইনফোতে আলিম স্যার, আজমল স্যার একসাথে পড়তে যাবা না। ম্যাক্সিমাম ক্ষেত্রে আলিম স্যারই পড়বা, আজমল স্যারই পড়বা। যেটা খুব ইম্পর্টেন্ট, যেগুলা দেখবা যে ধুমধাম আসে, ধুমধাম যেগুলো আসে, ওইগুলা হচ্ছে তুমি
দুইটাই পড়বা। এখন আসো আমরা একটু দেখি যে নরমাল চাপ হচ্ছে 100 থেকে 140 ধরো তুমি, আর এটা হচ্ছে 60 থেকে 90। তাহলে আমার সিস্টোলিক চাপ সেটা হচ্ছে 100 থেকে 140, 60 থেকে 90, এক কম আর কি। আচ্ছা, আর এভারেজে 60 থেকে 90 এরটা 80, আর 100 থেকে 140 এরটা 120। এখন বুঝো যে উচ্চ রক্তচাপ কখন হবে বলতো? যদি 139 এরটা 140 এর উপরে চলে যায়, 89টা 90 এর উপরে চলে যায়, সেটা হচ্ছে উচ্চ রক্তচাপ। নিম্ন রক্তচাপ কখন হবে? যদি 100টা 100 এর উপরে চলে যায়, আর 60এরটা 100টা নিচে চলে আসে, আর 60এরটাও নিচে চলে আসে। দেখো আমরা এখানে দেখাই, এই যে উচ্চ রক্তচাপটা হচ্ছে ওইটা নরমাল হচ্ছে 139 পর্যন্ত হাইয়েস্ট হইতে পারে, 140 এর উপরে চলে গেলে সেটা উচ্চ রক্তচাপ। আবার ডায়াস্টোলিকটা নরমালি 89 পর্যন্ত হইতে পারে, ফলে 90 এর উপরে চলে গেলে সেটা হচ্ছে তোমার উচ্চ রক্তচাপ বলতেছি। আর নিম্ন রক্তচাপ হচ্ছে তোমার সিস্টোলিকের লোয়েস্ট কত 100, ডায়াস্টোলিকের লোয়েস্ট কত 60। যদি 100 নিচে চলে যায়, 60 এর নিচে চলে যায়, ধরো কারো হইলো কত 95/55, 95/55, তাহলে তার নিম্ন রক্তচাপ, তাই না? নিম্ন রক্তচাপ, এই নিম্ন রক্তচাপ হয় মেয়েদের। মেয়েরা ওই যে কিছু মেয়ে দেখবা না যে একটু বেশি প্রেসার পড়ছে, বেশি হ্যান্ডেল, একটু রোদে গেছে, কিছুক্ষণে চিত হয়ে পড়ে আছে, রাস্তায় চিত হয়ে পড়ে আছে, এরকম কিছু মেয়ে আছে না? আছে। তো এটা আসলে খারাপ কিছু না, মানে এটা একটু মেয়েদের একটু নিম্ন রক্তচাপের প্রবলেম হয়, তো যার জন্য এই সিনকপ বলে, নিম্ন রক্তচাপ জনিত জটিলতাকে বলে সিনকপ। তো এই কারণে দেখা যায় যে অজ্ঞান হয়ে পড়ে যায় মেয়েরা। আচ্ছা, তাহলে চলে আসো, এই জায়গাটা তো মারাত্মক ইম্পর্টেন্ট। এই জায়গাগুলো আমরা একসাথে করছি, একটা বইতেও একসাথে করা আছে, তাও আমি আনছি কারণ এইটা হচ্ছে মারাত্মক ইম্পর্টেন্ট। ভাইয়া তপন স্যার অনুশীলনী ওয়েবসাইটে অ্যাড করেন, অবশ্যই করব। তোমরা এক্সামের আগে পেয়ে যাবে, সবকিছু এক্সামের আগে পেয়ে যাবে, ঠিক আছে? তাহলে চলে আসো, অবশ্যই এটা খারাপ কিছু না। এখন চলে আসো, আমরা একটু ব্যাপারটা দেখি। বুকের এক্সরে করে, ভাইয়া এক্সরে খুবই বেসিক একটা জিনিস, এটা দিয়ে অনেক কিছু জানা যায় না, মোটামুটি হৃৎপিণ্ডের অবস্থা জানা যায়, বুঝো। ইসিজি, ইকোকার্ডিওগ্রাম, এটা দিয়ে হৃৎপিণ্ডের রোগ, তাহলে ইকোকার্ডিওগ্রামের ক্ষেত্রে মনে হবে হৃৎপিণ্ডের রোগ নির্ণয় করা যায়। চলে আসো, এটা হচ্ছে এনজিওগ্রাম। এনজিওগ্রামের ব্যাপারটা, এনজিওপ্লাস্টির নাম শুনছো? এনজিওপ্লাস্টি কখন করে? ধরো তোমার একটা রক্তনালী যেখানে ওই যে ব্লক হয়েছে, তো ব্লক আছে কিনা জানার জন্য হচ্ছে এনজিওগ্রাম, আর ব্লক যদি থাকে ব্লক সরানোর জন্য এনজিওপ্লাস্টি। তাইলে এনজিওগ্রাম, এনজিওপ্লাস্টি হচ্ছে ব্লকের সাথে সম্পর্কিত, যদি রক্তনালীতে ব্লক হয়। ইসিজিটা হচ্ছে হৃৎপিণ্ডের রোগ নির্ণয়। এমআরআই এর কথা এর আগেও তুমি পড়ছো, এমআরআই কেমিস্ট্রিতে খুব ডিটেইলস আলোচনা আছে, এমআরআই মেশিন। তো এমআরআই এর ক্ষেত্রে তুমি দেখছো যে এই মাসেলের ব্যাপার ছিল, এমআরআই এর ক্ষেত্রে কিন্তু ওই যে তোমার পায়ের পেশির কথা পড়ছো না, এমআরআই পায়ের পেশির অবস্থা জানার জন্য এমআরআই করে, মানে পেশির ক্ষেত্রে হচ্ছে এমআরআই সম্পর্কিত। এরপর আসো বিএনপি। তো বিএনপির যে ব্যাপারটা, এটা হচ্ছে হার্ট ফেইল। যদি আগে আমরা পড়াইতাম, আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল, যে বিএনপি একটা ব্যর্থ রাজনৈতিক দল, তারা কিছুই করতে পারে না, শুধু হম্বিদাম্বি করে, ঈদের পরে আন্দোলনের কথা বলে, তো এই জন্য একটা ফেইল্ড রাজনৈতিক দল, বিএনপি মানে ফেইল্ড। কিন্তু এখন তো আর পড়াইতে পারতেছি না, বিএনপি এখন ঠিক ফেইল্ড বলা যাচ্ছে না, এখন মোটামুটি আওয়ামী লীগই ফেইল্ড রাজনৈতিক দল। আচ্ছা, এখন আসো ইটিটি। ইটিটি হচ্ছে এক্সারসাইজ টলারেন্ট টেস্ট, মানে ব্যাপারটা বুঝো, এইটা নাম শুনলেই বুঝবা যে এক্সারসাইজ টলারেন্স মানে হচ্ছে ওই আসলে মানে নরমালি হার্ট ঠিকঠাক আছে, কিন্তু ওর হার্ট আসলে ভালো আছে না খারাপ আছে বোঝার জন্য ওর একটু এক্সারসাইজ দিতে হবে। ও একটু তখন এই দৌড়াও, ধরো এখন দৌড়াও, তো দৌড়াইতে গেলে যদি ও বুঝতে হবে যে ও অবস্থা খারাপ হয়ে যায়, তাহলে বুঝতে হবে যে ওর হার্টের অবস্থা ভালো না। তাইলে এটা হচ্ছে হার্টের অবস্থা বোঝার জন্য এক্সারসাইজ করতে দেওয়া হয়, এইটাই হচ্ছে ইটিটি। এখন আসো, এই যে এটা তো আমরা দেখছি ইকোকার্ডিওগ্রাম, হৃৎপিণ্ডের অবস্থা বা কার্যক্ষমতা বোঝার জন্য। এখন আসো, তাহলে ইটিটিটা হচ্ছে ভালোভাবে জানা যায়, আর ইকোকার্ডিওগ্রামটা সেটা হচ্ছে বোঝার জন্য, জাস্ট বোঝার জন্য। ইকোকার্ডিওগ্রামটা হচ্ছে জাস্ট বোঝার জন্য। এখন একটু চলে আসো, আমরা এই যে ট্রপোনিনের নাম শুনছো তুমি, ট্রপোনিন সিকেএমবি, এইটা হচ্ছে হার্ট অ্যাটাক হইছে কিনা। আর ট্রপোনিন 1 যেটা, সেটা হচ্ছে হার্ট অ্যাটাকের শিওর হার্ট অ্যাটাক হইছে, তাহলে হার্ট অ্যাটাক হইছে কিনা তার জন্য শুধু ট্রপোনিন বা সিকেএমবি। আর হার্ট অ্যাটাক হইছে কিনা শিওর হওয়ার জন্য হচ্ছে ট্রপোনিন 1, শুধু ট্রপোনিন হার্ট অ্যাটাক হইছে কিনা, তাহলে হার্ট অ্যাটাকের সাথে কি সম্পর্কিত? ট্রপোনিন। আর পালস অক্সিমিটার, এটা তো আগেও পড়ে আসছি, এটা হচ্ছে রক্তের ঘনত্ব, রক্ত অক্সিজেনের ঘনত্ব এবং কি যেন এটাকে বলে, পালস, তার হৃদস্পন্দন মাপার জন্য, এটা ব্যবহৃত হয়।
এই ব্যাপারটা আশা করি বুঝতে পারছি। এখন চলে আসো, আমরা নেক্সট টপিকে যাব, শ্বাস সম্পর্কিত। শ্বাস সম্পর্কিত যেই টপিকগুলা, এখানে একটু খেয়াল করো ভাইয়া। অ্যানক্সিয়া, অ্যানক্সিয়া হচ্ছে টিস্যু কোষে অক্সিজেন মানে হচ্ছে না, অক্সিজেন একদমই নাই। আর হাইপক্সিয়া অক্সিজেন আছে অল্প স্বল্প কোষে, টিস্যুর কোষে। অ্যাপনিয়া, অ্যাপনিয়া মানে শ্বাসক্রিয়ার সাময়িক বিরতি, মানে হচ্ছে না, মানে এখন শ্বাসক্রিয়া নাই। আর ডিপসনিয়া হচ্ছে শ্বাসক্রিয়ার হারের বৃদ্ধি, শ্বাসক্রিয়ার হারের বৃদ্ধি। ডিপসনিয়া হচ্ছে শ্বাসক্রিয়ার হারের বৃদ্ধি। ডিপসনিয়া কি বলছি ভাইয়া? শ্বাসক্রিয়ার হারের বৃদ্ধি। চলে আসো, আমরা একটু এই জায়গাটা দেখতে চাই। এই জায়গায় দেখো যে আমাদের কার শ্বসন হার কত। এই জিনিসটা কিন্তু তুমি সালোক সংশ্লেষণ অধ্যায় যখন পড়ছো, মানে শ্বসন যখন পড়ছো, তো এই শ্বসন আর এই 5 অধ্যায়ের যে শ্বসন, সেখানে কিন্তু ভাইয়া মিল আছে। এই শ্বসন আর 5 অধ্যায়ের যে শ্বসন, সেখানে কিন্তু ভাইয়া মিল আছে, তাই না? একটু ঠিক আছে। এখন আমরা একটু শ্বসন হার দেখি। শ্বসন হার গ্লুকোজের ক্ষেত্রে 1, প্রোটিনের ক্ষেত্রে এটা 1-এর কম। আর একটু চলে আসো, 1-এর বেশি কিন্তু মরুজ উদ্ভিদের ক্ষেত্রে, ঠিক আছে? তাহলে প্রোটিনের ক্ষেত্রে হচ্ছে 1-এর কম, সরি মরুজ উদ্ভিদের ক্ষেত্রেও 1-এর কম, সরি মরুজে 1-এর বেশি। এখন চর্বির ক্ষেত্রে হচ্ছে 1-এর কম, প্রোটিনের ক্ষেত্রে 1-এর কম, অ্যাসিডের ক্ষেত্রে নাই বললেই চলে, অ্যাসিডের ক্ষেত্রে নাই বললেই চলে। প্রোটিনে 1-এর কম, চর্বি থেকে 1-এর কম, আর মরুজে হচ্ছে 1-এর বেশি। মরুজ উদ্ভিদে এটা 1-এর বেশি, মরুজ উদ্ভিদে এটা 1-এর বেশি। আচ্ছা, এটা কিন্তু আমাদের লাস্ট ক্লাস। এই দুইটা ক্লাসের পরে আর কোনো ক্লাস আসলে পাবলিক গ্রুপে হবে না। এরপরের ক্লাসগুলো কিন্তু লস প্রজেক্টের গ্রুপে হবে। ফলে যারা যদি এখনো লস প্রজেক্টে ভর্তি হইতে চাও, তোমরা ভর্তি হয়ে যাইতে পারো। সিক্রেট সাজেশন কিন্তু পেয়ে যাবা, কালকে থেকে পাওয়া যাচ্ছে, এবং তোমরা ভর্তি হইলে তোমরাও পাবা। এখন আসো, আমরা এই জায়গায় চলে আসি, এইটা শেষ। আচ্ছা, চ্যাপ্টার শেষ কিনা ভাই, কনফিউশন গুলা দূর করে এরপরই তো আসল পড়া, আসল পড়াই যাব, টেনশন করার কিছু নাই। আসো, দেহের বিভিন্ন স্থানে অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইডের যে চাপ, এটা খুবই ইম্পর্টেন্ট ভাইয়া। এই বিচ্ছিন্ন ইনফরমেশন গুলা হুট করে আসলো যে কৈশিক জালিকায় অক্সিজেনের চাপ কত বলো, তাহলে এই ইনফরমেশন গুলা, এবং তখন কি হয়, এই চারটা ইনফরমেশন তুমি পড়ছো, আলাদা আলাদা পড়ছো, হুট করে লাগবে প্যাস। এই জন্য হচ্ছে আমি এই চারটা একসাথে নিয়ে আসছি। অ্যালভিওলাইতে অক্সিজেনের চাপ 104 আর কার্বন ডাই অক্সাইড হচ্ছে 40, এটা তো তুমি ডিটেইলসে পড়ছো। আর কৈশিক জালিকায় 40 আর 46, ঠিক আছে? তাহলে এই চারটা কোনোভাবে ভুল করা যাবে না, এই জন্য একসাথে পড়ছি। এখন আসো শ্বাস সংযোগ, এটা আমাদের বইতে অ্যাড করছে, আগে আমাদের বইতে ছিল না, ঠিক আছে? তাহলে এইটা আমাদের বইতে আগে ছিল না। চলো, হিমোগ্লোবিন আমাদের, হিমোগ্লোবিন আমাদের, এটা নিয়ে তো কোনো টেনশন নাই, তাই না? হিমোগ্লোবিন হচ্ছে আমাদের। এখন আসো ক্লোরোক্লুরিন, এটা হচ্ছে পলিকিট, পলিকিট, পলিকিট। হিমোসায়ানিন, এটা তো তুমি পড়ছো এর আগে। হিমোসায়ানিন কাদের থাকে? 5 আর 7, 5 আর 7 নম্বর পর্বে থাকে হিমোসায়ানিন। আর হিমো ইরিথ্রিন থাকে ব্র্যাকিওপড এবং তুমি এখানে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে হিমোসায়ানিনটা আর হিমোগ্লোবিনটা। 5 আর 7 হিমোসায়ানিন, আর মানুষের ক্ষেত্রে হচ্ছে হিমোগ্লোবিন। মানুষের ক্ষেত্রে হচ্ছে ভাইয়া হিমোগ্লোবিন, ঠিক আছে? এখন চলে আসো, আমরা একটু এই জায়গায় চলে আসি, শ্বসন। আচ্ছা, এই জায়গায় কিছু ইম্পর্টেন্ট তথ্য আছে, সেটা হচ্ছে শ্বসন হার কার কতটুকু। নবজাতকে মিনিটে 40 বার, আর পূর্ণবয়স্ক মানুষের ক্ষেত্রে, মানে একটা বাচ্চারা কিন্তু বারবার দেখবা যে বাচ্চারা অনেক বেশি দ্রুত দ্রুত শ্বাস প্রশ্বাস নেয়, এরকম এরকম বাচ্চারা অনেক দ্রুত শ্বাস প্রশ্বাস নেয়, ঠিক আছে? কারণ ওদের অ্যালভিওলাই গুলো ছোট, বেশি বড় না, তাই তাড়াতাড়ি শ্বাস প্রশ্বাস নিতে হয়। মিনিটে 40 বার, আর পূর্ণবয়স্ক মানুষ হচ্ছে মিনিটে 14 থেকে 18 বার। আবার আলিম স্যার বলছো 16 থেকে 18 বার। সমস্যা নাই, তুমি 18 পাইলেই দেখাই দিয়ে এসো। মানে 14 থেকে 18, 16 থেকে 18 দুইটাই থাকবে না, যদি থাকে তাহলে তোমার কপাল খারাপ। শোনো, এরকম প্রশ্ন আসতে পারে যেখানে তোমার কপাল খারাপ, ঠিক আছে? এই এমন প্রশ্ন আসতে পারে যেখানে হচ্ছে তোমার কপাল খারাপ, তো এটা নিয়ে আসলে টেনশন করার কিছু নাই। এখন আসো, এই যে জায়গা, এখান থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসছে, ঠিক আছে? প্রশ্বাসের বাতাস, মানে প্রশ্বাস মানে যেটা নিচ্ছ, ঢুকাচ্ছ, এখানে অক্সিজেন হচ্ছে 21%-এর মতো, কার্বন ডাই অক্সাইড 0.04%, মানে তুমি বাতাস থেকে নিচ্ছ না। আচ্ছা, ব্যাপারটা বুঝছো তুমি? বাতাসে, তুমি আমাকে বলো, বাতাসে কি কি আছে? বাতাসে আছে নাইট্রোজেন 78%, অক্সিজেন আছে 21%, কার্বন ডাই অক্সাইড আছে 0.04%। সেই বাতাসটাই তো তুমি নিচ্ছ। তুমি নাও হচ্ছে অক্সিজেন আর কার্বন ডাই অক্সাইড তোমার ঢুকে, তুমি হয়তো ভাবো যে ভাইয়া শুধুমাত্র অক্সিজেন ঢুকে না, কার্বন ডাই অক্সাইডও ঢুকে।
নাইট্রোজেনটা ঢুকে না। তাহলে অক্সিজেন হচ্ছে তোমার 20.9%, আর কার্বন ডাই অক্সাইডটা হচ্ছে 0.04%। এটা ঢুকে, অর্থাৎ প্রশ্বাসী বাতাস যেটা। আর বেরোয় যে বাতাসটা, সেখানেও কিন্তু অক্সিজেন বেরোয়, কিন্তু কার্বন ডাই অক্সাইডটা বেরোয় অনেক বেশি, 5.2% কার্বন ডাই অক্সাইড বেরোয় তোমার বডি থেকে। কার্বন ডাই অক্সাইড হচ্ছে 20, সেই 20 বেরোয় 5.2%। আর অক্সিজেন বেরোয় হচ্ছে 13.7%। অক্সিজেন বেরোয় 13.7%। অক্সিজেন বেরোয় 13.7%। এখন এই জায়গায় চলে আসো, এই প্রতিবর্ত ক্রিয়াটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। তো এটা একটু প্যাচ লাগে, হাসি, স্নিজিং, অল ফ্যাক্টরি। দেখবা যে হাসি যখন আসে একসাথে সব চলে আসে, অল, সবগুলো একসাথে আসে, হাসি দিতে দিতে হগর হয়ে যায়। আর কাশি, এটা হচ্ছে ভ্যাগাস, কাশি হচ্ছে ভ্যাগাস, ঠিক আছে। তাইলে গলবিলীয় বা গ্যাগ, এটা তো গ্লসো গলবিলীয় গ্যাগ, গ গ গ। হেরিং ব্রয়ার প্রতিবর্ত ক্রিয়া হচ্ছে এটা ভ্যাগাস স্নায়ু। হেরিং ব্রয়ার প্রতিবর্ত ক্রিয়া যেটা, সেটাও ভ্যাগাস স্নায়ুর মাধ্যমে ইয়া হয়। এখন এই জায়গায় চলে আসো, একটা জায়গায় প্যাচ লাগে, সেটা হচ্ছে উভুলা আর হচ্ছে এপিগ্লটিস। উভুলা মানে আলজিহ্বা আর এপিগ্লটিস মানে উপজিহ্বা। আবারও বলি, উভুলা মানে আলজিহ্বা আর এপিগ্লটিস মানে কিন্তু উপজিহ্বা, দুইটা প্যাচ লাগানো যাবে না। উভুলা হচ্ছে কোনটা, এই যে হা করলে তোমার যে এই যে সফট প্যালেট আছে না, মানে ওই উপরের যে তালুর একেবারে ভিতরের দিকে সফট প্যালেট বইটাকে, ওই সফট প্যালেটের ওইখানে হচ্ছে ছোট একটা মাংসের পিণ্ড ঝুলে থাকে না, ওইটা হচ্ছে উভুলা। আর এপিগ্লটিস হচ্ছে উপজিহ্বা, যেটা আসলে তোমার যেন খাদ্য শ্বাসনালীতে প্রবেশ না করে সেটা এনশিওর করে। ল্যারিংস, ট্রাকিয়া আর ব্রঙ্কাস। এখন দেখো, ল্যারিংস মানে তো স্বরযন্ত্র, আর ট্রাকিয়া মানে হচ্ছে শ্বাসনালী। ল্যারিংস এর পরে হচ্ছে ট্রাকিয়া। আচ্ছা, আর সর্বশেষ ব্রঙ্কাস হচ্ছে ক্রোমনালী, এটা প্যাচ লাগানো যাবে না। ট্রাকিয়া শ্বাসনালী, ব্রঙ্কাস ক্রোমনালী। ট্রাকিয়া শ্বাসনালী, ব্রঙ্কাসটা হচ্ছে ক্রোমনালী। আবারও বলি, ট্রাকিয়া শ্বাসনালী, ব্রঙ্কাস হচ্ছে ক্রোমনালী। এখন আসো বাইকার্বনেট। তো এইটা আসলে বাইকার্বনেট হিসেবে কার্বন ডাই অক্সাইড যেটা পরিবাহিত হয়, সেটা তুমি জানো যে তোমার ভৌত দ্রবণ রূপে পরিবাহিত হয় রক্তরসের মাধ্যমে, যেটা সেটা পরিবাহিত হয় 5%। আর এই বাইকার্বনেট রূপে কিন্তু 65% কার্বন ডাই অক্সাইড পরিবাহিত হয়, তাই না? তো বাইকার্বনেট যৌগ রূপে দুই ভাবে পরিবাহিত হয়, সোডিয়াম বাইকার্বনেট আর পটাশিয়াম বাইকার্বনেট। তো এইটা প্যাচ লাগে, এটা একটু খেয়াল রাখবা যে সোডিয়াম বাইকার্বনেট হিসেবে রক্তরসের মাধ্যমে, আর পটাশিয়াম বাইকার্বনেটের মাধ্যমে হচ্ছে লোহিত কণিকার মাধ্যমে। তাহলে এই যে এইভাবে মনে রাখতে পারো, পটাশিয়াম, পটা, তাহলে লোহিত মানে লোহার মতো। ধরো তুমি একটা মেয়েকে পটাইতে যাচ্ছ, যেই মেয়েটার মনটা হচ্ছে লোহার মতো শক্ত, ঠিক আছে, তাহলে তুমি তারা পটাইতে পারতেছো না। তাহলে লোহিত কণিকার মাধ্যমে হচ্ছে পটাশিয়াম বাইকার্বনেট, রক্তরসের মাধ্যমে সোডিয়াম বাইকার্বনেট, লোহিত কণিকার মাধ্যমে পটাশিয়াম বাইকার্বনেট। হ্যাঁ, আলিম স্যারের বইতে 85% আছে, আইনো, কিছু করার নাই ভাইয়া, কিছু করার নেই। আচ্ছা, লোহিত কণিকার মাধ্যমে হচ্ছে পটাশিয়াম বাইকার্বনেট আর রক্তরসের মাধ্যমে সোডিয়াম বাইকার্বনেট। আচ্ছা, এখন একটু চলে আসো ধূমপান। তো ধূমপানে কি কি থাকে, ধূমপানের উপাদানগুলা কি? বিশেষ করে নিকোটিন থাকে, টার থাকে, এই দুইটা হচ্ছে সবচেয়ে বাজে, ঠিক আছে, নিকোটিন আর টার। এরা হচ্ছে ক্যান্সার করে 14টা বাজায় দেয়। তো আমরা একটু স্পেসিফিক দেখি। ও, কার্বন মনোঅক্সাইড থাকে। কার্বন মনোঅক্সাইড তো বিষ, নীরব ঘাতক, তাই না? তো কার্বন মনোঅক্সাইড হচ্ছে ব্রঙ্কাইটিস আর হার্ট, মানে পরীক্ষা আসবে ব্রঙ্কাইটিসের জন্য দায়ী কোনটা, তাহলে বলবা কার্বন মনোঅক্সাইড। ব্রঙ্কাইটিস আর হার্ট অ্যাটাকের জন্য দায়ী হচ্ছে কার্বন মনোঅক্সাইড। আর নিকোটিন হচ্ছে প্লিউরিসি মানে প্লুরাতে প্রদাহ, ফুসফুসে প্রদাহ, প্লুরিসি। তাহলে এই যে নিউমোনিয়া যেটা, সেটাও কিন্তু ফুসফুসের প্রদাহ, নিউমোনিয়াও কিন্তু ফুসফুসের প্রদাহ, প্লুরিসি ফুসফুসের প্রদাহ। তাহলে প্লুরিসির জন্য দায়ী নিকোটিন, আর টার, পলিনিউক্লিয়ার হচ্ছে হাইড্রোকার্বনস এবং নাইট্রোসামিনস, এরা হচ্ছে ক্যান্সারের জন্য দায়ী। বিশেষ করে টারটা ক্যান্সার, টার ক্যান্সার, ঠিক আছে। তাইলে টার, পলিনিউক্লিয়ার হাইড্রোকার্বনস, নাইট্রোসামিনস ক্যান্সারের জন্য দায়ী। আর কার্বন মনোঅক্সাইড ব্রঙ্কাইটিস, হার্ট অ্যাটাকের জন্য, আর নিকোটিন হচ্ছে প্লুরিসির জন্য দায়ী। নিকোটিনটা হচ্ছে ভাইয়া প্লুরিসিনের জন্য দায়ী, প্লুরিসির জন্য দায়ী। আচ্ছা, ঠিক আছে, এখন চলে আসো আমরা এই জায়গাটা একটু দেখি, এই জায়গায় একটু প্যাচ লাগে। তো আমরা কয়েকটা অন্য নাম দেখতে চাই। অন্য নামগুলোর ক্ষেত্রে একটু খেয়াল করো ভাইয়া। ইউরেটার হচ্ছে গোবিনী, ইউরেটারকে কিন্তু গোবিনী বলে, গোবিনী। ইউরেথ্রা, এটা হচ্ছে মূত্রনালী, তাহলে ইউরেথ্রা এটা হচ্ছে মূত্রনালী। আর ইউরেটার, সেটা হচ্ছে ওই যে কিডনি থেকে বেরোয় ইউরেটারটা হচ্ছে গোবিনী, আর ইউরেথ্রা হচ্ছে মূত্রনালী। আচ্ছা, আর এডিএইচ যে হরমোন, অ্যান্টি ডাই ইউরেটিক হরমোন, এটার আরেকটা নাম ভ্যাসোপ্রেসিন। ভ্যাসো মানে কি? ভেসেল মানে ওই যে রক্তনালীগুলা, ওগুলাকে ভেসেল বলে।
তো ভ্যাসোপ্রেসিন, প্রেস মানে কি সংকুচিত করে, এই ভ্যাসোপ্রেসিন কি করে তাইলে রক্তনালীকে সংকুচিত করে। রক্তনালীকে সংকুচিত করলে কি হয় বলো তো, রক্তচাপ বাড়ে নাকি কমে? রক্তনালীকে যদি সংকুচিত করে দাও তুমি, রক্তচাপ বাড়বে নাকি কমবে? রক্তচাপ বাড়বে। এডিএস কি করে? মূত্র কমায়, তাহলে কি হবে? রক্তচাপ বাড়বে। তাহলে এডিএস মূত্র কমায়, রক্তচাপ বাড়ে। ভ্যাসোপ্রেসিন ভেসেলকে প্রেস করে, রক্তচাপ বাড়ে। মানে এডিএস ভ্যাসোপ্রেসিনের কাজ কি? রক্তচাপ বাড়ানো। আচ্ছা ঠিক আছে। তাহলে পেরিটোনিয়াল ডায়ালাইসিস, এটাকে সিএপিডি বলে। একটু চলে আসো, ইউরিয়া চক্রের আরেকটা নামই হচ্ছে অর্নিথিন চক্র। এটা মেডিকেল ভর্তি পরীক্ষায় 2 বার আসছে, যে ইউরিয়া তৈরি হয় কোন চক্রের মাধ্যমে? অর্নিথিন চক্রের মাধ্যমে। এটা মেডিকেল ভর্তি পরীক্ষায় 2 বার আসছে। ইউরিয়া তৈরি হয় কোন চক্রের মাধ্যমে? অর্নিথিন চক্রের মাধ্যমে। অর্নিথিন চক্রের মাধ্যমে ইউরিয়া তৈরি হয় কোন চক্রের মাধ্যমে? অর্নিথিন চক্রের মাধ্যমে। এখন আসো আমরা একটু রেনিন আর রেনিন নিয়ে পড়াশোনা করি। তো রেনিন আর রেনিন মানে কি ভাইয়া? একটা রেনিন যেটাই ডাবল এন আছে, এটা হচ্ছে পাকস্থলী থেকে ক্ষরিত হয়। যেটা হচ্ছে তোমার HCl, ওইটা প্রো রেনিন হিসেবে ক্ষরিত হয়। প্রো রেনিন, নামের আগে প্রো থাকলে সেটা নিষ্ক্রিয় হয়। ওইটা HCl ওটাকে সক্রিয় করে, HCl ওটাকে সক্রিয় করে এবং এটা পরিপাকে হেল্প করে অ্যাকচুয়ালি। আচ্ছা, আর আরেকটা আছে রেনিন সিঙ্গেল এন, এটা কিডনি থেকে ক্ষরিত হয়। এটা কিডনি থেকে ক্ষরিত হয়। তো এটা অ্যাকচুয়ালি এনজাইম, কিন্তু হরমোন হিসেবে কাজ করে, বুঝছো? অ্যাকচুয়ালি এনজাইম, কিন্তু এটা হরমোন হিসেবে কাজ করে। এটা হচ্ছে এই 1N এর যে রেনিন, এটা হচ্ছে অ্যানজিওটেনসিনোজেনকে সক্রিয় করে, অ্যানজিওটেনসিনে পরিণত করে। অ্যানজিওটেনসিনোজেন সক্রিয় কি তৈরি হয়? অ্যানজিওটেনসিন। আর সোডিয়াম আয়নের পুনঃশোষণ বৃদ্ধি করে। সোডিয়াম আয়নের পুনঃশোষণ বৃদ্ধি করে। সোডিয়াম আয়নের পুনঃশোষণ বৃদ্ধি করে। আচ্ছা ঠিক আছে, এখন চলে আসো আমরা এই জায়গাটা দেখি। এইটা প্যাচ লাগে। তো বৃক্কের এনজাইম এই রেনিন যে হরমোনের মতো কাজ করে, ঠিক আছে? আর এরা বৃক্কের হরমোন এরিথ্রোপয়েটিন, প্রোস্টাগ্ল্যান্ডিন আর অ্যানজিওটেনসিন, এগুলো তুমি জানো। তো এখানে এরিথ্রোপয়েটিনটা সবচেয়ে ইম্পর্টেন্ট। এরিথ্রোপয়েটিন কি করে ভাইয়া? কিডনি থেকে ক্ষরিত হয়। আর এ হচ্ছে এরিথ্রো মানে লোহিত রক্তকণিকা, বোঝাই যাচ্ছে এরিথ্রোসাইট লোহিত রক্তকণিকা। ফলে ও লোহিত রক্তকণিকাকে তৈরিতে মোটিভেশন দেয়। যেমন তোমাদের এখন মোটিভেশন দরকার, তো লোহিত রক্তকণিকা তৈরি হওয়ার জন্য মোটিভেশন দরকার। তো তোমার মোটিভেশন কে দেয়? আমি দিই। আর লোহিত রক্তকণিকার মোটিভেশন কে দেয়? এরিথ্রোপয়েটিন। তাহলে বৃক্কের হরমোন হচ্ছে এরিথ্রোপয়েটিন, প্রোস্টাগ্ল্যান্ডিন, অ্যানজিওটেনসিন। আচ্ছা, এরপরে চলে আসো একত্রে বৃক্কের বিভিন্ন অংশের গঠন। তো এটা আসলে একটু ইম্পর্টেন্ট। একটু চলে আসো যে কোন স্তরটা কি দিয়ে তৈরি, ঠিক আছে? তাহলে এই যে দেখো, আমাদের যে বৃক্ক, এই যে রেনাল ক্যাপসুল, এটার 2টা স্তর আছে তোমরা জানো। ভিসেরাল স্তর ভিতরেরটা, আর এই প্যারাইটাল স্তর হচ্ছে বাইরের স্তর, তাই না? তো এই স্তর, এখানে পোডোসাইট নামক কোষ আছে, আর আইসাকার এপিথেলিয়াম বা স্কোয়াস এপিথেলিয়াম, ইংরেজিতে বলে স্কোয়াস এপিথেলিয়াম। তাইলে এইটা, এই রেনাল ক্যাপসুল কি দিয়ে তৈরি? আইসাকার এপিথেলিয়াম দিয়ে তৈরি। আর কি কোষ আছে? পোডোসাইট কোষ। এখন আসো প্রক্সিমাল নালিকা, এখানে আছে একস্তরীয় এপিথেলিয়াম, ডিস্টাল নালিকা একস্তরীয় এপিথেলিয়াম, আর সংগ্রাহী নালিকাতে একস্তরী কোষ। তাহলে এই আইসাকার এপিথেলিয়ামটা পরীক্ষায় আসে। আইসাকার এপিথেলিয়ামটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আইসাকার এপিথেলিয়ামটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আমি তোমার একটা কথা বলি, মোটিভেশন দেন, মানে সোজা বাংলায় একটা কথা বলি। কথা হচ্ছে, আজকে হচ্ছে 12 তারিখ, তোমার পরীক্ষার বাকি আছে 1 মাস 5 দিন। এর আগে তোমাকে বহুত মানুষ বহুত ভয় দেখাইছে যে এই পরীক্ষায় খারাপ করলে, জাস্ট ক্লাস 8 এর ফার্স্ট সেমিস্টারের একটা সিঙ্গেল এক্সাম। তোমার বাপ মা তোমারে বলছে ক্লাস 9 এর একটা ছোট্ট এক্সাম, বাপ মা তোমারে বলছে এই এক্সামে যদি খারাপ করো তাহলে তুমি, এবং সেইভাবেই তুমি পড়াশোনা করছো। আসলে এক্সাম গুলা কিছু ছিল না, এক্সামে তুমি খারাপ করলে তোমার কিচ্ছু ছেড়া যেত না, ঠিক আছে? কিন্তু এই হচ্ছে এমন একটা এক্সাম যেটা তোমার সারা জীবনে, তুমি আসলে তোমার লাইফের গতিপথ নির্ধারণ করে দিবে। তুমি আসলে কি হবা সেইটা। এখন তুমি ডাক্তার ছাড়া অন্য যে কোনো কিছু হইতে পারো, ডাজন্ট ম্যাটার, কিচ্ছু যায় আসে না। কিন্তু আমার মতো টিচার হইতে পারো। কিন্তু কথা হচ্ছে তোমার একটা স্বপ্ন আছে না? তুমি একটা স্বপ্ন দেখছো। যেমন আমি সলিমুল্লাহতে চান্স পাইছি, কিন্তু আমার আসলে ড্রিম ছিল না এটা। আমি কখনোই, তুমি কি জানো আমি মেডিকেল প্রিপারেশন নেবে কখন ডিসিশন নিছি? এইচএসসি পাস করার পরে আম্মুরে যে জিজ্ঞেস করলাম, তখন তো প্রি মেডিকেল টেকনিক্যাল ছিল না। আম্মুরে বললাম কি আমি কি পড়বো, মেডিকেল না ইঞ্জিনিয়ারিং? তো পরে দেখলাম যে আমার ম্যাথে আমি অতটা কমফোর্টেবল না আমার না, কিন্তু অতটা না, তো তাহলে মেডিকেল পড়ি, এই ছিল আমার চিন্তা। তো ব্যাপারটা হচ্ছে এইটা, কিন্তু তোমার একটা ড্রিম আছে, সেই ড্রিমটা তুমি সফল করার জন্য
মানে লম্বা সময় ধরে এই স্বপ্নটা দেখতেছো, তো তার জন্য তোমার হাতে আছে 35 দিন। তোমার এখন কি হারানোর কিছু আছে? আচ্ছা, তুই যদি এই 35 দিন না পড়স, তোর কি লাভ আছে? কোনো লাভ আছে? তুই যদি 35 দিন পড়স, চান্স তো হইতে পারে। তুই যদি কেউ পড়স, এখানে একটা স্টুডেন্ট নাই যে যদি 35 দিন জান প্রাণ দিয়ে পড়ে, শেষ সময়টা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আর তোরা কি করস, প্রথম দিকে বিশাল আগ্রহ নিয়ে পড়াশোনা আসছস, শেষের দিকে আইসা মডেল টেস্ট দিয়া। ভাই আমি একটা পোস্ট দিছিলাম কালকে যে তোর এখন মানে হতাশ, মানে পজিটিভ যদি থাকতে পারোস তাইলে তুই চান্স পাবি। তুই যদি পজিটিভ না থাকতে পারোস, পাশের বাসার আন্টির মতো আমার বন্ধু কত পাইছে, ও কত পাইছে, ও কত পাইছে, আমি কেন নাম্বার কম পাইলাম, এইগুলা কিচ্ছু না। তোমার কাজ খালি এই 35 দিনকে তোমার লাইফের বেস্টটা দিয়ে ট্রাই করা, ঠিক আছে? তাহলে এই 35টা দিন তোমার লাইফের বেস্টটা দিয়ে ট্রাই করা। এর বাইরে তারপর যা হবে হবে। তুই আল্লাহরে তো বলতে পারবি পরে কান্নাকাটি কইরা যে আল্লাহ আমি চাইছিলাম, তুমি আমার কেন দাও নাই। ওই দোষটা আল্লাহর মানে মানে ব্যাপারটা কেমন হচ্ছে আমি জানি না, অন্তত আল্লাহর এটা বলতে পারবি যে আল্লাহ তুমি আমার দেও নাই কেন, ঠিক আছে? কিন্তু যদি ফাঁকি মারিস, তুই তো আল্লাহরে বলতে পারবি না। তুই এত সবাই বলে বেড়ে আমি চেষ্টা করছি, অনেক চেষ্টা করছি, আমি এই করছি করছি, হুদাই ধুমধাম ভুংবাং, কিন্তু যেন আল্লাহরে নিজে অভিযোগ করতে পারোস, ঠিক আছে? আর ব্যাপারটা হচ্ছে ভাই, তোমার আবারও বলি, তোমার পরীক্ষায় কি নাম্বার ফাম্বার আসতেছে এইগুলা নিয়ে যে পড়া থাকে, এইগুলা নিয়ে যে পড়া থাকে, তাইলে তার দিয়ে কিছু হবে না, তারে দিয়ে কিছু হবে না। নাম্বার যা আসতেছে আসুক, কিচ্ছু যায় আসে না। 50 আসলে 50, 40 40, 70 আসলে 70। আমার কাজ হচ্ছে কোপায় পড়া, ঠিক আছে? আজকে আমি যা পাইছি কালকে যেন আর 2 বেশি পাই, আর কিছু না, আর একটু ভালো করি। এখন আসো এই জায়গাটা একটু প্যাচ লাগে, সেটা একটু বলি। সেটা হচ্ছে কিডনির গঠন তো তোমরা দেখছো। কিডনির গঠনে এই যে পেলভিস আছে না, পেলভিস থেকে মানে তৈরি হয় কি, পেলভিস থেকে তৈরি হয় মেজর ক্যালিক্স 2 থেকে 3টা, আর মেজর ক্যালিক্স থেকে তৈরি হয় মাইনর ক্যালিক্স 8 থেকে 14টা, মানে এইভাবে। আর মূত্র কিন্তু যায় উল্টা ভাবে, এই মাইনর ক্যালিক্স থেকে মেজরে, তারপর পেলভিসে, বুঝছো? তাইলে তৈরি হওয়ার যে ব্যাপারটা, পেলভিস থেকে তৈরি হয়েছে মেজর ক্যালিক্স, সেখান থেকে তৈরি হয়েছে মাইনর ক্যালিক্স, আর মূত্র আসে উল্টা ভাবে। আর কিডনি থেকে কিডনিতে মূত্র তৈরি হয় তুমি জানো, তারপর রেনাল প্যাপিলা হয়ে মাইনর ক্যালিক্স হয়ে মেজর ক্যালিক্স হয়ে পেলভিস হয়ে ইউরেটারের মাধ্যমে চলে আসে তোমার মূত্রথলিতে মূত্র। আচ্ছা, মূত্রথলিতে মূত্র চলে আসে, তারপর হচ্ছে মূত্রথলিতে মূত্র চলে আসে। এখন আসো, শোনো আমি আবার একটা কথা বলি, সেটা হচ্ছে এখন আইসা বেশি স্টুডেন্ট নাই প্রতিযোগিতায়, আসলেই নাই। প্রথম দিকে যা ছিল কিচ্ছু নাই। যখন এই জানুয়ারির 17 তারিখ মেডিকেল ভর্তি পরীক্ষা, তুই শিওর থাক জানুয়ারির 10 তারিখের মধ্যে এখন যা যে কয়জন আছে তার অর্ধেক চলে যাবে, ঠিক আছে? মানে মাঠ ফাঁকা হবে। মানে ব্যাপারটা কিরকম, যে তুই ভরা মাঠে হাবুডুবু খাচ্ছিস, কিন্তু তোর ওই ওয়েট করার ধৈর্য নাই যে কয়েকটা দিন একটু ধৈর্য ধরে একটু কুপায় যাই, মানে পড়ে যাই। তাইলে যখন মাঠ ফাঁকা হওয়া শুরু করবে তখন আমার একটা সুবিধা হবে। কিন্তু তুমি ওই যারা বেরোয় যাচ্ছে এর ভিতর থেকে এই ধরো এই 1 মাসে তোমার 50% স্টুডেন্ট বেরোয় যাবে, মানে তারা বুঝে যাবে যে আমার পক্ষে হবে না, ঠিক আছে? মানে তারা মানে বুঝে যাবে, তার থেকে বড় কথা তারা হাল ছেড়ে দিবে। তুমি যদি ওই পর্যন্ত হালটা ধরে রাখতে পারো, তাহলে বুঝতেছো যে মাঠ অর্ধেক ফাঁকা হয়ে যাবে। ওই ওই পর্যন্ত হালটা ধরে রাখো, এটা হচ্ছে কথা, আর কোনো কথা নেই। আর আরেকটা ব্যাপার হচ্ছে চিন্তা আর পড়া। অনেকে হচ্ছে পড়ে কম, চিন্তা করে বেশি, আর অনেকে হচ্ছে চিন্তা করে কম, পড়ে বেশি। একটু দুশ্চিন্তা হবে, কিন্তু এইটা কেন তোর পড়াশোনাকে ক্ষতি করবে? তাহলে বলো তো কারা কারা কি করো, মানে পড়ি বেশি চিন্তা কম, নাকি চিন্তা বেশি পড়া কম? বলো কার কি বেশি, পড়া বেশি না চিন্তা বেশি? কমেন্ট করো তো। আচ্ছা এখন আসো, কিডনিতে বিভিন্ন পার্ট আছে না, তো এর মধ্যে কোনটা কর্টেক্স কোনটা মেডুলাতে প্যাচ লাগে? তো সংক্ষেপে বলি, হেনরির লুপটা শুধুমাত্র মেডুলাতে, আর সংজ্ঞাইনালি কর্টেক্স মেডুলা 2 জায়গায়। এর বাইরে যা আছে সব হচ্ছে তোমার কর্টেক্সে। কি বলছি? হেনরির লুপটা শুধু মেডুলাতে, হেনরির লুপটা শুধু মেডুলাতে, হেনরির লুপটা শুধু মেডুলাতে, আর হচ্ছে সংজ্ঞাইনালিটা কর্টেক্স মেডুলা 2 জায়গাতেই, আর বাকি যা আছে সব কর্টেক্সে। আচ্ছা এরপরে চলে আসো, এখানে কিছু ইনফরমেশন আছে, এগুলো প্যাচ লাগে তাই একটু একসাথে করলাম। সেটা হচ্ছে রেশন তন্ত্রের মাধ্যমে রেশন পদার্থ নিষ্কাশিত হয় 80%। আবার গ্লোমেরুলার মানে ফিল্ট্রেটের মাধ্যমে নির্বাচিত পুনঃশোষণ হয় 80%। বুঝছো? রেশন তন্ত্রের মাধ্যমে রেশন পদার্থ নিষ্কাশিত হয় হচ্ছে 80%, বাকিরা সহকারী রেচন অঙ্গ যেগুলো আছে সেগুলোর মাধ্যমে নিষ্কাশিত হয়। গ্লোমেরুলার ফিল্ট্রেটের মাধ্যমে নির্বাচিত পুনঃশোষণ 80%। আর ওইটার
মানে ওই যে 80% তার প্রক্সিমাল নালিকায় শোষণ হচ্ছে 60%। আচ্ছা, এর বাইরে চলে আসো, এখানে কয়েকটা দৈর্ঘ্য আমরা একটু বলি। ইউরেটার এর দৈর্ঘ্য 25, আর ইউরেথ্রার দৈর্ঘ্য পুরুষে 18 থেকে 20, মেয়েদের ক্ষেত্রে এটা 3.5 থেকে 4। পুরুষে 18 থেকে 20, ইউরেটার হচ্ছে 25, আর ইউরেথ্রা পুরুষে 18 থেকে 20, মেয়েদের ক্ষেত্রে 3.5 থেকে 4। কিন্তু নেফ্রন হচ্ছে 3 থেকে 5, নেফ্রন লম্বা 3 থেকে 5 সব সেন্টিমিটারে। আর কিডনির ব্যাপারটা সুন্দর, কিডনির দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা 12.63, 12.63। কিডনির দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা হচ্ছে 12.63। আচ্ছা, একটু বলি, গ্রুপে যারা আসলে অ্যাড হইতে পারো নাই, এখানে তোমরা আসলে কিছু ভুল করছো। যদি আজকে ভর্তি না হয়ে থাকো, ধরো এমন হয় যে 3 দিন আগে ভর্তি হয়েছে, এখনো গ্রুপে অ্যাড হয় নাই, তাহলে যে সমস্যাটা হয়েছে, একটা হচ্ছে প্রথম কথা, ভর্তি হওয়ার পরে কোর্সের ভিতর ঢুকলেই তোমার কিছু কোশ্চেন করে, কুরিয়ার অ্যাড্রেস দাও, তারপর হচ্ছে ফেসবুক আইডি লিঙ্ক দাও। ওখানে অনেকে ফেসবুক আইডি লিঙ্কই দেয় নাই, ওখানে দেখা গেছে ফেসবুক আইডির নাম লিখে দিছে। তো এইটা একটা ভুল। 2 নাম্বার ভুল যেটা, সেটা হচ্ছে ফেসবুক গ্রুপে রিকোয়েস্ট পাঠায় নাই। 3 নাম্বার যেটা, সেটা হচ্ছে রিকোয়েস্ট পাঠাইছে কিন্তু নাম্বার দেয় নাই। ঠিক আছে, তো এই কাজগুলো যদি না করো তাহলে রিকোয়েস্ট অ্যাকসেপ্ট হয়ে যাবে। তবে হ্যাঁ, কিছু রেয়ার কেস আমরা পাইছি যেগুলোর ক্ষেত্রে হচ্ছে রিকোয়েস্ট তুমি হয়তো পাঠাচ্ছ কিন্তু আমাদের কাছে রিকোয়েস্ট আসতেছে না। তো সেটা একটা রেয়ার কেস, এটা ফেসবুকের গ্লিচ, এক্ষেত্রে হয়তো আমাদের ম্যানুয়ালি সলভ করতে হচ্ছে। তবে একটা কথা একটু বলি, যে ফেসবুক ছাড়াও কিন্তু আমাদের কোর্সটা পুরোপুরি করা সম্ভব। তোমরা জানো যে ওয়েবসাইটে ক্লাস করতেছে বাচ্চারা, এক্সাম তো ওয়েবসাইটেই হয়, টেলিগ্রামে সব আপডেট পাওয়া যায়। ফলে ফেসবুকে তোমাকে ম্যান্ডেটরি থাকতে হবে এমন কোনো কথা কিন্তু নাই। কিন্তু আবারও বলতেছি যে ফেসবুকে তোমাদের কিছু ভুল আমরা পাইছি, যার জন্য হচ্ছে সেক্ষেত্রে আমাদের পক্ষে আসলে কিছুই করা সম্ভব হচ্ছে না। তুমি হয়তো বলতেছো ভাই অ্যাপ্রুভ করতেছে না, কিন্তু হয়তো তুমি ভুল করে বসে আছো, তো সেক্ষেত্রে আসলে আমাদের পক্ষে সলভ করাটা খুব টাফ। আচ্ছা, ঠিক আছে। আর হচ্ছে কালকে থেকে, ফলে ভাইয়া মানে কালকে থেকে বই পাওয়ার পরে, আমি আবারও বলি, বই পাওয়ার পরে বইটা যদি ভালো লাগে তাইলে গ্রুপে একটা পোস্ট দিস, যদি ভালো না লাগে তাহলে দরকার নেই। ঠিক আছে, সোজা বাংলা। আচ্ছা, এখন আসো, আমরা এটা ক্লিয়ার করছি। এখন এই যে কিডনির ওজন পুরুষে কত, স্ত্রীতে কত? পুরুষে যা, স্ত্রীতে তার 20 গ্রাম কম। সবকিছু, মস্তিষ্কের ওজন কম, কিডনির ওজন কম, সব কম, মেয়েদের সব কম। আসলে সাইজে কম, সংখ্যায় কম, পরিমাণে কম। কিন্তু এই পরিমাণ, সাইজ, সংখ্যা সবকিছু না। তাই যদি হইতো তাহলে মেয়েরা নোবেল প্রাইজ জিততো না, তাই না? আচ্ছা, এখন আসো এই জায়গাটা, মূত্রের পরিমাণ। তো মূত্রের পরিমাণের ক্ষেত্রে তুমি জানো যে এইটা অ্যাভারেজে তোমার 400 থেকে 2.5 লিটারের মধ্যে মূত্র হওয়া উচিত। তো যদি 400-র কম হয় অলিগো, অলিগো মানে অল্প, অল্প মূত্র হচ্ছে, পলি মানে বেশি, 2.5 লিটারের বেশি হইলে। আর যদি 100 মিলির কম হয় তাহলে বলতে হবে মূত্রই হচ্ছে না। এ মানে হচ্ছে না, এ মানে হচ্ছে না। একটু চলে আসো, এখানে 3টা হরমোন দেখতেছি, এরা 3জনই সোডিয়ামের মাত্রা নিয়ন্ত্রণের সাথে জড়িত। এবং কিডনির ক্ষেত্রে কিন্তু এই যে কিডনি ঠিকঠাক ফাংশন করতেছে কিনা, এখানে কিন্তু 2টা আয়ন খুবই ইম্পর্টেন্ট, সোডিয়াম আয়ন আর পটাশিয়াম আয়ন। তো সোডিয়াম আয়নের সাথে জড়িত হচ্ছে অ্যালডোস্টেরন, অ্যানজিওটেনসিন 2 আর এএনপি। এখন এর ভিতরে অ্যালডোস্টেরন কিন্তু সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, পরীক্ষায় প্রায় আসে সোডিয়ামের মাত্রা নিয়ন্ত্রণ করে কোনটা, অ্যান্সার হয় অ্যালডোস্টেরন। আচ্ছা, তো অ্যালডোস্টেরন হচ্ছে তোমার মূত্রের পরিমাণ কমায়, অ্যানজিওটেনসিন 2 মূত্রের পরিমাণ কমায়, আর এএনপি যেটা, এটা মূত্রের পরিমাণ বাড়ায়। আর অ্যালডোস্টেরন তো অ্যালডো, অ্যাড্রেনাল, অ্যাড্রেনাল মানে কিডনির উপরে একটা গ্ল্যান্ড আছে। অ্যানজিওটেনসিন 2 এটা হচ্ছে যকৃৎ, আর এএনপি হচ্ছে হৃৎপিণ্ড থেকে ক্ষরিত হয়। এএনপি হচ্ছে হৃৎপিণ্ড থেকে ক্ষরিত হয়, এএনপি হচ্ছে হৃৎপিণ্ড থেকে ক্ষরিত হয়। ঠিক আছে, আমরা এখন আমাদের পিডিএফ এ যাব, আমরা প্রশ্ন ব্যাংকে যাব। আসো, প্রশ্ন ব্যাংক আমরা এখন দেখবো হচ্ছে আমাদের প্রশ্ন ব্যাংক। আসো, আমরা একটু দেখবো যে কই থেকে প্রশ্ন হয়। ঠিক আছে, এরপরে আসবো হচ্ছে এই যে, আসো, প্রথম প্রশ্ন দেখো, কোনটি ম্যাক্রোফেজের কাজ না? এখন একটু বলি, এই ধরনের প্রশ্ন যদি তুমি পাও যে ম্যাক্রোফেজের কাজ না, তখন বুঝবা যে এই বৈশিষ্ট্যমূলক প্রশ্নগুলো একটু টাফ হয়, কারণ তোমাকে অনেক ইনফরমেশন জানতে হয় এর একটা প্রশ্ন আনসার করার জন্য। তো কোনটা ম্যাক্রোফেজের কাজ না, তো তুমি এসব ক্ষেত্রে এলিমিনেট অপশন ইউজ করবা। যে তুমি আগে খুঁজে বাইর করবা, ধরো তুমি বাকিগুলা বুঝতেছো না, কিন্তু আগে খুঁজে বাইর করবা যে কাজ না কোনটা। কাজ তুমি পারো না ধরো, কিন্তু তুমি এতটুকু বুঝতেছো এটা কাজ হওয়া সম্ভব না। যেমন তুমি খেয়াল করো, অ্যান্টিবডি তৈরি করা ভাইয়া কার কাজ বলো তো? লিম্ফোসাইটের কাজ। তাহলে অ্যান্টিবডি জীবনে ম্যাক্রোফেজ তৈরি করবে না, এতটুকু জানলেই কিন্তু তুমি অ্যান্সার করতে পারবে। এটা হচ্ছে ওয়ে। হ্যাঁ, এইসব ক্ষেত্রে তুমি প্রশ্ন কোনটা সঠিক ওইটা বাইর করবা, যেটা মনে হচ্ছে ওইটা। ওকে,
তাহলে ভ্রূণ অবস্থায় মাতৃগর্ভে প্রথম হৃদস্পন্দন, এটা 6 সপ্তাহ। আবার নতুন বইতে লেখা আছে, এখন আবার আজমল স্যার বলে দিচ্ছে 4 সপ্তাহ। যা বলছে তাই, নতুন বইতে যা আসবে এই পুনর ইনফরমেশন গুলো কিন্তু বাদ হয়ে যাবে। নতুন বইয়ের ইনফরমেশন সবসময় ফলো করবা, বইয়ে পুনর্নিশনে যদি কোনো কিছু থাকে সেটা বাদ। এখন চলে আসো কোন রক্তকণিকা সেল মেডিয়েটেড ইমিউনিটি, মানে কোষ নির্ভর প্রতিরক্ষা। এটা আসলে তুমি প্রতিরক্ষা অধ্যায়ে পড়ছো যে কোষ নির্ভর প্রতিরক্ষার সাথে জড়িত কে বলতো? কোষ নির্ভর প্রতিরক্ষার সাথে জড়িত হচ্ছে লিম্ফোসাইট। এখন আসো হৃৎপিণ্ডের কোন প্রকোষ্ঠের প্রাচীর সবচেয়ে পুরু? বাম অলিন্দ, সরি বামনিলয়। বামনিলয়, ওখানে হচ্ছে সব রক্ত এসে জমা হয়, এখান থেকে রক্ত সারা বডিতে যায়। তো এখানে এত এত রক্তের প্রেসার, এখানে যদি তোমার মানে পুরু না হয় তাহলে তো ফাইটা যাবে এটা, তাই না? তাহলে বামনিলয় হচ্ছে সবচেয়ে পুরু। তাহলে বামনিলয় যেটা, সেটা হচ্ছে সবচেয়ে পুরো না। তোমার নিকটস্থ কুরিয়ার সার্ভিস অফিসে যাবে, সুন্দরবন কুরিয়ার সার্ভিস অফিসে, সুন্দরবন কুরিয়ার সার্ভিস অফিসে নিকটস্থ। সেক্ষেত্রে হয়তো তুমি কালেক্ট করতে পারো, বা তোমার ওই যে ফোন নাম্বারটা লাগবে, মানে এক্ষেত্রে তোমার মোবাইলে একটা ফোন আসবে, না ফোন না মেসেজ আসবে, সম্ভবত ফোন আসবে বা মেসেজ আসবে, আই এম নট শিওর। তো আসলে তুমি হচ্ছে তখন মানে একটু ধৈর্য ধরতে হবে। আবারও বলতেছি ভাইয়া, দেখো কুরিয়ারের ক্ষেত্রে আমরা কিন্তু একসাথেই পাঠাই, হ্যাঁ একসাথে পাঠাই। হয়তো ধরে নিচ্ছি আমাদের কাছে 5000 অর্ডার আছে, কথার কথা। তো আমি ধরো প্রথম দিন হয়তো 2000 পাঠাইলাম, পরের দিন 2000 পাঠাইলাম, পরের দিন 1000 পাঠাইলাম, আমার কাজ শেষ। এখানে হয়তো আমার 5000 কুরিয়ার পাঠাইলে 100-200 এদিক ওদিক হয়। আচ্ছা, সেইটা একটা ব্যাপার। 2 নম্বর যেটা হয় সেটা হচ্ছে এই কুরিয়ার, ধরো তুমি তো এক জায়গায় থাকো না, আমরা সব দিয়ে দিছি, কিন্তু দেখা গেছে একটা থানা শহরে যেতে একটু বেশি সময় লাগে, একটা বিভাগীয় শহরে সে পরদিনই পেয়ে যায়। তো থানা শহরের বাচ্চাটা ভাবে কি তার কুরিয়ার মনে আমরা পাঠাইনি, সে হচ্ছে চিল্লাফালা শুরু করে। তো এখানে একটু ধৈর্য ধরার অনুরোধ রাখতেছি, মানে করতেছি, আমরা 2-3 দিনে সব কুরিয়ার পাঠিয়ে দিব। 2 থেকে 3 দিন সময় লাগতে পারে, এর ভিতরে আমরা সবারটা পাঠিয়ে দিব, ঠিক আছে? তো সবারটা পাঠাইলেও দেখা যাচ্ছে যে তোমারটা হয়তো ঠিক লাস্টের দিন গেছে, আবার তোমার থানা শহরে পৌঁছাইতে আরো 2 দিন লাগছে, তুমি ভাবতেছো যে আমারটা পাঠাই নাই। তুমি বলো ভাইয়া আমাকে অবহেলা করা হইলো। আসলে তোমাকে অবহেলা করা হয় নাই, আমরা সবাইকে শুধুমাত্র গোল্ড ডিগার্স এর বাচ্চা কাচ্চাদের প্রথম দিন পাঠানো হচ্ছে। খুব স্বাভাবিক যে ওরা আমাদের সাথে 1 বছর ধরে আসছে, ঠিক আছে? তো স্বাভাবিকভাবে ওদেরকে আমরা একটু প্রথম দিন পাঠাচ্ছি, এর বাইরে বাকি সবাইকে তারপরের দিন থেকে আমরা কুরিয়ার করে দিচ্ছি। এই হচ্ছে ঘটনা, ওকে? আচ্ছা, তাহলে আমরা কোষ নির্ভর প্রতিরক্ষাটা বুঝলাম। এখন চলে আসো কোন প্রাচীর রক্তে অক্সিজেনের মাত্রা, এটা আমরা পড়ে আসছি, ওই যে পালস অক্সিমিটার যেটা। আচ্ছা, চলে আসো মানবদেহের কোন অঙ্গে সবচেয়ে বেশি মাত্রায় রক্ত, এটা কিন্তু আমরা ওই যে স্লাইডে ছিল। রক্ত হলো এই যে জায়গাটা, দেখো 20 সালে আসছে। রক্ত কি অম্লীয়, ক্ষারীয়? আমরা একটা স্টুডেন্ট, এখন সলিমুল্লাহতে পড়ে, খুব ভালো স্টুডেন্ট ছিল। তো ও হচ্ছে এটা দাগাইছিল হচ্ছে সামান্য অম্লীয়। রক্তের পিএইচ হচ্ছে 7.4, 7-এর উপরে, তাহলে ও সামান্য ক্ষারীয়। ও দাগাইছিল কিছুটা অম্লীয়, এবং এটার জন্য আজকে সলিমুল্লাহতে পড়ে। ব্যাপারটা বুঝতে পারছো? মানে এটা অবশ্যই ওর পারা উচিত ছিল, কিন্তু জাস্ট ওই সময় মাথা কোনো কারণে ব্ল্যাঙ্ক হয়ে গেছে। তো এই জন্য, কারণ ও এইসব ক্ষেত্রে এই প্রশ্ন দেখে ও খুবই কনফিডেন্ট হয়ে গেছিল, মানে ব্ল্যাঙ্ক হয়েছে বলতে এই প্রশ্ন দেখেও বলছে আর এটা আমি পারি, এটা তো সহজ, ঠিক আছে? এবং এটাও ভুল করছে। এই জন্য তুমি যখন প্রশ্ন দেখবা, মানে বেশি তাড়াহুড়া করবা না, তো চিন্তা করে তারপর দাগাবা, ঠিক আছে? মানে আবার এমন চিন্তা না, আবার এক স্টুডেন্টকে বললাম তুই একটু প্রশ্নটা পড়া, 4টা অপশন পড়া তারপর দাগাইস। ওই করছে কি, ভাইয়া আপনি বলছেন প্রশ্ন পড়ে 4টা অপশন পড়ে দাগাইতে, এই করতে করতে ও বলে ভাইয়া আমি তো দাগাই পারি না, আমার তো 20টা বাকি ছিল। এরকম যেন না হয়। ভ্রূণে লোহিত কণিকা সমূহ কোথায় তৈরি হয়? আচ্ছা, এটা আমি তোমাকে স্লাইডে ছিল। ভ্রূণে কোথায় তৈরি হয়, 6 মাস পর্যন্ত কোথায় তৈরি হয়, আর ভূমিষ্ঠ হওয়ার পর আরবিসি কোথায় তৈরি হয়? নিচের কোনটি রক্তনালীর সংকোচন ঘটিয়ে, এইটা কিন্তু আমি তোমাকে স্লাইডে করাই দিছি, তাই না? যে আরবিসির হাইড্রোজেন সালফাইড, নাইট্রোজেন অক্সাইড, তারপর সেরাটোনিন, বেজোফিল, কার কাজ কি একসাথে করে দিছি। তো রক্তনালীর সংকোচন ঘটে রক্ত হ্রাস করা হচ্ছে সেরাটোনিন। হেপারিন তৈরি করে কি? বেসোফিল। হেপারিন, হিস্টামিন। বেসোফিল, হেপারিন, হিস্টামিন। বেসোফিল হচ্ছে হেপারিন, হিস্টামিন। এখন আসো, হৃৎপিণ্ডের কোন কপাটিকায় 3টা কাজ থাকে? আসলে একটা কপাটিকা তো কোন 3টা কাজ থাকে না ভাই, একটা কপাটিকা তো আছে, বাইকাস্পিড, বাই মানেই 2, তাহলে ওখানে 2টা কপাটিকা থাকে, বাকিগুলোতে 3টা কপাটিকা থাকে। কোন জাতীয় ব্যারোরিসেপ্টর রক্তের আয়তন নিয়ন্ত্রণে? ভাইয়া আয়তন নিয়ন্ত্রণ হচ্ছে নিম্ন রক্তচাপ ব্যারোরিসেপ্টর, আর উচ্চ রক্তচাপকে বলে আর্টারিয়াল ব্যারোরিসেপ্টর। তাহলে আয়তনটা হচ্ছে নিম্ন রক্তচাপ। আর এই নিম্ন রক্তচাপের ক্ষেত্রেই তুমি একটা হরমোনের নাম পড়বে, এডিএইচ বা ভ্যাসোপ্রেসিন। ক্লিয়ার? আচ্ছা, নিচের কোনটা তৈরির প্রক্রিয়াকে এরিথ্রোপয়েসিস বলে? দেখছো আমরা সবগুলা পয়েসিস একসাথে করে দিছি তোমাকে, আমরা কিন্তু তোমাকে সবগুলা পয়েসিস একসাথে করে দিছি। ভাই গ্রুপ লিংক কই? ভাই গ্রুপ লিংক ওয়েবসাইটে পাবা,
তুমি যেহেতু কোর্সে ভর্তি হয়েছো কোর্সের ভিতর ঢুকো, আর যদি না বুঝতে পারো আমার ওরিয়েন্টেশন ক্লাসটা দেখো, ওরিয়েন্টেশন ক্লাসটা পেজে আছে, ওরিয়েন্টেশন ক্লাসে আমরা কিন্তু সব দেখাই দিছি। শুধু তাও যদি না বুঝো ওয়েবসাইটে যাও, ওয়েবসাইটে দেখবা যে ভিডিও দেওয়া আছে। হ্যাঁ, তো ওই ভিডিও দেখো, যে ওই ভিডিওতেও দেওয়া আছে যে কিভাবে তুমি করবা। ওকে, আচ্ছা তাহলে একটু চলে আসো, হৃদ ফুসফুস যন্ত্র কোন কাজে ব্যবহৃত? হার্ট লাং মেশিন। তো হার্ট লাং মেশিন হচ্ছে বাইপাস সার্জারিতে লাগে, বাইপাস সার্জারিতে লাগে। চলে আসো, নিউক্লিয়াস বিহীন কোষ কোন কোষে? নিউক্লিয়াসটাই একটু আগে পড়ে আসছি না, প্লেটেসিকল। নিউক্লিয়াস নাই কোন কোষে? প্লেটেসিকল। হৃদযন্ত্রের রোগ নির্ণয় প্রাথমিক পরীক্ষা কোনটা? এই স্লাইডটা আমরা দেখছি যে কোন রোগ নির্ণয় কোন চিকিৎসা আসলে করা হয়, কোন রোগ নির্ণয় কোনটা, কোন রোগ নির্ণয় কোনটা। আচ্ছা তোমাদের কিন্তু আমরা মানে লস প্রজেক্টের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে কিন্তু পিডিএফ ফোল্ডারে আমরা তোমাদের আমাদের কোশ্চেন ব্যাংকটাও দিয়ে দিছি। আমি আজ পর্যন্ত কোনোদিন কোনো বই, আমাদের কোনো বই, কারণ এই বইগুলো আমরা বানাইতে বছরের পর বছর সময় নিছি, ঠিক আছে, আমাদের অনেক কষ্ট, অনেক পরিশ্রম, অনেক অর্থ ব্যয় হয়েছে। এই বইগুলা অনলাইনে দিলে কি হয়, এগুলো পাইরেসি হয়ে যায়। তো স্বাভাবিকভাবে এই বইগুলো আমরা কখনো দিই নাই, কিন্তু এই প্রথমবারের মতো আমরা আসলে দুইটা বই দিছি। একটা হচ্ছে এক্সট্রাস বইটা, আর একটা হচ্ছে কোশ্চেন ব্যাংক বইটা। তো এইগুলো ওয়েবসাইটে পেয়ে যাবা। প্রথম ক্লাস এখনো হয় নাই মানে হচ্ছে ওটা করাপ্টেড হয়ে গেছে। কালকে সকাল 8টায় আমি রেকর্ড করব। কালকে আমার খুবই বিজি ডে, কালকে সকাল 8টায় আমি ক্লাস রেকর্ড করব, 10টায় হচ্ছে অফিসে থাকবো। কালকে বাচ্চা কাচ্চারা বই নিতে আসবে। এটা হচ্ছে লস প্রজেক্টের যারা ভর্তি হয়েছে তারা। আবারও বলি, যারা গোল্ড ডিগার্সের 280 টাকা দিয়ে বই কিনছো তারা কিন্তু হচ্ছে তোমার বই বানাইতে আমার 380 টাকা খরচ হয়েছে, তোমরা কিনছো 280 টাকা দিয়ে। যাই হোক, ব্যাপার না, লস একটু করলামই। আচ্ছা, তো এখানে হচ্ছে তোমাদের কিন্তু বই কুরিয়ারে চলে যাবে। শুধুমাত্র লস প্রজেক্টে যারা ভর্তি হয়েছে বা আইসিইউ এক্সাম ব্যাচের যারা, তোমরা যারা হচ্ছে অফিস ডেলিভারি সিলেক্ট করছো, অফিস থেকে কালেক্ট করবা, তারা হচ্ছে অফিসে আসতে পারবা। আমি কালকে অফিসে থাকবো। সন্ধ্যা 7টায় কিন্তু একটা পডকাস্ট আছে, আমি আর আসিফ একটা পডকাস্টে তোমাদের কোশ্চেনগুলোর অ্যান্সার দিব। তোমাদের যার যা কোশ্চেন আছে আমরা একটা পোস্ট দিব না কালকে। আর হচ্ছে রাত 10টায় আবার আমার 5.0 প্রি মেডিকেলে ক্লাস আছে, মানে খুবই বিজি ডে কালকে। তাহলে চলে আসো, আমরা এই জায়গাটায় চলে আসি। আচ্ছা, এখন আসো মানুষের স্বাভাবিক রক্তক্ষরণ কাল। রক্তক্ষরণ, রক্তচঞ্চল একসাথে পড়াই দিয়েছিলাম। পেসমেকার যন্ত্রে লিথিয়াম ব্যাটারি, আসলে এটা হবে লিথিয়াম এসভিও, তুমি কেমিস্ট্রিতে পড়ছো। এসভিও মানে হচ্ছে সিলভার ভ্যানাডিয়াম অক্সাইড। আচ্ছা, মানুষের রক্তের পিএইচ এর মান কত? 7.4, ফলে রক্ত হচ্ছে সামান্য ক্ষারীয়। রক্তের কিন্তু কিছু বেসিক ইনফরমেশন আছে, রক্ত কয় লিটার, রক্তের পিএইচ কত, রক্তের আপেক্ষিক গুরুত্ব কত, রক্তের স্বাদমনতা কেন। এই বেসিক ইনফরমেশন গুলো এত ইম্পর্টেন্ট যে কোনো প্রশ্ন থেকে মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। এখন আসো, নিচের কোনটা পালমোনারি সংবহনের অংশ নয়? পালমোনারি মানে ফুসফুস সম্পর্কিত জিনিস। তো এটা হচ্ছে হৃৎপিণ্ড থেকে ফুসফুস, ফুসফুস থেকে হৃৎপিণ্ড। তাইলে এখানে দেখো ফুসফুস থেকে হৃৎপিণ্ড, হৃৎপিণ্ড থেকে ফুসফুস, তাহলে ফুসফুস আর হৃৎপিণ্ডের বাইরে কে আছে? এই যে ধমনী, ধমনী কি ফুসফুসের পার্ট, হৃৎপিণ্ডের পার্ট না? তাহলে ধমনী পালমোনারি সংবহনের অংশ না। পালমোনারি সংবহন মানে ফুসফুস আর হৃৎপিণ্ডের যারা আছে। আচ্ছা, তাহলে হৃৎপিণ্ডের ডান অলিন্দ ডান নিলয় সংযোগ স্থলে কোনটা? বা এটা তোমরা পারো, এটা হচ্ছে বাম অলিন্দ বাম নিলয় হচ্ছে বা বাইকাস্পিড। বাম অলিন্দ বাম নিলয় বাইকাস্পিড, বা। আর ডান অলিন্দ ডান নিলয় হচ্ছে ট্রাইকাস্পিড। আচ্ছা ঠিক আছে, এরপর আসো শ্বেত রক্তকণিকা লোহিত রক্তকণিকার অনুপাত কত? দেখো এখন কিন্তু আর 700:1 নাই, এখন এটা যেটা আছে সেটা হচ্ছে 600:1। নতুন বইতে চেঞ্জ হয়ে গেছে, এখন এটা হচ্ছে 600:1। এখন আসো আমরা এটা আসি, কোন কোষটা ফ্যাগোসাইটোসিস করে? মামনি ফ্যাগোসাইটোসিস করে, মামনি ফ্যাগোসাইটোসিস করে। আচ্ছা, প্লাজমা বিষয় কোনটা ঠিক? তখন প্লাজমা সম্পর্কে তোমাকে একটু ডিটেইলসে জানতে হবে। প্লাজমা কি জিনিস? প্লাজমা রক্তরস কত পার্সেন্ট আছে? 55%। হ্যাঁ, তো প্লাজমার কাজ কি? প্লাজমার কাজ কি? তাহলে এই জিনিসগুলো তোমাকে জানতে হবে। অ্যাগ্রানুলোসাইট, দানাদার আর অদানাদার কোষ। শ্বেত রক্তকণিকার ভিতর যাদের নামের সাথে ফিল আছে ওরা দানাদার, যাদের নামের সাথে ফিল নাই তারা অদানাদার। আচ্ছা, কোনটা প্লাজমা প্রোটিন নয়? জিপিএ5 দিয়ে মনে রাখা যায়, গ্লোবিউলিন, প্রোথ্রম্বিন, অ্যালবুমিন, ফাইব্রিনোজেন, জিপিএ5 দিয়ে মনে রাখা যায়। আচ্ছা, পূর্ণবয়স্ক মহিলার 100 ml রক্তে কত গ্রাম হিমোগ্লোবিন থাকে? এখানে দেখো, পুরুষে 16 থেকে 19, মহিলাতে 14 থেকে 17। পূর্ণবয়স্ক সুস্থ মানুষের দেহের ওজনের কত শতাংশ হচ্ছে রক্ত? তুমি অলরেডি জানো যে 5 থেকে 6 লিটার রক্ত থাকে, যেটা ওজনের 8%-এর মতো। আচ্ছা, অ্যান্টিবডি তৈরি করে কোনটা? অবশ্যই লিম্ফোসাইট অ্যান্টিবডি তৈরি করে। পেসমেকার কোনটা? তুমি জানো যে এসএ নোড হচ্ছে স্বাভাবিক পেসমেকার, এভি নোড হচ্ছে রিজার্ভ পেসমেকার। এভি নোড হচ্ছে রিজার্ভ পেসমেকার। রক্ত জমাট বাঁধতে নিচের কোন আয়নটি অংশগ্রহণ করে? আচ্ছা, এইটা তুমি অলরেডি জানো, ওই যে ফুল পড়ে টুপ করে দিয়ে হচ্ছে ক্যালসিয়াম আয়ন। নিচের কোনটি রক্ত জমাট বাঁধার মূল উপাদান নয়? এইটাও হচ্ছে ফুল পড়ে টুপ করে,
এই প্রথম চারটা উপাদান হচ্ছে রক্ত জমাট বাঁধার যে 13টা ফ্যাক্টর আছে তার প্রথম 4টা ফ্যাক্টর হচ্ছে মূল উপাদান, বাকিগুলা মূল উপাদান না। প্রথম 4টা হচ্ছে মূল উপাদান, বাকিগুলা হচ্ছে মূল উপাদান না। মানবদেহে শ্বেত রক্ত কণিকার পরিমাণ 4000 গ্রাম পার 4000 অ্যামাউন্টে পার ডেসিলিটারের থেকে কমে গেলে, মানে শ্বেত রক্ত কণিকা কমে গেলে কি বলে? এখানে কয়েকটা শব্দ আছে, একটা হচ্ছে লিউকেমিয়া আর একটা হচ্ছে লিউকোপেনিয়া। আচ্ছা, তো একটু বলি যে লিউকেমিয়া মানে হচ্ছে ব্লাড ক্যান্সার, আর লিউকোপেনিয়া যেটা এটা হচ্ছে ডাব্লিউবিসি কমে যাওয়া। আর লিউকোপেনিয়া এটা হচ্ছে লিউকেমিয়া ব্লাড ক্যান্সার, আর লিউকোপেনিয়া ডাব্লিউবিসি কমে যাওয়া, পেনিয়া মানে কমে যাওয়া। এখন চলে আসো অদানাদার শ্বেত রক্ত কণিকা বা অ্যাগ্রানুলোসাইট কোনটা? অদানাদার মানে মনোসাইট আর লিম্ফোসাইট। মানুষের রক্ত জমাট বাঁধার মূল উপাদান না কোনটা? প্রথম 4টা উপাদান হচ্ছে মূল উপাদান, ফুল পরে টুপ করে ফাইব্রিনোজেন, টিস্যু থ্রোম্বোপ্লাস্টিন, প্রোথ্রম্বিন, ক্যালসিয়াম। আচ্ছা, পেসমেকারের অবস্থান কোথায় ভাইয়া? পেসমেকার এসএ নোডটা আসলে কোথায় বলো তো? এসএ নোড সাইনো অ্যাট্রিয়াল নোড, তাহলে অ্যাট্রিয়ামে। কোন অ্যাট্রিয়ামে? ডান অ্যাট্রিয়ামে। একটি হৃৎপিণ্ডের প্রতি মিনিটে 80 বার হৃদস্পন্দন হয়, তাহলে হৃদচক্রের স্থায়িত্ব কত? তুমি অলরেডি জানো যে এইটা তো তুমি অলরেডি জানো যে এই যে 60/80, তাহলে 0.75 সেকেন্ড। করোনারি ধমনী সরু হয়ে যাওয়া, ভাইয়া ধমনী সরু হয়ে গেলে কি করে বলো তো? ওই যে অ্যানজিওগ্রাম আর অ্যানজিওপ্লাস্টি, মানে ধমনী সরু হয়ে যাওয়া না ব্লক, বলছি না ব্লক মানেই অ্যানজিও, ব্লক মানেই অ্যানজিও, কি বলছি? ব্লক মানেই অ্যানজিও। আচ্ছা, এরপর আসো, কোনটি মানবদেহের রক্ত জমাট বাঁধার কাজে সহযোগিতা করে না? ভাইয়া এখানে রক্ততঞ্চনের ফ্যাক্টরগুলোর নাম অবশ্যই তোমাকে জানতে হবে। বিশ্বব্যাপী রক্তশূন্যতার প্রধান কারণ কোনটা? এটা আয়রনের ঘাটতি, আয়রনের ঘাটতি। আমরা চলো একটু রক্ত চ্যাপ্টারটা পড়ি নাকি? রক্ত চ্যাপ্টারটা পড়ি চলো। আমি একটু তোমাকে দেখাই দিব, পড়াবো না, দেখাই দিব কি কি পড়বা কি কি পড়বা না। ক্লিয়ার? ওকে। আচ্ছা, এখন আসো, প্রথমে তুমি এই জায়গায় আসবা, এই জায়গাটুকু 3 স্টার। এখানে যা আছে প্রত্যেকটা তথ্য মারাত্মক ইম্পর্টেন্ট। আপেক্ষিক গুরুত্ব, দেহের মোট ওজনের, পিএইচ, কেন নোনতা, সান্দ্রতা কত গুণ, এই জায়গাটা। এরপরে এই যে প্লাজমা, প্লাজমা প্রোটিন 4টা কি, নাইট্রোজেন ঘটিত রেশন পদার্থ 5টা কি, 3 স্টার। রক্তরসের কাজ পড়বা সবগুলা, মোটামুটি ইম্পর্টেন্ট, কিন্তু প্রধান কাজ কার্বন ডাই অক্সাইড পরিবহন। রক্তরস মেইনলি কার্বন ডাই অক্সাইড পরিবহন করে, আর আরবিসি মেইনলি অক্সিজেন পরিবহন করে, এটা খুব ইম্পর্টেন্ট। এর বাইরে বাকি কাজগুলোও পড়বা। কাজগুলো, হ্যাঁ প্লাজমার কাজগুলো ইম্পর্টেন্ট, সত্য মিথ্যা হিসেবে আসতে পারে। রক্ত কণিকার ক্ষেত্রে চলে আসো, এই যে চার্ট, এই চার্টে কি কি পড়তে হবে? রক্তরসে পানি হচ্ছে 92%। এরপরে আসবা যে দানাদার কারা, অদানাদার কারা, শ্বেত রক্ত কণিকার কথা বলতেছি, প্লাজমা প্রোটিন কারা, নাইট্রোজেন ঘটিত রেশন পদার্থ কারা। এখন আসবা আরবিসিতে। আরবিসির প্রথমে যে বেসিক তথ্য, যে একটা কনফিউশন উটের আরবিসিতে নিউক্লিয়াস আছে কিনা। তো এখানে যদি থাকে যে কার আরবিসিতে নিউক্লিয়াস আছে, যদি অপশন উট থাকে উট দাগায় দিয়ে আসবা। এখন আসো আরবিসির, এইখানে আরবিসির সংখ্যা, আরবিসি কম হইলে কি হবে, বেশি হইলে কি হবে, আরবিসির সাইজ কি, প্রত্যেকটা তথ্য খুবই খুবই ইম্পর্টেন্ট। আর একটা তথ্য, কিডনি থেকে খরিত এরিথ্রোপয়েটিন আরবিসির মানে আরবিসি তৈরি হওয়ার প্রক্রিয়াকে নিয়ন্ত্রণ করে, এইটা। আর আরবিসি তৈরি হওয়ার প্রক্রিয়া হচ্ছে এরিথ্রোপয়েসিস। হিমোগ্লোবিন খুবই খুব ইম্পর্টেন্ট, হিমোগ্লোবিনের অনুপাত কত, আয়রনের পরিমাণ কত পার্সেন্ট, খুব ইম্পর্টেন্ট, খুবই খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, এরপরে আসো হিমোগ্লোবিনের এই যে পরিমাণ, পুরুষে কতটুকু স্ত্রীতে কতটুকু। এখন আসো আরবিসির কাজ। তো আরবিসির 2টা কাজ এর আগে আমরা পড়ে আসছি, একটা ছিল হচ্ছে ওই যে নাইট্রিক অক্সাইড আর হাইড্রোজেন সালফাইড, এই 2টা কাজ পড়ে আসছি। আরো যে কাজ, একটা হচ্ছে মেইন কাজটা অক্সিজেন পরিবহন, আর 2 নাম্বার কাজ হচ্ছে তোমার ব্লাড গ্রুপিং এর জন্য দায়ী হচ্ছে আরবিসি। আরবিসির যে প্লাজমা ঝিল্লি, ওখানে একটা অ্যান্টিজেন থাকে, কি অ্যান্টিজেন তার উপর বেস করে আসলে ব্লাড গ্রুপিংটা করা হয়। এর বাইরে অম্লক্ষারের ভারসাম্য আছে, আর হচ্ছে ওই হাইড্রোজেন সালফাইড নাইট্রিক অক্সাইডের কাজ, এইটা। শ্বেত রক্ত কণিকার ক্ষেত্রে একটু চলে আসো। শ্বেত রক্ত কণিকার ক্ষেত্রে কিন্তু শ্বেত রক্ত কণিকারই কিন্তু এই যে নিউক্লিয়াস আছে, এর হিমোগ্লোবিন নাই। তো হিমোগ্লোবিন আছে শুধু আরবিসির, আর নিউক্লিয়াস আছে শুধু ডাব্লিউবিসির। আচ্ছা, তো শ্বেত রক্ত কণিকা মানে হচ্ছে এরা প্রতিরক্ষার কাজ করে, এর কাজই হচ্ছে প্রতিরক্ষা। সংখ্যাটা দেখবা, অনুপাতটা দেখবা, এর বাইরে এই ছবিটা দেখবা। এই ছবিটা খুবই ইম্পর্টেন্ট একটা ছবি বোঝার জন্য। ভাইয়া স্টেম সেল থেকেই সব কোষ তৈরি হয়। তো একটা যখন প্রথম তৈরি হয় তার নাম ব্লাস্ট মানে অপরিণত, যখন সে পরিণত হয় তখন তাকে সাইট বলে। যেমন এরিথ্রোব্লাস্ট থেকে এরিথ্রোসাইট, মায়োলোব্লাস্ট থেকে মায়োলোসাইট, মনোব্লাস্ট থেকে মনোসাইট, লিম্ফোব্লাস্ট থেকে লিম্ফোসাইট। আর অনুচক্রিকায় তুমি পড়ছো অস্থিমজ্জার বড়
মেগা ক্যারিওসাইট থেকে অনুচক্রিকা তৈরি হয়, দেখছো এইটা হচ্ছে মেগা ক্যারিওসাইট। তবে এই সব কোষ তৈরি হয় কিন্তু প্রথম কোষটা হচ্ছে স্টেম সেল। এই স্টেম সেল যে কোনো কোষে রূপান্তরিত হইতে পারে। এই জন্য এই ছবিটা বুঝলে তুমি বুঝবা যে তোমার প্যাচ লাগবে না রক্তকণিকা কই থেকে কে তৈরি হয়। এখন লিউকোসাইটোসিস, লিউকেমিয়া, লিউকোপেনিয়া এই তিনটা জিনিস দেখবা, দানাদার অদানাদার পড়বা। এখন শ্বেত রক্তকণিকার ক্ষেত্রে কি পড়বা একটু বলি। মনোসাইট, লিম্ফোসাইট দেখতে কি সাইজে, এরপর নিউট্রোফিল, ইওসিনোফিল, বেসোফিলের নিউক্লিয়াসের খণ্ড কয়টা, কার আয়ু কয়দিন, কার আয়ু কয়দিন। তবে এইগুলা তো পড়বা, তবে সবচেয়ে ইম্পর্টেন্ট কি বলতো, কাজ। এবং কাজটা আমি তোমাকে একটা চার্টের মাধ্যমে দেখাই দিচ্ছি, স্লাইডে দেখাইছি কাজটা আমি কিন্তু তোমাকে স্লাইডে দেখাইছি। এই চ্যাপ্টারে আসলেই বাদ দেওয়ার কিছু নেই। এখন আসো আমরা অনুচক্রিকায় দেখি। তো অনুচক্রিকার এই কাজটা খুবই ইম্পর্টেন্ট। যেমন অনুচক্রিকার একটা কাজ আছে, মানে কাজগুলো দেখলে অবাক হয়ে যাবে। ফ্যাগোসাইটোসিস মাথায় আসলে তোমার শ্বেত রক্তকণিকা আসে, দেখো অনুচক্রিকায় ফ্যাগোসাইটোসিস আছে, ঠিক আছে। আর সেরাটোনিনটা তো মেডিকেল ভর্তি পরীক্ষায় চলে আসছে, ওকে। তাহলে অনুচক্রিকার মেইন কাজ হচ্ছে রক্ত জমাট যেন না বাঁধে দেহের ভিতরে। এখন রক্তকণিকাকে রক্তকোষ কেন বলা হয় না, এগুলো পড়বা অবশ্যই। এখানে দাগ দেওয়া আছে কি কি পড়তে হবে, কাজটাই মেইনলি পড়তে হবে, কাজটাই সবার আগে। এই পার্থক্যটা আসলে পড়বা, সংখ্যাটা খুব ইম্পর্টেন্ট। আর কার নিউক্লিয়াস থেকে কার হিমোগ্লোবিন থাকে এই জায়গাগুলা, সংখ্যাটা ইম্পর্টেন্ট। কার আয়ু কতদিন, কার আকৃতি কিরকম। রক্ত জমাট বাঁধার ক্ষেত্রে এখানে একটু বলি যে প্রথম 4টা ফ্যাক্টর ইম্পর্টেন্ট, প্রথম 4টা ফ্যাক্টরের কাজটা ইম্পর্টেন্ট। তবে একটু বাকি যে ফ্যাক্টরগুলা সেই ফ্যাক্টরগুলা একটু পড়বা। এটা একটু রিকোয়েস্ট যে একটু কঠিন প্রশ্ন করলে এই ফ্যাক্টরগুলো থেকে কোশ্চেন দেওয়ার সম্ভাবনা আছে, যদি কঠিন প্রশ্ন করে। এখন একটু চলে আসো রক্ততন্ত্রের যে প্রক্রিয়া, এটা তোমরা পড়ছো, এটা বুঝে বুঝে পড়তে হবে। সত্য মিথ্যা আসতে পারে এখান থেকে আসলে সত্য মিথ্যা আসবে। আচ্ছা, এরপরে চলে আসো আমরা একটু রক্ততন্ত্র দেখলাম। এরপরে হচ্ছে লসিকা। লসিকার ক্ষেত্রে কিন্তু তোমার লসিকায় লিম্ফোসাইট থাকে, এই সংখ্যা টংখ্যা এগুলো ইম্পর্টেন্ট। কিন্তু লসিকার মেইন ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে এই যে জায়গা, এখানে আসো লসিকা তন্ত্র। লসিকা তন্ত্রকে দ্বিতীয় সংবহন তন্ত্র বলে। ডান লসিকা নালীকে কি শিরা আছে, বাম লসিকা থোরাসিক লসিকা নালীতে কি শিরা আছে, লসিকা গ্রন্থি কোনটা, লসিকা গ্রন্থি কোনটা না, এই 5টা লসিকা গ্রন্থি সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এখন আসবা এর মধ্যে টনসিল মানে হচ্ছে প্যালেটাইন টনসিল, টনসিলাইটিস, টনসিলেক্টমি, প্লিহাটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তুমি যখন খুব মায়ের পেটে ছিলা 6 মাস বয়সের আগে প্লিহা আরবিসি তৈরি করতো। এখন প্লিহা আরবিসি ভাঙে, প্লিহাকে আরবিসির কবরস্থান বলা হয়। প্লিহা সম্পর্কে খুব ডিটেইলসে পড়বা। প্লিহার কাজগুলা 3 স্টার ইম্পর্টেন্ট। প্লিহার কাজগুলা 3 স্টার ইম্পর্টেন্ট। রক্ত লসিকার পার্থক্যটা পড়বা। তবে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ধমনী এবং শিরার পার্থক্য। এই যে ধমনী আর শিরার পার্থক্য 3 স্টার ইম্পর্টেন্ট। এখন আসো হৃৎপিণ্ড। ভাইয়া হৃৎপিণ্ড আমি যদি বলি যে ভাই হৃৎপিণ্ড ইম্পর্টেন্ট না, তুমি কি বিশ্বাস করবা? আমি যদি তোমাকে বলি যে হৃৎপিণ্ড ইম্পর্টেন্ট না, তুমি কি বিশ্বাস করবা? না, এটা বিশ্বাস করার দরকার নাই। হৃৎপিণ্ড হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। হৃৎপিণ্ড ভয়াবহ ইম্পর্টেন্ট। হৃৎপিণ্ডের ইম্পর্টেন্ট কোনো শেষই নাই, ঠিক আছে। এখানে কিছু বাদ দেওয়া যাবে না, এখানে কিছু বাদ দেওয়ার মতো নাই। দেখো তোমার একটা বলি, ভ্রূণ অবস্থা মাতৃগর্ভে 4 সপ্তাহ বয়স থেকে হৃদস্পন্দন শুরু হয়, যেটা আগে ছিল 6 সপ্তাহ, এখন আসছে 4 সপ্তাহ। আলিম স্যার হচ্ছে বায়োলজি চেঞ্জ করে ফেলে, তো কোনো সমস্যা নেই। তো এই যে 4 সপ্তাহ এটা পরীক্ষা আসছে, তাহলে এইটা পরীক্ষা আসার সাথে সাথে এই পুরা এই জায়গাটুকু সবচেয়ে ইম্পর্টেন্ট হয়ে গেছে। আচ্ছা, এরপরে চলে আসো আমরা একটু এই জায়গায় দেখি। আবরণ, ওই যে বলছিলাম পেরিকার্ডিয়াম হচ্ছে আবরণ। আর এইখানে দেখবা প্রাচীর হচ্ছে 3টা স্তর আছে, এপিকার্ডিয়াম, মায়োকার্ডিয়াম আর এন্ডোকার্ডিয়াম। এখানে একটু এইগুলা লাইনগুলো পড়বা। হৃৎপেশি, হৃৎপেশিতে কি থাকে, ইন্টারক্যালেটেড ডিস্ক থাকে। হৃৎপেশি কখনো ক্লান্ত হয় না, কারণ এখানে যে ল্যাকটিক অ্যাসিড, এর নিঃসার কাল অনেক দীর্ঘ। ল্যাকটিক অ্যাসিডটা আসলে মানে ল্যাকটিক অ্যাসিডের জন্যই আমাদের যে কোনো মাসেল ক্লান্ত হয়, কিন্তু এখানে ল্যাকটিক অ্যাসিডটা আসলে জমা হয় না, তাই আমাদের হৃৎপেশি কখনো ক্লান্ত হয় না। 4টা প্রকোষ্ঠ আছে। এই প্রকোষ্ঠগুলোর ক্ষেত্রে মানে কোন প্রকোষ্ঠ মানে কোথায় কোন কপাটিকা আছে, কোন শিরা ঢুকতেছে, কোন শিরা বেরোচ্ছে, কি ঢুকতেছে, তারপর হচ্ছে কোনটা মোটা কোনটা পাতলা, প্রত্যেকটা জিনিস ইম্পর্টেন্ট। বিশেষ করে কপাটিকা তো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। কপাটিকা 4 স্টার, কপাটিকা হচ্ছে 4 স্টার। এখন আসো কপাটিকার যে চার্ট, ভাইয়া কপাটিকার একটা সুন্দর চার্ট আছে এখানে। এই যে চার্ট ভাইয়া, এই যে চার্ট দেখো কোনগুলা সেমিলুনার কপাটিকা, তাইলে এই সবগুলা সেমিলুনার মানে চাঁদের অর্ধেক। আচ্ছা, এরপরে শুধুমাত্র এই বাইকাসপিড কপাটিকাটাই 2টা ঝিল্লি, বাকি সবার 3টা ঝিল্লি। ওকে, ট্রাইকাসপিড সবার কাসপিড 3টা।
এখন আসো কার অবস্থান কোথায়, কার কাজ কি, ভাই কিচ্ছু বাদ দেওয়া যাবে না, কিচ্ছু বাদ দেওয়া যাবে না। এরপরে এখানে আসবা, এই জায়গাটুকু আসে যে ওই যে সিস্টোলিক চাপ, আচ্ছা ওটা পরে আসতেছি। আগে হচ্ছে তোমার এই যে হৃদস্পন্দনের যে গড়ে 75 বার এই জায়গাটা, তারপর এখানে আসবা, এখানে পার্থক্য আছে দেখো, এক বর্তনী আর দ্বিবর্তনী, সিঙ্গেল সার্কিট ডাবল সার্কিট। তো তুমি দেখবা যে রুই মাছে দেখবা যে এক বর্তনী, আর দ্বিবর্তনী হচ্ছে ডাবল সার্কিট। এইটা যেমন আমাদের 4টা প্রকোষ্ঠ, এক সাইড দিয়ে অক্সিজেন কার্বন ডাই অক্সাইড যাচ্ছে, আর এক সাইড দিয়ে অক্সিজেন যাচ্ছে, না একই সাথে অক্সিজেন কার্বন ডাই অক্সাইড পরিবাহিত হচ্ছে। আর রুই মাছে হচ্ছে সিঙ্গেল সার্কিট, একদিক দিয়ে শুধুমাত্র কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত যাচ্ছে, তাই রুই মাছের হার্টকে ভেনাস হার্ট বলে। আচ্ছা, হৃৎপিণ্ড কখনো ক্লান্ত হয় না, কারণ এখানে ল্যাকটিক অ্যাসিড জমা হয় না, ল্যাকটিক অ্যাসিডটা জমা হয় না। তাহলে মানুষের আর মাছের হৃৎপিণ্ডের পার্থক্য দেওয়া আছে। তারপর এই জায়গা যেটা পড়বা সেটা হচ্ছে এই জায়গাটায় আসো, এই যে অ্যাট্রিয়ামের সিস্টোল ডায়াস্টল, ভেন্ট্রিকলের সিস্টোল ডায়াস্টল, লাভটা কখন হয়, ডাবটা কখন হয়। হার্টবিটের যে মায়োজেনিক নিয়ন্ত্রণ, এইটা হচ্ছে মাসল থেকে হার্টবিটটা তৈরি হয়, তাই এটাকে মায়োজেনিক নিয়ন্ত্রণ বলে। এই যে 4টা নোড, এই 4টা নোডে ওই যে ডিলেটা পড়বা, কোনটায় কি সময় লাগে এইটা একটু পড়বা, কই থেকে কই ব্লাড সাপ্লাই আসতেছে এইটা। আচ্ছা, রক্তচাপ নিয়ন্ত্রণে ব্যারো রিসেপ্টর, ব্যারো রিসেপ্টরের ক্ষেত্রে প্রথমে এখানে চাপ দেখবা, সিস্টোলিক চাপ কত, ডায়াস্টোলিক চাপ কত, উচ্চ রক্তচাপের প্রেসারটা কত, নিম্ন রক্তচাপের প্রেসারটা কত, এটা দেখবা। এটা দেখার পরে তুমি আসবা উচ্চ রক্তচাপের আরেকটা নাম আছে আর্টারিয়াল ব্যারো রিসেপ্টর, নিম্ন রক্তচাপ ব্যারো রিসেপ্টরের আরো নাম আছে কার্ডিও পালমোনারি ব্যারো রিসেপ্টর বা আয়তন রিসেপ্টর, ফার্স্টে নামগুলা। তারপরে হচ্ছে উচ্চ রক্তচাপের জন্য দায়ী কারা বা কারা আসলে এর সাথে ইনভলভড। তাহলে দেখো এটার সাথে অ্যাওরটিক ব্যারো রিসেপ্টর আর ক্যারোটিড ব্যারো রিসেপ্টর এর সাথে কানেক্টেড, মেডুলাতে সিগন্যালটা আসে। নিম্ন রক্তচাপ ব্যারো রিসেপ্টরের সাথে কে ইম্পর্টেন্ট, এডিএস হরমোন। আর এখানে কে কে আছে, সিস্টেমিক শিরা, পালমোনারি রক্তবাহিকা, মানে এই রিসেপ্টরটা কই আছে আর কে কন্ট্রোল করে জিনিসটা, এটা পড়বা। আচ্ছা, রক্ত সংবহন তন্ত্র হচ্ছে তোমার 4 রকম রক্ত সংবহন আছে। সিস্টেমিক মানে তো হৃৎপিণ্ড থেকে সারা দেহ, সারা দেহ থেকে হৃৎপিণ্ড। পালমোনারি মানে হৃৎপিণ্ড থেকে ফুসফুস, ফুসফুস থেকে হৃৎপিণ্ড। পোর্টাল মানে হচ্ছে, আচ্ছা পোর্টাল কিন্তু রুই মাছে 2 রকম, কিন্তু মানুষে শুধুমাত্র 1 রকম পোর্টাল আছে, মানুষে কিন্তু রেনাল পোর্টাল তন্ত্র নাই, এটা একটু খেয়াল রাখবা। করোনারি যেটা, সেটা হচ্ছে হার্টের নিজস্ব সংবহন। এবং এখানে এই গতিপথটা দেখবা, এই গতিপথটা দেখবা। পালমোনারি শিরা কয়টা বলো তো, পালমোনারি শিরা 4টা, পালমোনারি ধমনী কিন্তু 2টা। পালমোনারি শিরা 4টা, পালমোনারি ধমনী 2টা। ভাইয়া দেখো এই জিনিস ইন্টারে এই 3টা চ্যাপ্টার কতদিন ধরে পড়ছো বলো, এই 3টা চ্যাপ্টার ইন্টারে কতদিন ধরে পড়ছো, আজকে আমি কতক্ষণে পড়াচ্ছি। ফলে তাড়াহুড়া হবে, কিছু করার নাই। এভাবে পড়াইতে আমাদেরও ভালো লাগে না, ভালো লাগে না। কেন লাগে না, কারণ এভাবে পড়ায় কোনো শান্তি নেই, মানে মনে হয় যে কিছু বুঝাচ্ছি না, কেমন জানি একটা মন খারাপের ব্যাপার হয়। কিন্তু আসলে এখন বোঝানোর সময় না, এখন আসলে বোঝানোর সময় না, এখন হচ্ছে তোমাকে বলে দেওয়ার সময়। যেটা একেবারে না বুঝলেই না, সেটা একটু বুঝতে হয়। কিন্তু এখন ধরো খুব মানে খুব ইম্পর্টেন্ট না এমন জিনিস, হ্যাঁ মানে বুঝতে অনেক সময় লেগে যাবে, তখন এটা বাদ। মানে বাদ বলতে হচ্ছে যতটুকু মনে রাখা, টানা মুখস্থ করে ছেড়ে দিব। কারণ এখন এমন একটা সময় হচ্ছে, এমার্জেন্সি সময়, তুই আসছিস আইসিইউতে, তো আইসিইউতে থাকা অবস্থায় তো এখন বিরিয়ানি তারপর কাচ্চি খাওয়ার মানে চিন্তা করে লাভ নেই, আছে বিরিয়ানি কাচ্চি খাওয়ার চিন্তা করে কোনো লাভ নেই। আচ্ছা, ইনবক্সে মেসেজ দিছিলাম, কাইন্ডলি যদি দেখতেন। ভাইয়া আমার ইনবক্সে আমি আসলে ঢোকার সময় পাচ্ছি না, মানে লিটারালি আমি কোনো সময়ই পাই না ইনবক্সে ঢোকার। ঠিক আছে, আমি ইনবক্স চেক কি করতে পারি না, আমি চেষ্টা করব, দেখা যাক। এখন এখানে বুকে ব্যথা আছে, এগুলা কিন্তু হৃদরোগ জনিত বুকে ব্যথা না, এই নামগুলো পড়বা। এরপরে আসো, এখানে হচ্ছে বেশ কয়েকটা রোগ আছে, এইখানে রোগটার সাথে নামটাও আছে, যেমন কার্ডিওমেগালি মানে হৃৎপিণ্ড বড় হওয়া, এই যে ভালভুলার হার্ট ডিজিজ মানে এক বা একাধিক হৃৎকপটিকা অকার্যকর। তাহলে রোগটা কি, তার লক্ষণটা কি, এটা পড়বা। তারপর হচ্ছে এইখানে চলে আসবা এখন এনজাইনা, এনজাইনার টাইপ গুলা কি, এখানে হচ্ছে যা দাগানো আছে এতটুকু পড়লেই হবে, এখানে যা দাগানো আছে এতটুকু পড়লে হবে। এই জায়গা থেকে খুব ডিটেইলসে আসলে প্রশ্ন হয় না, এখান থেকে খুব ডিটেইলসে প্রশ্ন হয় না, এখান থেকে একটু সুপারফিশিয়াল কোশ্চেনই হয়, কারণ এগুলো আসলে স্যাররাও বুঝে যে এগুলো মেডিকেল সায়েন্সে আমরা পড়াবো, এগুলো এখন বাচ্চা কাচ্চাদের এত প্যারা দিয়ে লাভ নেই। ফলে এখান থেকে মোটামুটি যা দাগানো আছে এটা পড়লে হবে। ঠিক আছে, তো এখন আসো এই জায়গাটা তো মারাত্মক ইম্পর্টেন্ট, এটা 3 স্টার দাও, এটা পড়াই দিছি, এটা 3 স্টার দিবা। আচ্ছা, এরপরে হচ্ছে পেসমেকার। পেসমেকার হচ্ছে তোমার
কি বলা যায়, এই অ্যারিথমিয়া, এই কিছু রোগ আছে। অ্যারিথমিয়া কোনটা কি, পেসমেকার কি দিয়ে তৈরি, পেসমেকারে কয়টা তার থাকে, একটা তার থাকলে কই যায়, দুইটা তার থাকলে কই যায়, তিনটা তার থাকলে কই যায়, এইটা। তারপর হচ্ছে তুমি পড়বা ওপেন হার্ট সার্জারি, বা হচ্ছে এরপর হচ্ছে এনজিওপ্লাস্টি যেটা আছে, করোনারি বাইপাস সার্জারি আছে, এনজিওপ্লাস্টি আছে, যা জায়গা নষ্টটুক পড়বা। বুঝছে? এখন চলে আসো আমরা একটু 5 নম্বর অধ্যায়ে যাব, 6 নম্বর অধ্যায়ে যাব। আমাদের বড় অধ্যায়টা শেষ হয়ে গেছে, 5 আর 6 খুব দ্রুত শেষ হয়ে যাবে। ঠিক আছে, চলে আসো। 5 আর 6 খুব দ্রুত শেষ হয়ে যাবে, চলে আসো। আচ্ছা, 5 চলে আসো। হিমোগ্লোবিনের কোন অংশে কার্বন ডাই অক্সাইড যুক্ত হয়? খেয়াল করো, এই প্রশ্নটা কিন্তু একটু বোঝার জায়গা আছে, মানে একেবারে সুপারফিশিয়ালি পড়লে আনসারটা করতে পারবা না। তুমি দেখো যে কার্বন ডাই অক্সাইডটা মেইনলি কিন্তু হিমোগ্লোবিনের মাধ্যমে পরিবাহিত হয়। এখন হিমোগ্লোবিন কি আরবিসি, আরবিসিতে হিমোগ্লোবিন থাকে। হিমোগ্লোবিনকে ভাঙলে কি পাওয়া যায়? হিমারগ্লোবিন। গ্লোবিন হচ্ছে একটা প্রোটিন। আচ্ছা, প্রোটিন কি দিয়ে তৈরি হয়? অ্যামিনো অ্যাসিড দিয়ে। তাহলে প্রোটিনে অ্যামিনো গ্রুপ আছে, ওই অ্যামিনো গ্রুপের সাথে যুক্ত হয় হচ্ছে কার্বন ডাই অক্সাইডটা। আচ্ছা, অন্তঃশ্বসন। ভাইয়া এই যে প্রশ্ন, এই ধরনের প্রশ্ন আসলে তোমার আল্লাহর ওয়াস্তে দেখো জিনিসটা বুঝাই। 1 নম্বরে হচ্ছে কোষ আর রক্তে সংগঠিত হয়, একটু আগে তুমি পড়ে আসছো, আমাদের আজমল স্যারের বইতে লেখা আছে, এটা হচ্ছে কোষ আর রক্তে হয় অন্তঃশ্বসন। আবার 2 নম্বর অংশে নির্দিষ্ট পরিমাণ শক্তি তৈরি করে। হ্যাঁ, অন্তঃশ্বসন মানে কিন্তু বোটানিতে তুমি যে শ্বসন পড়ছো না, ওইটাই। তাহলে বোটানির যে শ্বসন পড়ছো সেখানে কিন্তু তুমি দেখছো যে 36 অণু এটিপি তৈরি হয়, 2 অণু, মানে যদি সবাত শ্বসনের কথা বলো, অবাত শ্বসনে 2 অণু এটিপি তৈরি হয়। তাহলে নির্দিষ্ট পরিমাণ শক্তি তৈরি, এটাও ঠিক এটাও ঠিক। কি করবা? উত্তর কিন্তু একটা নিবে, দুইটা নিবে না। ফলে এটা হচ্ছে আল্লাহর ওয়াস্তে, আল্লাহ ভরসা। আচ্ছা, তাহলে চলে আসো, প্রশ্বাস বায়ুতে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ কত দেখাইছি তোমাকে। আচ্ছা, তুমি জানো বাতাসে, মানে বাতাসে যতটুকু কার্বন ডাই অক্সাইড সেটাই হচ্ছে প্রশ্বাস বায়ুর কার্বন ডাই অক্সাইড। এখন একটা ব্যাপার একটু বলি, অপশন আছে দেখো, 5.2, 13.7, 20.4। আসলে প্রশ্বাস বায়ুতে কার্বন ডাই অক্সাইড 0.04। তুমি কি দাগাবা? ব্ল্যাঙ্ক রাখবা? না, ব্ল্যাঙ্ক রাখবা না, তুমি রাখবা হচ্ছে, তুমি 0.4 দাগায় দিয়ে আসবা, কারণ ওরা ভুল করছে। এই 0.4ই আনসার নিবে। তোমার সবচেয়ে কাছাকাছি যেটা মনে হয় ওইটাই দাগায় দিয়ে আসবে পরীক্ষার হলে, ওইটাই দাগায় দিয়ে আসবা। এখন আসো, অ্যালভিওলাস থেকে অক্সিজেন রক্তে কিভাবে প্রবেশ করে? ব্যাপন প্রক্রিয়ায় প্রবেশ করে। শ্বাসতন্ত্রের কোন অংশে গ্যাসীয় বিনিময় হয়? অ্যালভিওলাস। ভাই অ্যালভিওলাস মারাত্মক ইম্পর্টেন্ট, ঘুরে ফিরে অ্যালভিওলাস থেকে কোশ্চেন আসে দেখবা। আচ্ছা, রক্তে কার্বন ডাই অক্সাইড পরিবহনের মাধ্যম নয় কোনটা? হ্যাঁ, কার্বনিক অ্যাসিডের মাধ্যমে পরিবাহিত হয়, বাইকার্বনেটের মাধ্যমে পরিবাহিত হয়, কার্বামিনো যৌগের মাধ্যমে পরিবাহিত হয়। ভাই কার্বন মনোক্সাইডের মাধ্যমে কার্বন ডাই অক্সাইড পরিবাহিত হয়। কার্বন মনোক্সাইড বিষ, ওরে কে নিবে? কার্বন মনোক্সাইড হচ্ছে বিষ। নিচের কোনটি মানবদেহের শ্বসনতন্ত্রের বায়ু পরিবহন অঞ্চল নয়? এইটা খুব ইম্পর্টেন্ট ভাই। এই যে শ্বসনতন্ত্রে দেখবা যে বায়ু পরিবহন অঞ্চল কোনটা, এই অঞ্চল কোনটা, ওই অঞ্চল কোনটা, আমি বই থেকে দেখাই দিচ্ছি। এখন আসলে সারফেক্ট্যান্ট কোথায় পাওয়া যায়? এইটাও কিসের প্রশ্ন? অ্যালভিওলাস। অ্যালভিওলাস থেকে ছোট্ট অধ্যায় গত 10 বছরে মাত্র 15টা কোশ্চেন আসছে, তার মধ্যে অ্যালভিওলাস থেকেই এখনই তুমি 3টা কোশ্চেন অলরেডি দেখে ফেলছো। হিমোগ্লোবিনের বিষয় কোনটা সঠিক? দেখো এই যে ড্যাটে কিন্তু একটা বড় প্রশ্ন আসছে, তো এখানে সঠিক কোনটা, এবং এই সঠিক নার ক্ষেত্রে সবচেয়ে বড় প্যাচটা কই লাগে? কোনটা সঠিক কোনটা সঠিক না, কি যে হইল আল্লাহ। মানে সঠিক না। আবার প্রশ্ন যদি আগে কি করতো জানো? কোনটি সত্য হইলে মিথ্যা বলিয়া গণ্য হবে না। প্রশ্ন বুঝতেই তো 2 মিনিট লাগবে। আচ্ছা, হিমোগ্লোবিনের ক্ষেত্রে কোনটা ঠিক? তো 1 নাম্বারটা ঠিক। হিমোগ্লোবিনের অনুপাত 1:25। হিমোগ্লোবিন মূলত কার্বন ডাই অক্সাইড পরিবহন করে না, মূলত হচ্ছে অক্সিজেন পরিবহন করে। হিমে লৌহ হচ্ছে 25% না 33%। আচ্ছা, এরপরে আসো, শ্বাসতন্ত্রের কোন অংশে গ্যাসের বিনিময় হয়? অ্যালভিওলাসে গ্যাসের বিনিময় হয়। সাইনোসাইটিস রোগের প্রধান উপসর্গ। দেখো এই যে রোগগুলো না, এগুলো হচ্ছে সুপারফিশিয়াল কোশ্চেন হয়, দেখছো? মানে দেখো সাইনোসাইটিসে অনেক লেখা আছে, অনেক উপসর্গ আছে, আসছে প্রধান উপসর্গ। এই জন্য তুমি এত উপসর্গ মনেও রাখতে পারবা না, এগুলো ডাক্তাররা মনে রাখবে, তুমি এত মনে রেখে কি করবা? যেগুলো দাগাই দিছি ওইগুলো পড়বা। আচ্ছা, এখন আসো এই জায়গায় আসো, একজন সুস্থ পূর্ণবয়স্ক মানুষ বিশ্রামরত অবস্থায় মিনিটে কতবার শ্বসন? ওই যে পূর্ণবয়স্ক মানুষ কতবার? 14 থেকে 18 বা 16 থেকে 18। আলিম স্যার বলছে 16 থেকে 18। আর বাচ্চারা 40 বার। তুমি কি বাচ্চা? এখানে কেউ বাচ্চা আছো? একটু হাত তুলো তো।
যারা লস প্রজেক্টে কুরিয়ার ঠিকানা দিছে তারা কুরিয়ার থেকেই কালেক্ট করবে, তাদের অফিস থেকে নেওয়ার কোনো সুযোগ নেই। যারা অফিস দিছে তারা শুধুমাত্র তারাই অফিস থেকে নিতে পারবে, এর বাইরে তুমি অফিসে যদি আসো তাও তোমাকে বই দেওয়া সম্ভব হবে না, কারণ আমরা অলরেডি লিস্ট কুরিয়ারে পাঠিয়ে দিছি। ঠিক আছে, যারা শুধুমাত্র অফিস সিলেক্ট করছে তারা কালকে অফিসে, এবং কেউ যদি এমনি আসতে চাও আমি কালকে অফিসে থাকবো, কেউ দেখা করতে আসতে চাও সেটা আসতে পারো, সেটা আলাদা কথা। কোনটা প্যারানাজাল সাইনাস নয় ভাই, সাইনাস কি কি, কোন সাইনাস কই আছে? অ্যাডামস আপেল কোথায় থাকে ভাই? অ্যাডামস আপেল হচ্ছে তোমার, আচ্ছা এই জায়গাটা কিন্তু প্যাচ লাগে বুঝছো, এই থাইরয়েড তরুণাস্থির যেটা সেটাই একটু ফুলে ওঠে অ্যাডামস আপেল বলে। আর আরেকটা হচ্ছে হায়ালিন তরুণাস্থি থাকে আবার ইসে তোমার ওই যে ট্র্যাকিয়াতে, ল্যারিংসে থাকে অ্যাডামস আপেল আর ওই ট্র্যাকিয়াতে থাকে হচ্ছে হায়ালিন তরুণাস্থি, এই দুইটা প্যাচ লাগানো যাবে না। আমরা 6 নাম্বারটাও দেখে যাই। নিচের কোন অঙ্গ এরিথ্রোপয়েটিন তৈরি করে? কিডনি। এরিথ্রোপয়েটিন খুবই বিখ্যাত হরমোন। আচ্ছা তারপর চলে আসো, হেনলি লুপের অবস্থান কোথায়? বৃক্কের। বৃক্কের নালী কেতে? বৃক্কের নালীটা, হেনলি লুপ তো নালী। দাতার, আচ্ছা 48 ঘন্টার মধ্যে কিডনি রিপ্লেস করতে হবে। তুমি যদি কিডনি বেঁচে দিতে চাও, কিডনি ধরো বেঁচে দিলা, কিডনি তুমি খুলে ফেললা, একটা কিডনি খুললে তুমি মরবা না, কিন্তু 48 ঘন্টার মধ্যে যদি তাকে না দাও তাহলে কিন্তু কিডনি আর কেউ কিনবে না। আচ্ছা এরপরে চলে আসো, এবং অবশ্যই তোমার কিডনি সুস্থ হইতে হবে। কিডনি মানে সিগারেট খেয়ে খেয়ে, মানে সিগারেট না মানে মদ খেয়ে খেয়ে কিডনির 12টা বাজাইছো, ওই কিডনি কেউ কিনবে না। ঠিক আছে, কিডনি এইচআইভি রোগে আক্রান্ত হওয়া যাবে না যদি কিডনি বেচতে চাও। আইফোন কিনতে গেলে তোমার কিডনিও সুস্থ হইতে হবে, অসুস্থ কিডনি দিয়ে আইফোন কিনতে পারবা না। কোন চক্রের মাধ্যমে? যকৃতে ইউরিয়া তৈরি হয়, ইউরিয়া চক্রের মাধ্যমে। ইউরিয়া চক্র মানে অর্নিথিন চক্র, ইউরিয়া চক্র মানে অর্নিথিন চক্র। মূত্রের রং হালকা হলুদ হয় কিসের জন্য ভাইয়া? ইউরোক্রোমের জন্য। মূত্রের কিছু ইম্পর্টেন্ট ইনফো আছে, দেখবা যে মূত্রের রং হালকা হলুদ কেন, মূত্র হচ্ছে একটু খড় বর্ণের, তারপর হচ্ছে আরো কিছু ইনফরমেশন আছে না, মূত্রের পিএইচ কত, মূত্রের এই কত, মূত্রের এই কত, ওইগুলা খুবই ইম্পর্টেন্ট। আমি বইতে দেখাচ্ছি। লুপাভেলি লিখিত কোন অঙ্গের অংশ ভাইয়া? রেনাল বৃক্কের অংশ, কিডনির। মানুষের রেচন প্রক্রিয়ার ক্ষেত্রে কোনটি প্রযোজ্য? আচ্ছা এখানে হচ্ছে রেচন মানে তো রাইট্রোজেন জাতীয় বজ্র পদার্থ, শেষ। মানে তুমি এইসব ক্ষেত্রে হচ্ছে সঠিক কোনটা খুঁজে বের করার চেষ্টা করবা। ধরো তুমি বাকিগুলা বুঝতেছো না, তুমি এইসব ক্ষেত্রে অ্যাকচুয়াল অ্যান্সার কোনটা সেইটা বের করার চেষ্টা করবা। আচ্ছা এখন আসো, কোন হরমোন রক্তে সোডিয়াম আর পটাশিয়াম? ভাইয়া ওই যে অ্যালডোস্টেরন, বলছি ওই যে আয়ন আসলেই দেখবে যে ঘুরে ফিরে অ্যালডোস্টেরন চলে আসছে। কি পরিমাণ, কি ধরনের এপিথেলিয়াম বোমাস ক্যাপসুল? এটা লেখাই দিছিলাম, ওই যে বোমাস ক্যাপসুলে কি এপিথেলিয়াম বলতো? আইসাকার এপিথেলিয়াম, স্কোয়ামাস এপিথেলিয়াম। দেখো অ্যালভিওলাস বোমাস ক্যাপসুলে আইসাকার এপিথেলিয়াম। কিডনির কাজ না কোনটা? তাহলে এই যে জায়গাগুলা, এইরকম প্রশ্ন যখন আসবে তখন তোমাকে ডিটেইলসে জানতে হবে। যেমন কিডনির কাজ না কোনটা, এখন তুমি আমাকে বলো, ধরো তুমি বাকিগুলা পারো না, তুমি এতটুকু তো জানো যে শ্বেতকণিকা অন্তত কিডনি তৈরি করে না, লাল অস্থিমজ্জা, লাল অস্থিমজ্জাই সব রকম রক্তকণিকা তৈরি করে, তাহলে এইটা তুমি পারো। ফলে দেখো বাকিগুলা তুমি পারো না, ডাজন্ট ম্যাটার, কিছু যায় আসে না, এইটা তুমি পারো। বৃক্কের গাঠনিক কার্যিকা হচ্ছে নেফ্রন। আচ্ছা এরপরে আসো, আরে কি ব্যাপার, প্রশ্ন শেষ হয় না কেন? মূত্রের রং খড়ের মতো হওয়ার কারণ কি? আবারও সেই ইউরোক্রোম। মূত্রের রং খড়ের মতো হওয়ার কারণ হচ্ছে ইউরোক্রোম। এখন আসো আমরা একটু বইয়ে যাই, বইয়ে তোমাকে দেখাই দিই তুমি কি পড়বা। চলে আসো, শ্বসন ও শ্বাসক্রিয়ার ক্ষেত্রে ফার্স্টে এই জায়গাটা খুবই ইম্পর্টেন্ট। বা গ্রহণ ত্যাগ অঞ্চলের অংশ কোনটা, অংশ না কোনটা? পরিবহন অঞ্চলের অংশ কোনটা, অংশ না কোনটা? শ্বসন অঞ্চলের অংশ কোনটা, অংশ না কোনটা? সেকেন্ডে চলে আসো, এই যে জায়গাগুলো এখানে খুব মানে এখানে থেকে ডিপ কোশ্চেন আসে না, এখানে প্যাচটা লাগতে পারে তোমার স্বরযন্ত্র আর ট্রাকিয়ার মধ্যে। তো স্বরযন্ত্রের ক্ষেত্রে মনে রাখবে এখানে তরুণাস্থি হচ্ছে থাইরয়েড, ক্রিকয়েড, অ্যারিটিনয়েড। এর মধ্যে থাইরয়েডটাই অ্যাডামস আপেল বলে। তারপরে হচ্ছে স্বরযন্ত্রে তোমার ভোকাল কর্ড থাকে, কয়টা ভোকাল কর্ড থাকে? 6টা। এই হচ্ছে স্বরযন্ত্রের পড়াশোনা। আর ট্র্যাকিয়ার কথা হচ্ছে, আচ্ছা ট্র্যাকিয়াতে হচ্ছে হায়ালিন তরুণাস্থি থেকে সি আকৃতির, অর্ধ চন্দ্রাকৃতির, মানে এই সাইজের সি আকৃতির বলা যায়। আচ্ছা এই হায়ালিন তরুণাস্থি থেকে 15 থেকে 20টা, এবং এই হায়ালিন তরুণাস্থির জন্য ট্র্যাকিয়াটা কোনো চুপসে যায় না। ঘাসফড়িং এ তুমি পড়ছো ইন্টিমা থাকায়, মানে ইন্টিমা বা টিনিডিয়া থাকায় ট্র্যাকিয়া চুপসে যায় না, আর এখানে পড়তেছো হায়ালিন তরুণাস্থি থাকায় ট্র্যাকিয়া চুপসে যায় না। তাহলে ট্র্যাকিয়া স্বরযন্ত্রের পার্থক্য, মানে এটা উল্টানো যাবে না। এখন আসবা ফুসফুসে। ভাই ফুসফুসের লোব কয়টা, লোভিউল কয়টা, তারপর ফুসফুসের পুরুষের সাইজ, মানে পুরুষের সাইজ কত, স্ত্রীতে ওজন কত, এই জায়গাগুলো জানবো। এরপরে চলে আসবা, এই জায়গাগুলো খুবই ইম্পর্টেন্ট।
ফুসফুসের কাজটা খুবই খুব ইম্পর্টেন্ট, 3 স্টার দাও। বায়ু প্রবাহের গতিপথ, এগুলা কোনটা সত্য কোনটা মিথ্যা না এইভাবে আসে, 4টা গতিপথ দিয়ে দিবে। এরপরে আসবা হচ্ছে এই যে জায়গা অ্যালভিওলাস। ভাইয়া অ্যালভিওলাসে একটা ওয়ার্ড বাদ দিবা না। অ্যালভিওলাসে হচ্ছে কি হয়, ব্যাপন প্রক্রিয়ায় গ্যাসের বিনিময় হয়। অ্যালভিওলাসের মানে কি বলা যায়, স্কোয়াস এপিথেলিয়াম দিয়ে গঠিত অ্যালভিওলাসের কোষগুলা কি কি, কে হচ্ছে সারফেক্ট্যান্ট ক্ষরণ করে, সারফেক্ট্যান্টের কাজ কি, পৃষ্ঠটান হ্রাস করা। তাহলে এই জায়গাগুলো কিছু বাদ দেওয়া যাবে না। অ্যালভিওলাসে যে মানে ম্যাক্রোফেজ থাকে তাকে মানে অ্যালভিওলার ম্যাক্রোফেজ বলে। এই তথ্যগুলা, সারফেক্ট্যান্ট ক্ষরণ কত সপ্তাহ বয়সে শুরু হয়। আচ্ছা, এরপরে হচ্ছে এই যে শ্বসনের ক্ষেত্রে যে প্রশ্বাস নিঃশ্বাস, মানে 2টা মাসল কাজ করে, একটা হচ্ছে ডায়াফ্রাম পেশি আর একটা হচ্ছে ইন্টারকোস্টাল পেশি। আচ্ছা, এখন এই জায়গায় চলে আসবা, ট্রাবেকুলা নামক ব্যাকধারক পর্দা আছে ফুসফুসের অ্যালভিওলাইয়ের যে প্রস্থচ্ছেদ সেখানে পাবা। আচ্ছা, বহিঃশ্বসন অন্তঃশ্বসনের পার্থক্য পড়বা। বহিঃশ্বসন অন্তঃশ্বসন কি জিনিস? বহিঃশ্বসন হচ্ছে এই যে তুমি অক্সিজেন নিচ্ছ, ফুসফুস যাচ্ছে আর ফুসফুস থেকে অক্সিজেন বের করে দিচ্ছ, এটা হচ্ছে বহিঃশ্বসন, মানে পরিবেশের সাথে যে শ্বসন, অক্সিজেন গ্রহণ কার্বন ডাই অক্সাইড ত্যাগ, এটা একটা ভৌত প্রক্রিয়া। এখানে কোনো রাসায়নিক বিক্রিয়া ফিক্রিয়া হয় না, কোনো এনজাইম লাগে না, কোনো শক্তি লাগে না। আর অন্তঃশ্বসন কি? এই কোষে যেটা হয়, কোষের ভিতরে যে বিক্রিয়া হয়, রক্তে যেটা হয়, এটা হচ্ছে অন্তঃশ্বসন। এটা একটা রাসায়নিক প্রক্রিয়া, এখানে বিক্রিয়া হয়, এখানে এনজাইম লাগে। তাহলে এই হচ্ছে বহিঃশ্বসন অন্তঃশ্বসনের পার্থক্য। তারপর একটু আসো এই জায়গায়, এই যে শ্বাস প্রশ্বাসে কি কি মানে পেশি লাগে সেটা একটু গুরুত্বপূর্ণ, এবং এটা একটু বুঝে বুঝে পড়বা যে কখন ওই আয়তন বড় হয় ফুসফুসের, কখন ছোট হয়, মানে প্রশ্বাস নিঃশ্বাসের প্রক্রিয়াটা বুঝে বুঝে পড়বা। প্রশ্বাস নিঃশ্বাসের প্রক্রিয়াটা বুঝে বুঝে পড়ার পরে এখানে চলে আসবা, আমরা একটু প্রশ্বাস নিঃশ্বাস পার্থক্য, এটা এই প্রশ্বাস বায়ু নিঃশ্বাস বায়ু, এটা আমরা অলরেডি জানি। আর এরপর শ্বাস কেন্দ্র 2টা আর নিঃশ্বাস কেন্দ্র 2টা, শ্বাস কেন্দ্র 2টা আর একটা হচ্ছে তোমার কি জানো এটা শ্বাস কেন্দ্র আর কি বলে, কই গেল, হ্যাঁ এই 4টা হচ্ছে শ্বাস কেন্দ্র, সরি 4টা কেন্দ্র। এখন এর ভিতর মেডুলাতে 2টা আর পন্সে 2টা, এটা বলতে চাচ্ছিলাম। আচ্ছা, এখন আসো এই জায়গায় কি কি মাসেল আছে। প্রশ্বাস কেন্দ্র হচ্ছে দেখো এখানে মেডুলা, এটা কন্ট্রোল করে, ঠিক আছে। এরপরে আসো এখানে কয়েকটা নার্ভ আছে, কি কি নার্ভ একটু দেখি। ভেগাস নার্ভ আছে, ফ্রেনিক নার্ভ আছে, ইন্টারকোস্টাল নার্ভ আছে। কি কি বললাম? ভেগাস নার্ভ আছে, ফ্রেনিক নার্ভ আছে, ইন্টারকোস্টাল নার্ভ আছে। কোন নার্ভের কাজটা কি? এই 3টা নার্ভের কাজ পড়বা। এখন আসো এই জায়গাটা যে কার প্রতিবর্ত ক্রিয়া কি সেটা আমি তোমাকে অলরেডি বলে দিছি, যে হেরিং ব্রয়ার প্রতিবর্ত ক্রিয়া, হাঁচি কাশি গ্যাগ প্রতিবর্ত ক্রিয়া কোনটা কি করে। আচ্ছা, এখন সবচেয়ে ইম্পর্টেন্ট, আমরা মোটামুটি সবচেয়ে ইম্পর্টেন্ট টপিকে চলে আসছি। এই অধ্যায়ে সবচেয়ে বেশি প্রশ্ন আসে এই জায়গা থেকে, অক্সিজেন পরিবহন কার্বন ডাই অক্সাইড পরিবহন। এই জায়গাটা 3 স্টার ইম্পর্টেন্ট, এখানে কিচ্ছু বাদ দিবা না। অক্সিজেন কিভাবে পরিবাহিত হয়? 2 ভাবে পরিবাহিত হয়। কি কি? সেখানে বিক্রিয়াটা কি হয়, প্রত্যেকটা জিনিস কত পার্সেন্ট পরিবাহিত হয়। অক্সিজেন পরিবহনে দেখবা যে, এবং এই যে ভৌত দ্রবণ রূপে তো খুবই অল্প, রাসায়নিক যৌগ রূপেই, এবং সেটা অক্সিহিমোগ্লোবিন হিসেবে। এই বিক্রিয়াটা দেখো, এখানে 4টা হিমোগ্লোবিন অণু আছে, হ্যাঁ মানে 4টা হিমোগ্লোবিন আছে, তার সাথে 4 অণু অক্সিজেন যুক্ত হচ্ছে, এইটা হচ্ছে অক্সিহিমোগ্লোবিন। তাহলে অক্সিহিমোগ্লোবিনের সংকেত কয়টা অক্সিজেন যুক্ত হয়, মানে প্রত্যেকটা জিনিস ইম্পর্টেন্ট। কার্বন ডাই অক্সাইড পরিবহন কি কিভাবে পরিবাহিত হয়, সেখানে কত পার্সেন্ট পরিবাহিত হয়, কি এনজাইম লাগে, প্রত্যেকটা জিনিস ডিটেইলসে পড়বা, এখানে কিচ্ছু বাদ দেওয়া যাবে না। আচ্ছা, এখন আসো শ্বসকের শ্বাস সংযোগ। এখানে 4 রকম শ্বাস সংযোগ আছে, 4 রকম প্রাণীতে, সেটা আমরা স্লাইডে ছিল। হিমোগ্লোবিনের একটা আলোচনা আছে, এখান থেকে সত্য মিথ্যা প্রশ্ন আসছে মেডিকেল ভর্তি পরীক্ষায়। তাহলে হিমোগ্লোবিনটা কতটা ইম্পর্টেন্ট তুমি বুঝতে পারতেছো। এখন আসো এই জায়গায় আসলে মোটামুটি একটু সুপারফিশিয়াল প্রশ্ন হয় এরপরের পার্টগুলাতে, যেমন ঊর্ধ্ব শ্বাসনালীর সংক্রমণ কি রোগগুলা দেখবা, নিম্ন শ্বাসনালীর সংক্রমণ কি রোগগুলা দেখবা। এরপরে সাইনোসাইটিস, এখানে সাইনাস কি কি, সাইনাসের নামগুলা, কোন সাইনাসের অবস্থান কই। এখন এখানে আরেকটা কাজ তোমাকে করতে হবে, সেটা হচ্ছে এই যে রোগগুলা ধরো টিস মিডিয়া, সাইনোসাইটিস, এই রোগগুলোর ক্ষেত্রে কোন ব্যাকটেরিয়া, কোন ভাইরাস, এই ভাইরাস ব্যাকটেরিয়ার নামগুলো একটু পড়বা, এটা একটু কষ্ট করে পড়বা, ঠিক আছে। ভাইরাস ব্যাকটেরিয়ার নামগুলো একটু কষ্ট করে পড়বা। তাহলে এখানে হচ্ছে এই যে সাইনোসাইটিস গুলা, এই রোগগুলোর ক্ষেত্রে লক্ষণ, প্রধান লক্ষণগুলো আর কি, বা ধরো প্রধান প্রধান যে লাইনগুলো আছে যেগুলো দাগ দেওয়া আছে, আমরা দাগ দিই নরমালি, এগুলো পড়বা। আর হচ্ছে ওই ভাইরাস ব্যাকটেরিয়া গুলো পড়বা, ঠিক আছে। আচ্ছা, এইটা হইল গুড। ওটিটিস মিডিয়া,
এই তো, ওকে ডান। আচ্ছা, এখন ধূমপানের ক্ষেত্রে সিগারেটে কোনটা থাকে কোনটা থাকে না। প্রথম পয়েন্ট, সিগারেটের ক্ষতিকর উপাদানগুলো কি। এক্স-রে যে কম্পারিজন এটা দেখবা, এখানে এমফাইসেমার সংখ্যাটা পড়বা, এমফাইসেমার সংখ্যাটা পড়বা। আর এখানে আসবা যে ধূমপানের কারণে কি কি রোগ হয়, তারপর আরেকটু ডিটেইলসে কোন উপাদানটার কারণে কি রোগটা হয়। এটা ধূমপানের কারণে কি কি রোগ হয়, কোন উপাদানের কারণে কি কি রোগ হয়। 6 নম্বর অধ্যায়ে চলে আসো। কোন উপাদানের কারণে কি কি রোগ হয় আমরা 6 নম্বর অধ্যায়ে দেখব। ফার্স্টেই একটু দেখো যে মানুষ প্রতিদিন 2600 ml পানি ইনটেক করে, 2600 ml পানি আবার দেহের বাইরে চলে যায়। কিভাবে নেয় এটা একটু রিডিং পড়বা। এই জায়গাটা একটা কাহিনী আছে দেখো, এখানে বলা আছে প্রধান রেশন পদার্থ। আমরা নরমালি ভাবি যে মানুষের প্রধান রেশন পদার্থ মানে ইউরিয়া, কিন্তু এখানে বলা আছে সবগুলাই প্রধান রেশন পদার্থ, কিন্তু প্রধান রেশন অঙ্গ কিন্তু বৃক্ক। এখন একটু চলে আসবা, মানুষ হচ্ছে ইউরিওটেলিক, তাহলে কোন টেলিক কে। রেশনতন্ত্রের ক্ষেত্রে আসো, রেশনতন্ত্রের উপাদান কোনটা, রেশনতন্ত্রের উপাদান না কোনটা। রেশনতন্ত্রের মাধ্যমে 80% নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ দেহের বাইরে চলে যায়। রেশনতন্ত্রের উপাদান কোনটা, উপাদান না কোনটা, এই জায়গাটা জানতে হবে। এখন আসো কিডনির আলোচনা। ভাইয়া কিডনির গঠন কিচ্ছু বাদ দেওয়া যাবে না, কিডনির গঠনটা খুবই ডিটেইলসে পড়বা। বিশেষ করে ওই যে দেখো ব্যাপারটা কিরকম, আমি তোমাকে ব্যাপারটা বলি যে শ্বসন ও শ্বাসক্রিয়া, ফুসফুস, এখন এই এক ফুসফুসের উপর পুরো অধ্যায়টা দাঁড়ায় আছে। এখন ফুসফুসের দৈর্ঘ্য কত, প্রস্থ কত, উচ্চতা কত, মানে পুরুত্ব কত, মানে কথার কথা যে ফুসফুসের কই কোথায় থাকে, বডির কই আছে, সব জানতে হবে। জিনিসটা বুঝছো তুমি? যেমন এই পুরো কিডনির উপর এই অধ্যায়টা দাঁড়ায় আছে, তাহলে এখানে কিডনির কিচ্ছু বাদ দেওয়া যাবে না। তাহলে কিডনি কোন জায়গায় অবস্থিত, তারপর হচ্ছে কোনটা ছোট কোনটা বড়, কিডনি কয়টা, কিডনি সিমবিজের মতো, কোনটা উত্তল কোনটা অবতল, এগুলো পড়তে হবে, কারণ এই কিডনির উপর পুরো অধ্যায়টা দাঁড়ায় আছে। তাহলে এই যে মূত্রথলি, এখানে বলা আছে যে কতটুকু ডেট্রিসন নামক অনৈচ্ছিক পেশি আছে, তারপর হচ্ছে মূত্র ত্যাগের ইচ্ছা জন্মে কতটুকু, মূত্রথলির ধারণ ক্ষমতা কত, এই ক্যাপাসিটি গুলা পড়বা। ক্যাপাসিটি গুলা পড়ার পরে এখানে কিছু দৈর্ঘ্য আছে, এগুলা পড়বা। ইউরেটারের দৈর্ঘ্য, ইউরেথ্রার দৈর্ঘ্য, এই দৈর্ঘ্যগুলো পড়তে হবে। এরপরে এই যে কিডনির এই আলোচনা, যে দৈর্ঘ্য কত, প্রস্থ কত, উচ্চতা কত, ওজন কত, হাইলাম দিয়ে কি ঢুকে, হাইলাম দিয়ে কি বেরোয়, এই জায়গাগুলো জানতে হবে। এরপরে হচ্ছে যেটা আমি তোমাকে চার্টের মাধ্যমে দেখাইছি যে রেনাল প্যাপিলা, তারপর হচ্ছে ওই যে মেজর ক্যালিক্স, মাইনর ক্যালিক্স, কোনটা কি আছে, কোনটার পরে কোনটা, ক্রোমটা কি, মূত্র কই থেকে কই যায়, এগুলা বুঝে বুঝে পড়তে হবে। এরপরে কিডনির যে কাজ, ভাইয়া এই কিডনির কাজটা 3 স্টার ইম্পর্টেন্ট। কিডনির কাজটা হচ্ছে 3 স্টার ইম্পর্টেন্ট। কি বলছি? কিডনির কাজটা হচ্ছে 3 স্টার ইম্পর্টেন্ট। ভাইয়া তুমি বলো যে ভাইয়া আপনি তো বাদ দিলেন না কিছু, বলো এই কথা কেউ বললো না আমারে, ভাই আপনি তো বাদ দিলেন না কিছু। কিন্তু সবচেয়ে মজার কথা কি জানো, তোমরা কি দেখছো অধ্যায় শেষ হয়ে গেছে? তুমি বুঝছো আমি অধ্যায় শেষ করে দিয়েছি, তুমি কি বুঝছো কত দ্রুত এই অধ্যায়গুলো শেষ করা যায়? তুমি দেখছো? সমন্বয় নিয়ন্ত্রণ খুব সহজ চ্যাপ্টার ভাইয়া, বিলিভ মি, এটা সহজ। এটা 3টা জিনিস পড়বা। সমন্বয় নিয়ন্ত্রণ যদি বাদ দিতে যাও 3টা জিনিস পড়বা। কি কি জানো? মস্তিষ্কের বিভিন্ন অংশের কাজ পড়বা, অন্তঃক্ষরা 4টা জিনিস পড়বা, করোটিক সিনাস শকটা পড়বা, অন্তঃক্ষরা গ্রন্থির শকটা পড়বা, আর ওই যে লাস্টে আইসা ওই যে কিছু আছে না, এই ক্ষরণ হইলে এই হয়, এই রোগগুলা পড়বা লাস্টে। এই 4টা জিনিস পড়বা, আর কিছু পড়া লাগবে না। কি কি বলছি? মস্তিষ্কের বিভিন্ন অংশের কাজ পড়বা, তারপর হচ্ছে তোমার করোটিক সিনাস শক, অন্তঃক্ষরা গ্রন্থির শক, আর হচ্ছে এই রোগগুলা, শেষ পড়া। বলো পড়াশোনা সহজ কিনা, বলো পড়াশোনা সহজ না কঠিন? আমি 1 মিনিটে সমন্বয় নিয়ন্ত্রণ শেষ করে দিলাম। মানব দেহ না হইলে আমি অনেক কিছু বাদ দিতাম, যেমন কেমিস্ট্রি যখন পড়াবো আমি অনেক কিছু বাদ দিয়ে যাব, ঠিক আছে? কেমিস্ট্রি যখন পড়াবো আমি অনেক কিছু বাদ দিব, কিন্তু মানব দেহ এই জায়গায় আমার কিছু করার নাই, আমি নিরুপায়, আমি অসহায়। আচ্ছা এখন আসো ভাই, ঘুম চলে আসলে ঘুমাই যাও, এখানে কমেন্ট করার দরকার নেই। তোমার ঘুম আসলে তুমি ঘুমাও, তুমি কমেন্ট করতেছো কেন? ডোন্ট কমেন্ট, ঘুম আসলে ঘুমাই যাও। ওকে, এখন আসো কিডনির নেফ্রন কয়টা আছে, নেফ্রনের সাইজ কি, কতটুকু লম্বা হবে, এখানে সব পড়বা, এখানে সব পড়বা। এই একটু দাগ দাও, মানে কিছু বাদ দেওয়া যাবে না।
এরপর এই চার্ট, এরপরে আসো আমি তোমাকে ইম্পর্টেন্ট জায়গাগুলো বলি। এই যে বোমাস ক্যাপসুল, বোমাস ক্যাপসুলে তুমি দেখবা প্যারাইটাল স্তর, ভিসেরাল স্তর আর পোডোসাইট আইসা পেরিথেলিয়াম, এই চারটা জিনিস। গ্লোমেরুলাসে চলে আসো, 50 থেকে 60টা কৈশিক জালিকা, এফারেন্ট আর্টারিয়ল, ইফারেন্ট আর্টারিয়ল, কোনটা ঢুকে কোনটা বেরোয়। এরপরে আসবা হচ্ছে এই যে নালিকাগুলা, নালিকাগুলার পার্ট কি। এখানে কিন্তু পরীক্ষা আরেকটা জিনিস আসে, এই যে দেখো নেফ্রনের কোনটা পার্ট, নালিকার পার্ট কোনটা, রেনাল কর্পাজলের পার্ট কোনটা। আর একটা প্যাচ লাগে, সেটা হচ্ছে এই যে দেখো রেনাল কর্পাজল বলে, রেনাল কর্পাজল বলে, ম্যালপিজিয়ান কর্পাজল বলে, ম্যালপিজিয়ান বডি বলে, অনেক নামেই ডাকা হয়, কিন্তু ম্যালপিজিয়ান নালিকাটা কিন্তু ঘাসফড়িং এর, ম্যালপিজিয়ান নালিকা ঘাসফড়িং এ, কিন্তু রেনাল কর্পাজল, ম্যালপিজিয়ান কর্পাজল, ম্যালপিজিয়ান বডি সব মানুষের। ওকে, কার পার্ট কি এটা দেখবা। এরপর আসবা এই জায়গায় কোন নালীতে, কোন নালীর ক্ষেত্রে, যেমন প্রক্সিমাল নালীকে মাইক্রোভিলাই আছে, খুবই ইম্পর্টেন্ট একটা তথ্য। হেনরির লুপ যেটা, সেটা কিসের পার্ট, দুইবার আসছে মেডিকেল ভর্তি পরীক্ষায়। হেনরির লুপ যে কিসের পার্ট, এটা আসছে দুইবার মেডিকেল ভর্তি পরীক্ষায়। তাহলে এই ছবিটা খুব ভালো করে বুঝতে হবে, কোন অংশ কর্টেক্সে, কোন অংশ মেডুলাতে, এই জিনিস জানতে হবে। এরপরে চলে আসবা এই যে চারটা নেফ্রন আছে, এই যে নেফ্রন, তো এর মধ্যে স্বাভাবিক অবস্থায় মূত্র আর জরুরি অবস্থায় মূত্র তৈরি করে কে, কোন নেফ্রন কত পার্সেন্ট। এরপরে আসবা এই যে চার্ট, এই চার্ট কি পড়তে হবে ভাই, এই চার্ট পড়তে হবে। সহজ করে দিই, এখানে তুমি কি কি পড়বা, তুমি পড়বা হচ্ছে গ্লুকোজ, অ্যামিনো অ্যাসিড, ইউরিয়া, ইউরিক অ্যাসিড, পানি, বাংলা নাম এগুলো পড়বা। আর এই ক্ষরণের এদিক দিয়ে পড়বা হচ্ছে পটাশিয়াম, হাইড্রোজেন আর বাইকার্বনেট আয়ন। ঠিক আছে, এগুলো পড়বা, তাহলে পড়াশোনা অর্ধেক হয়ে গেল। এখন আসো ইউরিয়া তৈরির প্রক্রিয়া। ভাইয়া এই যে ইউরিয়া তৈরির প্রক্রিয়া, এটা 4 স্টার ইম্পর্টেন্ট। ইউরিয়া তৈরির প্রক্রিয়া, এই বিক্রিয়াগুলা শুদ্ধা, এখান থেকে বেসিক প্রশ্ন আসবে। কিছু জায়গা আছে যেখান থেকে বেসিক কোশ্চেন আসে, কিছু জায়গা আছে যেখান থেকে মুখস্থ কোশ্চেন আসে। এই জায়গা থেকে আসবে বেসিক কোশ্চেন। যখন বেসিক কোশ্চেন কোন জায়গা থেকে আসার পসিবিলিটি, সেটা তোমাকে মানে কনসেপ্ট ক্লিয়ার করতে হবে। কনসেপ্ট ক্লিয়ার না করলে তুমি বিপদে পড়বা। আচ্ছা, তো এইটা বেসিক কোশ্চেন, মানে মূত্র তৈরির যে প্রক্রিয়া, 3টা ধাপ আছে। এই যে অনিস, অটিস, অটিস, অতে অতি সূক্ষ্ম পরিশ্রবণ, টিতে হচ্ছে টিউবিউলার, আর শতে হচ্ছে সক্রিয় শ্বসন। এখন এই জায়গা চলে আসো, আমরা তোমাকে একটা জিনিস দেখাই। আচ্ছা, এখানে কিছু চাপ আছে, কার্যকর পরিশ্রবণ চাপ কত, এই চাপ কত, ওই চাপ কত। হ্যাঁ, এই যে চাপগুলা, এই চাপগুলা দেখবা কোথায় চাপ কত পার্সেন্ট। এখন এই যে শোষণ, শোষণের ক্ষেত্রে তুমি একটু মেইনলি এখানে তো লেখা আছে, ওই যে চার্টটা, ওই চার্টটা আর এটা মিলাই পড়ার চেষ্টা করবা। আচ্ছা, এই জায়গাটা কিন্তু ইম্পর্টেন্ট এবং এখান থেকে প্রশ্ন আসে। এখন আসে মূত্র। তুমি জানো, তুমি একটু আগে প্রশ্ন দেখছো যে মূত্রের এই যে জায়গাটা, ডায়ুরেটিক্স কোনটা, ডায়ুরেটিক্স না কোনটা, তার অলিগোইউরিয়া, পলিউরিয়া, অ্যানিউরিয়া, কোনটায় কত পার্সেন্ট, মূত্রের স্বাভাবিক পরিমাণ কতটুকু, এই যে জায়গাটুকু, হ্যাঁ এই জায়গাটুকু তুমি যদি ভুল করো, তাহলে মনে রাখবা যে তোমার আসলে মেডিকেলে পড়ার কোনো রাইট নেই। এই জায়গাটুকু কিচ্ছু ভুল করা যাবে না, এই জায়গাটুকুতে কিচ্ছু ভুল করা যাবে না। আচ্ছা, ঠিক আছে। এখন আসো এখানে যে কয়টা দাগ দেওয়া আছে, বিশেষ করে একটু বলি, ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিনিন, সোডিয়াম আর পটাশিয়াম, এই চারটা, এই 5টা পার্সেন্টেজ পড়বা। ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিনিন, সোডিয়াম আর পটাশিয়াম, এই রোগগুলা পড়বা, মোটামুটি ইম্পর্টেন্ট। মোটামুটি আমাদের অধ্যায়টা শেষের দিকে চলে আসছে। এখানে কয়েকটা রোগ আছে, এই যে হাইপার ইউরোকোসিয়া, এই রোগগুলো। আচ্ছা, এই যে ক্রিয়েটিনিনটা খুব ইম্পর্টেন্ট, ক্রিয়েটিনিনের মাত্রাটা আর ক্রিয়েটিনিন যে বৃক্কের রোগ নির্ণয় নির্দেশক, এই দুটো ইনফরমেশন যে কোনো সময় মেডিকেল ভর্তি পরীক্ষায় ধূপধাপ চলে আসবে। বৃক্কের রোগ নির্ণয় নির্দেশক আর একটা হচ্ছে ক্রিয়েটিনিনের মাত্রা। এখন আসো অসমো রেগুলেশন। তো অসমো রেগুলেশনে তুমি একটা হরমোনের নাম পড়বা, যেটা হচ্ছে এডিএইচ। এডিএইচ আসলে কি করে দেখো, মূত্র মানে পানি, বুঝো, মূত্র মানে পানি, রক্ত মানে পানি। প্রথমত তোমাকে বুঝতে হবে যে যাহাই রক্ত তাহাই মূত্র তাহাই পানি। তুমি কি ঘটনা বুঝছো? যাহাই রক্ত তাহাই মূত্র তাহাই পানি, মানে বডিতে যদি পানি বেড়ে যায়, রক্ত বেড়ে যায়, মানে রক্ত চাপ বেড়ে যায়।
এবং বডিতে পানি গেলে তার মূত্রক্ষরণও বেশি হয়, বেশি বেশি প্রস্রাব করো তুমি। আর এডিএইচ কি করে, মূত্র কমায়। তুমি আমাকে বুঝো জিনিসটা, এডিএইচ হচ্ছে মূত্র কমায় দেয়। আর মূত্র কমায় মানে বডি থেকে পানি বেরোচ্ছে কম, তাহলে বডিতে পানি আসে বেশি, তাইলে বডিতে পানি আসে বেশি, ফলে রক্তচাপও বেশি। মনে রাখবে, রক্ত মানে পানি, বডিতে পানি বেশি মানে রক্তচাপ বেশি। এডিএইচ কি করে, আইসা মূত্র কমায়। বডিতে থেকে যদি মূত্র কম করিতে হয়, বডিতে যখন পানি কমে যায় তখন মূত্র কম হয়, তখন পানির পরিমাণ বেড়ে যায়, রক্তচাপ বেড়ে যায়, ফলে রক্তচাপ বাড়ায় কে, এডিএইচ। মূত্র কমায় কে, এডিএইচ। পানির পরিমাণ বাড়ায় কে, এডিএইচ। এডিএইচ এর আরেকটা নাম কি বলো তো সবাই? এডিএইচ এর আরেকটা নাম কি? সবাই একটু কমেন্ট করো, এডিএইচ এর আরেকটা নাম কি? আচ্ছা, সোডিয়াম আয়নের এখানে কয়েকটা ঘনত্ব আছে। সোডিয়াম আর পটাশিয়ামের ঘনত্ব বহিঃকোষীয় তরলে কত, অন্তঃকোষীয় তরলে কত, চারটা একসাথে পড়বা, চারটা একসাথে পড়বা, চারটা একসাথে পড়বা। এখন আসো, কিডনি নষ্ট হয়ে যাবে। কিডনি কেন বেঁচা যাবে না? 70 বছর বয়স যখন হবে তোমার, আল্লাহ যদি তোমাকে বাঁচায় রাখে, তোমার কিডনি তখনই 50% কাজ করবে, মানে দুইটা কিডনি মিলে একটা কিডনি হয়ে যাবে। আর এখন যদি তুমি এর ভিতরে একটা বেঁচে দাও, তোমার কিডনি হচ্ছে অর্ধেকটা, তোমার জীবন যাবে ধুকে ধুকে। এই জন্য কিডনি বেঁচা যাবে না, আইফোনের লোভে কিডনি বেঁচা যাবে না। এখন আসো, কিডনির ক্ষেত্রে আমরা একটু দেখব যে ডায়ালাইসিসটা একটু দেখবো। আচ্ছা, বৃক্ক বিকলের কারণ, এখানে এই যেগুলা পয়েন্ট আকারে দাগ দেওয়া আছে এগুলো পড়লেই হচ্ছে। তারপর হচ্ছে, আচ্ছা, ডায়ালাইসিসের ক্ষেত্রে চলে আসো। ডায়ালাইসিস দুই রকম। ডায়ালাইসেটের উপাদানগুলো আছে এখানে দেখো, ডায়ালাইসেটের যে উপাদানগুলো আছে এই উপাদানগুলা মাস্ট পড়বা। আসো, আমরা একটু কিডনি প্রতিস্থাপন দেখতে চাই। কিডনি যদি কাউরে দিতে চাও, 48 ঘন্টার মধ্যে দিতে হবে। তোমার কিডনি সুস্থ হইতে হবে এবং ব্লাড গ্রুপ আর টিস্যুর মিল থাকতে হবে। কিডনি সুস্থ হইতে হবে, ব্লাড গ্রুপ আর টিস্যুর মিল থাকতে হবে। মূত্রের ঘনত্ব নিয়ন্ত্রণ কি করবে? এডিএইচ। মূত্র মানে এডিএইচ, রক্তচাপ মানে এডিএইচ, রক্তচাপ বাড়াবে এডিএইচ, মূত্র কমাবে এডিএইচ, মূত্রের ঘনত্ব নিয়ন্ত্রণ করবে এডিএইচ, সব এডিএইচ। এখন আসো, সোডিয়াম অ্যালডোস্টেরন, তাহলে মূত্র এডিএইচ, সোডিয়াম অ্যালডোস্টেরন, এগুলো ভুল করা যাবে না। সোডিয়াম হচ্ছে অ্যালডোস্টেরন। আচ্ছা, ঠিক আছে। আরো কি কি? সোডিয়ামের 3টা হরমোনের নাম পড়াইছি আমি তোমাকে, স্লাইডে লেখা ছিল। স্লাইডে কিন্তু ভাইয়া লেখা ছিল, স্লাইডে লেখা ছিল, ঠিক আছে? এই হচ্ছে মোটামুটি ঘটনা। তাহলে ক্লাস শেষ। কতক্ষণ লাগছে বলো? ক্লাস কতক্ষণ লাগছে? ক্লাসে কোনো সময় লাগছে? শোনো ভাইয়া, এখন হচ্ছে নিজে পড়ো। একটা কথা কি, আমি চাইলেই তোমাকে 5 ঘন্টা 7 ঘন্টার ক্লাস করাইতে পারি, পারি না? অবশ্যই পারি। তো এখন ওই সময় নাই, ওই সময় শেষ হয়ে গেছে। এখন তোমার জানা দরকার কোনটাকে বেশি গুরুত্ব দিব, কোনটাকে কম গুরুত্ব দিব। আর আমি ক্লাসের প্রথমে কিন্তু আমার মেইন টার্গেটটাই হচ্ছে তোমাকে অ্যাকচুয়ালি একটা রিভিশন কিভাবে হওয়া উচিত সেটা 7টা দেওয়া। আমি প্রথমেই যেই কাজটা করছি যে তোমার কনফিউশনগুলো ক্লিয়ার করে দিছি, কারণ এটা সবচেয়ে দরকার। কারণ এখন লাস্ট মোমেন্টে এসে তুমি কনফিউজড, অনেক ভুল করো। সেই কনফিউশনটা ক্লিয়ার করছি আমার পক্ষে যতটুকু সম্ভব হয়েছে। কনফিউশনগুলা আজকে 7 অধ্যায় ছিল, কিন্তু আজকে 7 করাচ্ছি না। আমরা নেক্সট ক্লাসে বা দেখা যাক কিভাবে করা যায়। আমি আজকে 7 করাচ্ছি না। তো আজকে 6 পর্যন্ত থাকতেছে। তো হচ্ছে তোমার এরপরে আমি তোমাকে প্রশ্ন ব্যাংকটা একটু দেখাইছি, যে এখন আরেকটা জিনিস বোঝা দরকার যে কোন জায়গাগুলো থেকে সবচেয়ে বেশি কোশ্চেন আসতেছে, এবং তারপর ওই প্রশ্ন ব্যাংক দেখাই তারপর তোমাকে আমি বই দেখাইছি, ঠিক আছে? যাতে তুমি বুঝতে পারো, নিজেও বুঝো, কারণ তোমাদের তো হাতে কলমে না দেখাইলে আবার বুঝো না। নিজেও বুঝো যে কোন জায়গাগুলো থেকে বেশি কোশ্চেন আসতেছে, ঠিক আছে? তো এই হচ্ছে ব্যাপার। তো সবাই ভালো থাকো, সুন্দর থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।